এই যে পঞ্চদশ যে অধ্যায়টা আছে, 15 নম্বর যে অধ্যায়টা, এটা একটা খুব বেশি বড় না, ছোট একটা অধ্যায়। কিন্তু এই অধ্যায় থেকে কিন্তু মোটামুটি হচ্ছে রিসেন্টলি প্রশ্ন আসে এটা থেকে। তো এটা হচ্ছে বাংলাদেশের যে লৈঙ্গিক ইস্যু আছে, এটা হচ্ছে আপনারা দেখবেন বিগত সালের বাংলা এবং হচ্ছে ইংরেজি রচনাতে প্রচুর পরিমাণে এটা আসতো, এটা হচ্ছে ট্রান্সলেশনে আসতো। এবং হচ্ছে এটা আমরা দেখি যে বিগত 46 BCSও কিন্তু এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে, এবং এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা ছোট, এটা পড়ার পাশাপাশি হচ্ছে আমরা বাংলাদেশ বিষয়াবলীর যে দ্বাদশ যে অধ্যায়টা আছে, এটা হচ্ছে আমাদের আইসিটি নিয়ে। আইসিটির মধ্যে হচ্ছে যা কিছু আছে সেটা আমরা একসাথে পড়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের বাংলাদেশ বিষয়গুলোর মোট 5টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আমাদের জাতীয় জীবন, আমরা সবগুলো পড়েছি, বাংলাদেশের ভূগোল, বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের হিস্ট্রি এবং হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। দ্বিতীয় ক্যাটাগরিটা ছিল আমাদের ইকোনমি নিয়ে, আমরা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি পড়েছি, আমরা হচ্ছে ইকোনমির বাংলাদেশের খনিজ সম্পদ পড়েছি। তারপর হচ্ছে বাংলাদেশের যে বিশ্বায়ন ও বাংলাদেশ যে অধ্যায়টা আছে, এটা আমরা গত ক্লাসে পড়েছি। তারপর হচ্ছে 3 নম্বর ক্যাটাগরিটা ছিল আমাদের ক্রস কাটিং ইস্যু, মানে আমরা বলেছিলাম ক্রস কাটিং মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার বিভিন্ন এই বিষয়ের সাথে কানেক্টেড, যেগুলো হচ্ছে আপনার সব জায়গায় আসে। তো এর মধ্যে প্রথমটা ছিল পরিবেশ, দ্বিতীয়টা ছিল হচ্ছে আমাদের লৈঙ্গিক ইস্যু, আর 3 নম্বর যেটা আছে ওইটা হচ্ছে প্রযুক্তি। তো আজকে এই ক্লাসটা করার মাধ্যমে আমাদের মোটামুটি বাংলাদেশ বিষয়াবলীর এটা ভালো একটা অংশ আমরা কভার করে ফেলবো, যার পরবর্তীতে হচ্ছে আমাদের শুধুমাত্র যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আপনাদের রাজনৈতিক এবং সংবিধান যে ইস্যুটা আছে এটা। তো আমরা ধারণা করছি যে রাজনৈতিক এবং সংবিধান পুরো যে 3টা বা 4টা অধ্যায় আছে, ওই জায়গা থেকে আসলে পিএসসি সর্বোচ্চ বেশি 2টা খুব দিবে না প্রশ্ন, এখান থেকে একটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে সংবিধান থেকে তো একটা দেয়। আর রাজনৈতিক যে নির্বাচন রিলেটেড যে অধ্যায়গুলো ছিল, নির্বাচনী দল, তারপরে হচ্ছে বিভিন্ন এনজিও, অরাজনৈতিক প্রতিষ্ঠান, ওগুলো থেকে খুব বেশি আসে না। আর পররাষ্ট্রনীতি যে পার্টটা আছে ওইটা আমরা বলছি, আমরা যখন এম্পিরিক্যাল পার্টটা পড়বো তখন অটো হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা শুরু করছি। শুরু করার আগে একটু যারা ফেসবুকে এখনো যারা যুক্ত হয়নি তাদের জন্য আর একটু 1 মিনিট সময় নিচ্ছি। আজকে স্লাইডটা একটু বড়, যে কারণে আমাদের একটু স্লাইড মেকিং এ 5 মিনিট অতিরিক্ত সময় লেগেছে। তো এখন হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ বিষয়াবলীতে হচ্ছে এই যে আইসিটি যে বিষয়টা আছে এখানে দ্বাদশ অধ্যায়ে। তো আইসিটি থেকে হচ্ছে আমরা দেখেছি যে গত 47 যে বিসিএসটা ছিল সেখানে ইংরেজির যে প্যাসেজটা ছিল সেটা কিন্তু ফুলি আইসিটি নিয়ে আসছে, এবং ইংরেজির মধ্যে যে একটা এসে লিখতে বলে 25 মার্কের 50, ওটা হচ্ছে 25 করেছিল। তো ওই জায়গায় হচ্ছে এসেটা আমরা দেখি যে এই আইসিটির যে অধ্যায়টা আমরা যখন পড়েছিলাম সেই জায়গা থেকে ডিজিটাল ডিভাইডকে ফোকাস করে আইসিটিটা আসছিল। তারপর হচ্ছে রিসেন্টলি পিএসসির অধীনে না কি যেন রিসেন্টলি একটা পরীক্ষা হয়েছিল, ওই জায়গায় হচ্ছে আপনাদের, আমরা জানি যে ফার্স্ট রিভলিউশন হয়েছে, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, থার্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, তারপর হচ্ছে ফোর্থ, বর্তমানে আমরা দেখি আমরা এখন বর্তমানে ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আছি। তাহলে এই যে পঞ্চম শিল্প বিপ্লব, এটা হচ্ছে আমরা আজকের ক্লাসে কিছুটা টাচ দিব। তো আশা করি যে আমরা ক্লাসটা শুরু করতে পারি। ফেসবুকে যারা যুক্ত হয়েছেন একটু জাস্ট একজনে কমেন্ট করে জানালেই হবে যে সবকিছু শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ওকে কিনা। আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ফেসবুকে একটু যে কোনো একজন রেসপন্স করেন। তো এই যে জেন্ডার ইস্যুস এন্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, এই পার্টটা থেকে যদি আমরা একটু দেখি যে এখানে আসলে বিগত সালে কি প্রশ্ন আসছে, তো এই জায়গায় দেখি আমরা হচ্ছে 47-এ যে প্রশ্নটা আসছে একটু কিছুটা একটু ক্রিটিক্যাল এবং সৃজনশীল একটা প্রশ্ন এখান থেকে সে দিয়েছে। তো এই এখানে দিয়েছে যে 1990-এর দশকের বাংলাদেশে নারীদের যে চিত্র, এবং গত বছর তো এই প্রশ্নটা হয়েছে 25 সালে। তাহলে এই 70-এর দশকের নারীদের সাথে 25 দশকের যে নারী, এখানে একটা তুলনামূলক প্রশ্ন করেছিল যে এই 70-এর দশকের নারীদের যে শ্রম পরিচয়, এটার সাথে বর্তমানে 25 সালের নারীদের শ্রম পরিচয়ের যে পার্থক্য সেটা, 70-এর দশকের নারীদের নগরায়ন এবং হচ্ছে বর্তমানে 25 সালের নারীদের নগরায়ন। তো ভাষার ক্ষেত্রে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, অর্থাৎ এই 2টা দশকে নারীদের মধ্যে হচ্ছে তুলনামূলক একটা বিশ্লেষণ এখান থেকে সে জানার চেষ্টা করেছে। এটা মোটামুটি একটু কঠিন ছিল, সৃজনশীল প্রশ্ন ছিল। আর এখান থেকে হচ্ছে আমরা দেখি যে এর আগে 41 BCS এ যেটা আসছে, কাজী নজরুল ইসলামের যে একটা উক্তি আছে নারীদের নিয়ে, যে চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, ওইটা দিয়েই হচ্ছে বলেছে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই উক্তিটা কতটা মিল আছে এটা ব্যাখ্যা করুন। তো এর আগের বিসিএস আমরা আরো দেখি যে নারীর ক্ষমতায়ন যেটা আছে এটা হচ্ছে কি কি আমাদের অর্জন এবং হচ্ছে এর প্রতিবন্ধকতা কি ব্যাখ্যা করো। 46 BCS এটা আসছে, এটা হচ্ছে এই কমিশনের অধীনে এই প্রশ্নটা ছিল। তার মানে আমরা দেখি যে এই অধ্যায়টা ছোট হলেও এখান থেকে ব্যাক টু ব্যাক 2টা বিসিএস এ প্রশ্ন আসছে, এই কমিশনের অধীনে 46-এও আসছে এবং হচ্ছে 47-এও আসছে, তারপর হচ্ছে 41-এও আসছে এবং হচ্ছে 41-এ এখানে 2টা প্রশ্ন ছিল। 2টা প্রশ্ন কি সে একসাথে
লেজুর ভিত্তি করে প্রশ্নটা দিয়েছে। তো এখন হচ্ছে আমরা এই অধ্যায়টা একটু শর্ট, খুব বেশি বড় না, ছোট অধ্যায়, আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবো যেন এখান থেকে যেই প্রশ্নই আসুক না কেন নারী রিলেটেড আমরা যেন পারি। তো এখন এটার মূল চ্যাপ্টারটার মূল ফোকাস ইস্যু হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট বা হচ্ছে নারীর ক্ষমতায়ন। এখন নারীর ক্ষমতায়ন জিনিসটা কি? নারীর ক্ষমতায়নটা আসলে আমরা বলি যে ওমেন এম্পাওয়ারমেন্ট দ্বারা হচ্ছে একটা নারীর তার রাজনৈতিক, তার অর্থনৈতিক, তার হচ্ছে সামাজিক, তার সাংস্কৃতিক সকল ধরনের যে সিদ্ধান্ত আছে, ডিসিশন আছে, সেটা আসলে সে নিজে নিবে। তো এই জায়গা থেকে নারীর জাতিসংঘ যে সংজ্ঞায়নটা দিয়েছে এখানে, যে নারীর ক্ষমতায়ন হচ্ছে, তিনি বলার চেষ্টা করেছেন একজন নারীর জীবনের যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে এই সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা যে অর্জন, সেটাই হচ্ছে আমার নারীর ক্ষমতায়ন বা উমেন এম্পাওয়ারমেন্ট। তো এখন এই নারীর ক্ষমতায়ন এটা একটা ক্লাস্টার আইডিয়া, এটা হচ্ছে নারীর বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে নারীর এম্পাওয়ারমেন্টটাকে বোঝায়। তো এই জায়গা থেকে আমরা যদি দেখি নারীর ক্ষমতায়নের আসলে নারীর ক্ষমতায়নের আসলে গুরুত্বপূর্ণ দিকগুলা কি, তো এই জায়গায় হচ্ছে আমরা দেখি যে ক্ষমতায়নের মধ্যে আছে নারীর আত্মমর্যাদা বোধ, নারীর হচ্ছে নির্বাচনের অধিকার, মানে তার পেশা নির্বাচনের অধিকার সবকিছুতে, তারপর হচ্ছে সুযোগ ও সম্পদের মধ্যে যে অ্যাক্সেস, প্রবেশাধিকার, এটাকে অন্তর্ভুক্ত করে নিজ জীবনের উপর নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে সামাজিক পরিবর্তন যেটা আছে ওইটার সাথে নারীর যে অ্যাডাপ্টেবিলিটি সেটা। তো এখন এই যে সার্বিকভাবে নারীর যে ক্ষমতায়ন, এটার আসলে বিস্তৃতি কতটুকু, এটার আসলে স্কোপ কতটুকু, তো এগুলো হচ্ছে বেসিক জিনিস। এই স্কোপটা যেটা আপনি করবেন, যে নারীর ক্ষমতায়ন স্কোপটা, এটা জাস্ট পয়েন্টটা একটু মনে রাখবেন। আপনার এই প্রথম যে পার্টটা আছে পয়েন্টটা একটু মনে রাখবেন যে নারীর ক্ষমতায়নের স্কোপ যেটা, এখানে অর্থনৈতিক ক্ষমতায়ন, অর্থাৎ নারীর সম্পত্তির অধিকার, তার হচ্ছে কর্মসংস্থানের যে অধিকার, তো এই রিলেটেড নারীর যে সম্পত্তি আছে এটা অর্থনৈতিক ক্ষমতায়ন। তারপর হচ্ছে শিক্ষাগত ক্ষমতায়ন, নারীর হচ্ছে জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে নারীর যে ক্ষমতায়ন সেটা। তারপর হচ্ছে রাজনৈতিক ক্ষমতায়ন, নারীদের রাজনীতিতে পার্টিসিপেশন, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তারপর হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষমতায়ন। তারপর হচ্ছে মনস্তাত্ত্বিক ক্ষমতায়ন। তো মনস্তাত্ত্বিকের মধ্যেও হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ পরে পড়বো যে সেলফ সেন্সরশিপের মধ্য দিয়ে আমাদের এখানকার নারীরা যায়। তো এই জায়গায় মনস্তাত্ত্বিক বলতে যে নারীর আত্মবিশ্বাস, তার আত্মপরিচয়, তার আত্মসম্মান, এই রিলেটেড নারীর যে বিকাশ, তার যে সচেতনতা বৃদ্ধি, এগুলাকে আমরা বলছি। আর সবশেষ হচ্ছে ডিজিটাল ক্ষমতায়ন। তাহলে আজকে যে তথ্য প্রযুক্তি আমরা যে যুগে আসছি, এই যুগে হচ্ছে নারীর যে ডিজিটাল ক্ষমতা। তো এখন হচ্ছে আমরা দেখি যে এই যে নারীর ক্ষমতায়ন যেটা, এটার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে একজন নারীকে তার যে মার্জিনালিটি যেটা আছে, একদম প্রান্তিকতা, তো এই মার্জিনালিটি থেকে হচ্ছে তাকে এজেন্সির দিকে নিয়ে আসা। তো এখন এজেন্সি জিনিসটাকে, এটা আমরা হচ্ছে আর পরে একটু পরেই পড়বো। এজেন্সি মানে হচ্ছে তার নারীর যে নিজস্ব সত্তা আছে, তার নিজস্ব যে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, সে সেটা নিবে। অর্থাৎ একজন নারীর প্রান্তিকতা থেকে হচ্ছে এজেন্সি মানে নারী সে নিজেই স্বাবলম্বী হয়ে উঠবে, সে নিজের সিদ্ধান্তটা সে নিজে নেওয়ার মতো সক্ষমতাটা অর্জন করবে। তো এই জায়গায় নারীর এম্পাওয়ারমেন্টের হচ্ছে আপনারা এই যে স্কোপ যেটা, এটার বিস্তৃতি যেটা, এটা হচ্ছে একদম বেসিক জিনিস। আপনি শুধু পয়েন্টগুলো মনে রাখবেন, নারী নিয়ে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু এই পয়েন্টগুলো আপনাকে হেল্প করবে। তো এখন আসি যে আমরা এই নারীর ক্ষমতায়ন নিয়ে এই অধ্যায়টা হচ্ছে, আমরা যদি হচ্ছে এখানে 3-4টা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আছে একাডেমিতে, আমরা হচ্ছে জেন্ডার অ্যান্ড পলিটিক্স যে স্টাডি আছে, তো ওই জায়গা থেকে আমরা এই 3টা ফ্রেমওয়ার্ক যদি একটু ভালো করে বুঝি, তাহলে পুরো অধ্যায়টা মোটামুটি আমাদের এখানে কাভার হয়ে যাবে। তো প্রথম ফ্রেমওয়ার্ক যেটা, তাত্ত্বিক দৃষ্টিকোণ যেটা, আমরা এখানে পড়বো যে অমর্ত্য সেনের কেপাবিলিটি অ্যাপ্রোচ। তো আমরা বলছি যে আমরা অনেক বেশি থিওরির দিকে শিফট করব না, আমরা যেই থিওরিগুলো অলরেডি পড়েছি সেগুলাই বারবার বিভিন্ন অধ্যায়গুলোতে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এখন আমরা দেখি যে নারীর ক্ষমতায়নে এই যে অমর্ত্য সেনের যে কেপাবিলিটি অ্যাপ্রোচ, তো এই জায়গায় আমরা এর আগের ক্লাসে আমরা যখন বাংলাদেশের পোশাক শিল্প পড়েছিলাম, তারপর আমরা যখন হচ্ছে আমাদের ব্লু ইকোনমি পড়েছিলাম, সুনীল অর্থনীতি, ওই জায়গায় ক্যাপাবিলিটি বলতে হচ্ছে সেখানে আমরা বুঝিয়েছিলাম যে একজন হিউম্যান, তার যদি আমরা ক্যাপাসিটি বৃদ্ধি করি, তার যদি স্কিল বৃদ্ধি করি, তার যদি হচ্ছে লার্নিং সক্ষমতা যদি বৃদ্ধি করি, তাহলে হচ্ছে সে বিকল্প আয়ের যে উৎস সেটা হচ্ছে সে নিজেই আপনার বের করে ফেলতে পারবে। তো এই জায়গায় আমরা বলছি একজন বেকারের থিওরি, যে হিউম্যান ক্যাপিটাল যখন আমার বৃদ্ধি পাবে বা অমর্ত্য সেনের মতো আমার সক্ষমতা যখন বৃদ্ধি পাবে, তখন আমরা দারিদ্রতা অধ্যায়ে পড়েছিলাম যে একজন লোক যখন স্কিলড হবে, সে আসলে তার যেই দরিদ্রতা আছে সে নিজে নিজেই তার স্কিল দিয়ে কর্মসংস্থান খুঁজে তার দরিদ্রতা সে হচ্ছে হ্রাস করবে। কিন্তু অমর্ত্য সেনের এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের ক্ষেত্রে, এখানে নারীদের ক্ষেত্রে কিন্তু তিনি আরেকটা ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েছেন, যে বইটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় আসছিল আপনাদের রিসেন্ট, যে হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, এই বইটার লেখককে। তা আমরা জানি যে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম অমর্ত্য সেনের এই যে বিখ্যাত বইটা, যেটা হচ্ছে উনি এই 1999 সালে তিনি লিখেছিলেন। তো এই বইটাতে হচ্ছে ক্যাপাবিলিটি বলতে আসলে তিনি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে নারীর স্বাধীনতাকে এখানে বুঝিয়েছেন। তো এই জায়গাটাতে তিনি দেখিয়েছেন যে একটা নারীকে হচ্ছে আমি
তার হচ্ছে যত বেশি আমি বিভিন্ন জায়গায় তাকে আমি ফ্রিডম দিব, যত বেশি স্বাধীনতা দিব, সে তত বেশি ক্যাপাসিটি অর্জন করতে পারবে। তো এই জায়গাটাতে আসলে তিনি যেই দুইটা জিনিসে ফোকাস দিয়েছেন এই বইটাতে, ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রিডমে, একটা হচ্ছে ক্যাপাবিলিটিস আর একটা হচ্ছে ফাংশনিং। তাহলে এই যে ক্যাপাবিলিটিস এবং ফাংশনিং জিনিসটা কি আমরা যদি একটু দেখি, যে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আপনি যদি হচ্ছে নারীর যদি আমরা শিক্ষাটা যদি তার শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যদি আমরা তাকে সুযোগটা দেই, এবং হচ্ছে ধরেন তার যদি সুস্বাস্থ্য থাকে এবং তার যদি তথ্য প্রাপ্তি থাকে, অ্যাক্সেস টু ইনফরমেশন থাকে, প্রবেশাধিকার থাকে, তার মানে এগুলো হচ্ছে তাকে আমি তার ক্যাপাসিটি সেট বিল্ডিং বিল্ডিং করতেছি। তাহলে ক্যাপাসিটি এবং হচ্ছে এই যে ফাংশনিং, এটা যদি আরেকটু উদাহরণ দিই আমরা, তার বই এটা একটু কঠিন একটু টার্মিনোলজিটা। তাহলে ক্যাপাসিটি মানে হচ্ছে তাকে তার সম্ভাব্যতা, তাকে হচ্ছে ফ্রিডম দেওয়া। কোন জায়গায়? ধরেন যে একজন নারীর এখানে কি আছে, অনেকগুলো ক্যাপাসিটি বা হচ্ছে তার সম্ভাবনার জায়গা আছে, যেমন হচ্ছে সে বিশ্ববিদ্যালয়ে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়া। তারপর ধরেন যে তার ক্যাপাসিটি বা তার সম্ভাব্যতার জায়গা থেকে তার আরেকটা জায়গা আছে, সে হচ্ছে চাকুরি করবে, চাকুরি করা। তারপর ক্যাপাসিটির জায়গা আরেকটা হচ্ছে ধরেন যে সে এখানে তার ব্যবসারও অপশন আছে। তো এখন ধরেন যে নারীদের ক্ষেত্রে এই যে ক্যাপাসিটি বা তাদের যে সম্ভাবতার যে জায়গাটা, এই জায়গায় যদি আপনি তাকে ফ্রিডম দেন, ওপেন দেন, যে তুমি এখান থেকে যে কোনো কিছুটা তুমি এজেন্সিটা দেন, এজেন্সি পাওয়ারটা, যে এখান থেকে যে কোনো কিছু চুজ করার স্বাধীনতা তোমার আছে। তো এখনো যদি আপনি এই ফ্রিডমটা দেন, তো এই ফ্রিডমটার মধ্যে হচ্ছে এখানে তিনটা ফ্রিডম দিচ্ছেন। একটা হচ্ছে আপনার যে বিশ্ববিদ্যালয়ে পড়ার অপশন, চাকরি করার অপশন, ব্যবসা করার অপশন। তার মানে এইগুলো হচ্ছে এই তিনটাকে সামষ্টিকভাবে তার যে সম্ভাবনা, তার যে হচ্ছে ফ্রিডমের যে জায়গাগুলো, এগুলোকে আমরা বলছি যে এগুলো হচ্ছে নারীর ক্যাপাসিটি সেট। তো অমর্ত্য সেন বলার চেষ্টা করছেন যে এই সবগুলো সম্ভাবনাকে একত্রে আমরা বলি ক্যাপাসিটি সেট। তো এখন এখান থেকে ধরেন যে একজন নারী তার যথেষ্ট ফ্রিডম আছে, এখন সে চাকরি করাটা সে বেছে নিল বা এটাকে সে চুজ করলো। তাহলে এই যে চুজ করে হচ্ছে সে যখন চাকরি করা শুরু করলো, এটাই হচ্ছে আমার ফাংশনিং। তাহলে ক্যাপাসিটি এন্ড ফাংশনিং, তার যে বিখ্যাত আইডিয়াটা আছে অমর্ত্য সেনের, যে তার যে ডেভেলপমেন্ট এন্ড ফ্রিডম যে বইয়ে ক্যাপাসিটি এন্ড ফাংশনিং, ক্যাপাসিটি হচ্ছে নারীদের যতগুলো সম্ভাবনার জায়গা আছে, যে কাজগুলো তাকে আমরা যদি ফ্রিডম দেই করার জন্য, সেখান থেকে একটা বেছে নিয়ে সেই যেই কাজটা করা শুরু করে, ওইটাই হচ্ছে আমার ফাংশনিং। তো এই জায়গা থেকে এই যে তথ্যটা হচ্ছে, আমরা যদি এটা নারীর ক্ষমতায়নের যদি আমরা এটা প্রয়োগ করি, তার এই তথ্যটা আমরা দেখলাম যে হচ্ছে নারীর যখন আপনি শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রাপ্তি পাবে, তার ক্যাপাসিটি সেটটা হচ্ছে তার বিল্ডিং বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে নারী যখন হচ্ছে নিজে নিজেই যদি সিদ্ধান্ত নিতে পারে যে আসলে কাজের ধরন, তারপর হচ্ছে তার বিবাহ, সন্তান, অর্থ ব্যবহার, তখনই হচ্ছে সে প্রকৃত স্বাধীনতা অর্জন করে। এটা হচ্ছে তার আরেকটা মূল কথা। 3 নম্বরে সে দেখাচ্ছে যে নারী শিক্ষা, মাতৃস্বাস্থ্য, অর্থনৈতিক যে অংশগ্রহণ আছে নারীর, এগুলোর মধ্যে হচ্ছে তার এই যে ক্যাপাসিটি যে সেটটা আছে, এটা হচ্ছে বাস্তব রূপ বা এটা হচ্ছে ফাংশনিং হয়। তো এই জায়গা থেকে হচ্ছে আমরা দেখি, যদি বাংলাদেশে আমরা দেখি যে বাংলাদেশের যে আইসিটি মন্ত্রণালয় যেটা আছে, ওখানে আইসিটি মন্ত্রণালয় হচ্ছে এই যে আপনার কিশোরী ক্লাবস, তারপর হচ্ছে হার পাওয়ার প্রজেক্টস, যে প্রজেক্টগুলো আইসিটি মন্ত্রণালয়ের অধীনে এতদিন ছিল, এই প্রজেক্টগুলো আসলে কি করতো? এই প্রজেক্টগুলো হচ্ছে নারীদের এই যে ক্যাপাসিটি সেট নিয়ে কাজ করতো, ক্যাপাসিটি সেট নিয়ে কাজ করতো। তাদের হচ্ছে আপনার অর্থায়ন, হচ্ছে তাদেরকে শিক্ষা ব্যবস্থা, তাদেরকে হচ্ছে স্কিল করা, ট্রেনিং করা আইসিটি খাতে, যেন হচ্ছে তাদের এই ক্যাপাসিটি বা তাদের যে সম্ভাবনার জায়গাগুলো যেন খোলে, সেখান থেকে যে কোনো একটা বেছে নিয়ে নারী হচ্ছে ফাংশনিং করার চেষ্টা করে। তাহলে আপনার হচ্ছে এই ক্যাপাসিটি প্রথমে বিল্ড আপ করবেন, তারপর এটাকে কাজে লাগিয়ে ফাংশনিং, তখন হচ্ছে আপনার এম্পাওয়ারমেন্ট যেটা আছে ওইটা বাড়তেছে। তো অমর্ত্য সেনের এই থিওরিটি একটু মনে রাখবেন। যে 2 নম্বরে হচ্ছে এখানে আরেকটা আছে যে নাইলা কাবির, উনি হচ্ছে ব্রিটিশ বাংলাদেশ বংশোদ্ভূত, তিনি হচ্ছে একজন ইকোনমিস্ট। তো তার একটা বিখ্যাত বই আছে এই নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে, নারীদের ক্ষমতায়ন নিয়ে। তো এই যে বইটা এখানে নাইলা কবিরের, যে এখানে হচ্ছে আপনার যেটা দেখা হচ্ছে এই যে পেট্রিয়ার্কির মধ্যে তিনি দেখানোর চেষ্টা করছেন যে এই যে জেন্ডার এজেন্সি, আর একটা হচ্ছে বাংলাদেশ প্যারাডক্স। তো জেন্ডার এজেন্সি বাংলাদেশ যে প্যারাডক্সটা, তার বইটা আছে যে রিসোর্সেস, এজেন্সি অ্যান্ড অ্যাচিভমেন্টস। তো এই জায়গায় হচ্ছে তিনি দেখানোর চেষ্টা করছেন যে তার তিনটা জায়গার দৃষ্টিকোণ থেকে তিনি এই ব্যাখ্যাটা করার চেষ্টা করছেন। তিনটা দৃষ্টিভঙ্গি হচ্ছে, তিনি প্রথমে দেখার চেষ্টা করছেন যে রিসোর্সেস, তাহলে নারীদের ক্ষেত্রে হচ্ছে রিসোর্সেস কি, নারীদেরকে যেগুলো শক্তি দেয়, একটা হচ্ছে নারীর শিক্ষা, তার হচ্ছে ইনকাম, তার হচ্ছে সামাজিক যে মূলধন আছে সোশ্যাল ক্যাপিটাল, এবং হচ্ছে তার তথ্য, এগুলো নারীকে হচ্ছে রিসোর্স হিসেবে কাজ করে, এগুলো নারীকে শক্তি দেয়। তো এখন এই যে রিসোর্স গুলা যখন নারীদের থাকবে, এই সম্পদগুলো যখন থাকবে, তখন তার যে এজেন্সি, অর্থাৎ তার সিদ্ধান্ত, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে গ্রহণ করার যে ক্ষমতাটা, এটা হচ্ছে তার তৈরি হয়, এজেন্সিটা তৈরি হয়। 3 নাম্বারটা হচ্ছে অ্যাচিভমেন্টস মানে ফলাফল,
তো এই ক্ষমতায়নগুলো হচ্ছে যখন দৃশ্যমান হয়, যেমন হচ্ছে নারীর আর্থিক স্বাধীনতা প্রতিষ্ঠা হয়, যখন সামাজিক স্বীকৃতি যখন আসে, নেতৃত্ব যখন আসে, তখন এটাকে তিনি বলছেন যে এটা অ্যাচিভমেন্ট। তো এটা আপনি বাংলাদেশের আলোকে এটা কিভাবে প্রয়োগ করবেন? তো আমরা যদি একটু বাংলাদেশে দেখি যে একজন নারী যখন সম্পদের প্রবেশাধিকার পায়, রিসোর্সেস, ধরেন নারী হচ্ছে আপনি তাকে শিক্ষার আপনি ফ্রিডমটা দিচ্ছেন, সে যখন শিক্ষাটা গ্রহণ করলো, তার মানে হচ্ছে সে কি করলো, সে একটা রিসোর্সের মধ্যে সে প্রবেশাধিকার পাইলো। তো ওই শিক্ষাটা হচ্ছে সেই স্কিলটা সে ব্যবহার করে, সে কি করলো, স্কিলটা যখন সে ব্যবহার করবে, নিজের ব্যবহার করার কারণে হচ্ছে সে দেখেন যে একটা শিক্ষিত নারী সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। তাহলে তার মানে এজেন্সি যে পাওয়ারটা আছে এখানে 2 নাম্বার যেটা, এটা হচ্ছে আমরা দেখি যে এটা বাস্তবায়িত হচ্ছে। নারীর শিক্ষা, এটা আমরা বলছি রিসোর্সেস, এটা যখন সে বাস্তবে প্রয়োগ করতে পারে, সে যখন শিক্ষিত হয়, এডুকেটেড হয়, তখন তার এজেন্সি পাওয়ার, যেটা নিজের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তার তৈরি হয়। তো সে যখন নিজের সিদ্ধান্ত নিজে নেয়, তখনই হচ্ছে তার প্রকৃত এম্পাওয়ারমেন্ট যেটা আছে ওইটা ঘটে, যেটাকে আমরা বলছি যে অ্যাচিভমেন্টস। তো এখন এই যে নাইলা কবিরের এই যে থিওরিটা, এটা আসলে বেসিক্যালি যে বাংলাদেশের ব্রাক সহ যে এনজিওস যেগুলো আছে না, যারা হচ্ছে নারীদের উন্নয়ন নিয়ে কাজ করে, তারা হচ্ছে এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে, যে নারীদেরকে তারা প্রথমে রিসোর্স দেয়। এনজিও গুলো ব্রাক কিভাবে আসলে ফাংশন করে, যে ক্ষুদ্র ঋণ যেগুলো, তারা হচ্ছে কি দেয় নারীদেরকে, হচ্ছে ধরেন বিভিন্ন পুঁজি দেয়, স্বল্প সুদে, যে তোমরা হচ্ছে ঋণ নাও, ঋণ নিয়ে কি করো, ধরো কেউ হচ্ছে খামার দেয়, কেউ হচ্ছে হাঁস পালে, কেউ হচ্ছে, তার মানে এই যে ক্ষুদ্র ঋণ যেটা দিচ্ছে, তাহলে ক্ষুদ্র ঋণটাই তো আমার রিসোর্স। তাহলে এই রিসোর্সটা যখন একজন নারী হচ্ছে এটাকে তিনি ব্যবহার করে, রিসোর্সটা যখন সে পায়, তখন একজন নারী তার সিদ্ধান্ত গ্রহণটা সে নিজে না, এজেন্সি। একজন নারীর কাছে যখন সে ক্ষুদ্র ঋণ পায়, তখন সে ওই ক্ষুদ্র ঋণটা দিয়ে সে কি করবে, ওইটা সে নিজের সিদ্ধান্তটা সে নিজেই নেয়, যে আমি ক্ষুদ্র ঋণটা আমি এই কাজে ব্যবহার করব। তো সে যখন ওই ক্ষুদ্র ঋণটা নিজের সিদ্ধান্তের মাধ্যমে ব্যবহার করে, তখন সে একটা ওটা থেকে একটা ফলাফল বা অ্যাচিভমেন্ট সে হচ্ছে পায়। তো এটা মূলত এনজিওস যারা আছে ওই থিওরিটা তারা ব্যবহার করেছে। এখানে 3 নাম্বার আরেকটা থিওরি যেটা আছে, সেটা হচ্ছে লিবারেল ফেমিনিস্ট থিওরি। দেখেন এই লিবারেল ফেমিনিজম যেটা আছে, এটা মূলত পরবর্তীতে হচ্ছে আপনার জন স্টুয়ার্ট মিল বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেন, এটি একটু পজিটিভ ওয়েতে ব্যাখ্যা করে। লিবারেল থিওরিটা দেখানোর চেষ্টা করে পুরুষ যারা আছে পেট্রিয়ার্কিতে, তো পুরুষদের যে মেধা, পুরুষদের যে সক্ষমতা, এখানে এই লিবারেল থিওরি বলার চেষ্টা করেছে যে নারীদেরও ওই সমান মেধা আছে, সমান সক্ষমতা আছে। তাহলে এখন জন স্টুয়ার্ট মিল দেখানোর চেষ্টা করেন এই তথ্যের মধ্যে, যেহেতু তাদের সমান সক্ষমতা আছে, সমান মেধা আছে, এক্ষেত্রে আমরা যদি সুযোগটাও যদি সমান দিই, আমরা যদি অধিকারটাও যদি সমান দিই, আমরা যদি দায়িত্বের মধ্যে যদি সমতা সমতা থাকে, তাহলে হচ্ছে নারীদের প্রকৃত যে এম্পাওয়ারমেন্ট, যে ক্ষমতায়ন, সেটা হচ্ছে ঘটে। তো এই জায়গায় আসলে আমরা দেখি যে এই যে লিবারেল ফেমিনিজম যে থিওরিটা আছে, এটা দেখানোর চেষ্টা করছে যে সমাজে যে নারীরা আজকে পিছিয়ে আছে, যে এম্পাওয়ারমেন্ট যে হচ্ছে না, এটা হচ্ছে এই যে সুযোগের সমতা, আইনের সমতা, অধিকারের সমতা, এগুলো নাই দেখি। তো এখন এটা প্রয়োগটা আমি কিভাবে করব, এটার প্রয়োগটা আমাকে এই থিওরি, লিবারেল ফেমিনিজম থিওরি জন স্টুয়ার্ট মিল দেখানোর চেষ্টা করছে যে নারীর শিক্ষার ক্ষেত্রে আমাকে তাকে সমান সুযোগ নিশ্চিত করতে হবে, কর্মক্ষেত্রে হচ্ছে লিঙ্গ বৈষম্য এবং বেতন বৈষম্য হচ্ছে দূর করতে হবে, আর সংসদ, বিচার ব্যবস্থা, প্রশাসনে হচ্ছে নারীর যে প্রতিনিধিত্ব, নারীর যে রিপ্রেজেন্টেশন, এটা বৃদ্ধি করা। তা আমরা দেখি যে এই যে লিবারেল ফেমিনিজম থিওরি, আমাদের আজকে যে হচ্ছে সংসদে যে নারীদের সংরক্ষিত 50টা আসন, তারপর হচ্ছে দলগুলাকে, রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলোকে বলা হচ্ছে তুমি যখন নমিনেশন দিবা, তখন হচ্ছে 33% নমিনেশন দিতে হবে। কারণ এই যে নারীদেরকে হচ্ছে আপনি মেন স্ট্রিমে যে নিয়ে আসতেছেন, আপনি সুযোগ করে দিচ্ছেন। তো এই লিবারেল ফেমিনিজম থিওরি হচ্ছে তারা এটাকে ব্যাখ্যা করে যে এটার মাধ্যমে হচ্ছে আমার প্রকৃত নারীদের যে ক্ষমতায়ন সেটা ঘটে। আর সর্বশেষ একটা থিওরি আছে, এটা হচ্ছে আমার পোস্ট স্ট্রাকচারাল ফেমিনিজম। তো পোস্ট স্ট্রাকচারাল ফেমিনিজম যেটা জুডিথ বাটলার তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেন, এই পোস্ট স্ট্রাকচারাল ফেমিনিজমটা আসলে নারীর, আমরা এতক্ষণ যে 3টা থিওরি পড়লাম, আমরা দেখলাম 3টার মধ্যে অমর্ত্য সেন কি বললো, যে হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। ক্যাপাসিটি বা হচ্ছে নারীদের যেই জায়গাগুলো আছে, আমাদের সম্ভাবনা, যেই জায়গায় তারা কাজ করতে পারে, অংশগ্রহণ করতে পারে, এই সম্ভাবনা জায়গাগুলোকে হচ্ছে দেখাইতে হবে, বা ক্যাপাসিটি সেট যেটা বললাম, যে শিক্ষা বেছে নেওয়া, বা চাকুরি বেছে নেওয়া, বা ব্যবসা বেছে নেওয়া। তো এইগুলো যখন হচ্ছে নারীরা বেছে নেয়, তখনই হচ্ছে একটা ফাংশনিং বা হচ্ছে তার একটা অ্যাচিভমেন্ট ঘটে। তার মানে এটা মূল। দ্বিতীয়ত নাইলা কবিরের যে থিওরিটা আমরা দেখলাম, সে দেখাইলো যে ভাই রিসোর্স দিতে হবে নারীদেরকে। তাহলে রিসোর্স যখন দিবে, সে তখন নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারবে, তার এজেন্সিটা তার কাছে আসে, তখন প্রকৃত এম্পাওয়ারমেন্ট বা ফলাফলটা ঘটে। 3 নাম্বার যেটা দেখলাম, ওটাতে হচ্ছে মোর একটু পলিটিক্যালি এটা দেখানোর চেষ্টা করে, এটাকে আসলে রাষ্ট্রকে, স্টেটকে কানেক্ট করে। তো স্টেটকে কানেক্ট করে বলে যে ভাই হচ্ছে তোমার সুযোগের সমতা, আইনের সমতা, অধিকারের সমতা, এগুলো তুমি স্টেট থেকে নারীদেরকে নিশ্চিত করো, তাহলে হচ্ছে নারীর এম্পাওয়ারমেন্টটা ঘটবে। আর এই স্ট্রাকচারাল ফেমিনিজম যেটা, এটা হচ্ছে রাষ্ট্রের আরেকটা পার্সপেক্টিভ থেকে নারীদের দেখায়, এটা হচ্ছে সাংস্কৃতিগতভাবে দেখায়,
ভাষাগতভাবে নারীদেরকে দেখায়, ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিকভাবে এটা দেখায়, বিভিন্ন সিম্বলের মাধ্যমে নারীদেরকে দেখায়। তাহলে এটা আমাকে যেটা দেখাচ্ছে এটার প্রয়োগে, যে আমার মিডিয়া যেটা আছে, আমার ধর্মীয় যেটা আছে, আমার সামাজিক যেই কালচারাল যেই অঙ্গনটা আছে, এই জায়গায় আসলে আমরা নারীকে কিভাবে পোর্ট্রেট করি। তা আমরা যদি ধর্মে যদি নারীকে উইক হিসেবে পোর্ট্রেট করি, তাহলে আমার সোসাইটিতে নারীকে উইক হিসেবেই রাখা হয়। তো এই জায়গায় এটা ব্যাখ্যা করার চেষ্টা করে পোস্ট স্ট্রাকচারাল থিওরি, যে আমার ধর্ম নারীকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। তো যে কারণে আসলে নারীর যে ফাংশনিংটা এটা হয় না। আমরা যদি দেখি আমাদের মিডিয়াতে যদি এভাবে দেখানোর চেষ্টা করে, নারীকে যদি একটা পোর্ট্রেট করার চেষ্টা করে যে নারীদের ব্যাপারে, তো এই জায়গা থেকে আপনি মিডিয়া, আপনার সংস্কৃতি, আমরা সিম্বল, এই যে সিম্বল বা প্রতীক যেটা আপনি দেখবেন যে আমাদের এখানে যখন ধরেন একজনের 2টা বাচ্চা আছে, ছোট ছোট বেবি আছে, সে ছেলে বেবিকে দেখবেন যে সে কিনে দিচ্ছে, দেখবেন যে সে বন্দুক কিনে দিচ্ছে। আর মেয়ে বেবি যেটা থাকে ওইটাকে দেখবেন যে একটা পুতুল কিনে দিচ্ছে। তাহলে এই যে সিম্বলিক ওয়েতে আপনি যে পুতুল কিনে দিচ্ছেন মেয়েকে, আর ছেলেকে আপনি বন্দুক কিনে দিচ্ছেন, তার মানে এই জায়গায় আপনি তাকে সাহসী হিসেবে, শক্তিশালী হিসেবে পোর্ট্রেট করছেন সিম্বলিক ওয়েতে। আর নারীকে যখন আপনি পুতুল কিনে দিচ্ছেন, আপনি সিম্বলিক ওয়েতে তাকে একটু উইক বা দুর্বল হিসেবে আপনি পোর্ট্রেট করতেছেন। তো এই পোস্ট স্ট্রাকচারাল থিওরিটা মূলত আমি কালচারালি নারীকে এম্পাওয়ার হিসেবে উপস্থাপন করতে হবে। আমার যে মিডিয়া আছে, আমার যে সিনেমা আছে, আমার যে নাটক আছে, সেখানে নারীকে এম্পাওয়ার হিসেবে নারীকে ওইভাবে পোর্ট্রেট করতে হবে, এবং প্রতীক যেগুলো আছে সেটার মাধ্যমে। তো এই জায়গায় বাংলাদেশের যে প্রেক্ষাপট আছে, আমাদের নাটক, বিজ্ঞাপন, ধর্মীয় যে বক্তৃতায় নারীদের যে চরিত্রায়ন, তো আমরা দেখি যে এটা আসলে পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে এটা আসলে নির্ধারিত। তো এই জায়গায় এই পোস্ট মডার্নিজম থিওরিটা বলে যে আমাকে নারীকে শুধু ইকোনমিকলি এম্পাওয়ারমেন্ট করলে হবে না, নারীকে শুধু পলিটিক্যালি এম্পাওয়ারমেন্ট করলে হবে না, নারীকে ভাষাগত দিক থেকে এম্পাওয়ারমেন্ট করতে হবে, সিম্বলিক দিক থেকে এম্পাওয়ারমেন্ট করতে হবে, নারীকে সংস্কৃতিগত দিক থেকে এম্পাওয়ারমেন্ট করতে হবে। তাহলে এই যে সবগুলা থিওরি কিন্তু আমরা দেখলাম, এগুলো আপনার এই উমেন এম্পাওয়ারমেন্ট যদি আপনি বর্ণনা করেন, সবগুলো থিওরি একটা পার্সপেক্টিভ থেকে কিন্তু দেখাচ্ছে। লাস্টেরটা দেখলাম যে ভাষাগত সংস্কৃতিগত পার্সপেক্টিভ, তার আগেরটা আমরা দেখলাম পলিটিক্যালি, যেটা ওই যে জন স্টুয়ার্ট মিলের, তার আগেরটা পোস্ট স্ট্রাকচারাল, যেটা এটা দেখলাম সংস্কৃতি, জন স্টুয়ার্ট মিলের যেটা আমরা ওইটা দেখলাম যে সে রাষ্ট্রকে কানেক্ট করতেছে, অমর্ত্য সেনেরটা ক্যাপাসিটি সেটকে কানেক্ট করতেছে, নাইলা কবিরের যেটা ওটা রিসোর্স বা ইকোনমিকে কানেক্ট করতেছে। তো এই 4টা তথ্য আশা করি আপনারা মনে রাখবেন। এখানে সামারি আকারে দেওয়া আছে, এটা আরেকবার এখানে আপনারা দেখলেই হবে। তো এখন নারীর ক্ষমতায়নে আসলে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কি কি। তো আমরা জানি যে নারীর ক্ষমতায়নে এই যে চ্যালেঞ্জগুলো, এগুলো আপনারা একটু রিডিং পড়বেন, এই পয়েন্টগুলো একটু রিডিং পড়লেই মনে থাকবে যে আমাদের সামাজিক ও সাংস্কৃতিক কিছু চ্যালেঞ্জ আছে, যে পিতৃতান্ত্রিক ব্যবস্থা, বাল্যবিবাহ, তারপরে গার্হস্থ্য, ধর্মীয় গোঁড়ামি, সংস্কৃতি। তারপর আমাদের এখানে অর্থনৈতিক নারীর কিছু চ্যালেঞ্জ আছে, শ্রমবাজারে বৈষম্য, তাদের মজুরির ক্ষেত্রে বৈষম্য, তাদের দারিদ্র, বেকারত্ব, অবৈতনিক শ্রম। তাহলে এই যে অবৈতনিক যে শ্রম যেটা আছে, এটা আনপেইড ওয়ার্ক। তাহলে অবৈতনিক শ্রম আমরা দেখি যে একজন নারী, তিনি তার বাসায় যেই গৃহস্থালী যে কাজগুলা করেন, তাহলে এই যে গৃহস্থালী সে কাজগুলা করে, এটার কিন্তু আসলে সে কোনো পেমেন্ট পায় না, এটার কোনো ইকোনমিক ভ্যালু কিন্তু তার নাই। তারপর আমার যে সেবা কাজ যেগুলো আছে, সেবা কাজ যে সন্তান লালন পালন করা, তারপর রান্না বান্না করা, তার মানে এই যে সেবা এবং গৃহস্থালী যে কাজগুলো আছে, এগুলাকে আমরা বলি এগুলো আনপেইড ওয়ার্ক। তো এখন দেখবেন যে বাংলাদেশের নিউলি ফর্ম যে গভর্নমেন্ট আছে, এখানে সমাজ কল্যাণ মন্ত্রী যিনি আছেন, তিনি কিন্তু আসলে বলেছিলেন যে একটা বক্তব্যে, যে নারীদের এই ধরনের আনপেইড এবং সেবামূলক যে কাজগুলো আছে, এগুলাকে তিনি জিডিপিতে স্বীকৃতি দিবেন। তো তারপর রাজনৈতিক যে চ্যালেঞ্জ আছে নারীদের, এগুলো একটু দেখবেন, প্রযুক্তিগত ডিজিটাল যে চ্যালেঞ্জ, এগুলো জাস্ট পয়েন্টগুলো একটু মনে রাখবেন, তারপরে 2 লাইন 3 লাইন করে একটু লিখলে হবে। তারপর আইনি এবং নীতিগত চ্যালেঞ্জ আছে, আইনের এখানে প্রয়োগটা দুর্বল, আমাদের নারী আইন যেগুলো আছে, সামাজিক সুরক্ষা যে কর্মসূচি আছে, এটার সীমাবদ্ধতা আছে। তারপরে শিক্ষাগত মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ আছে। তাহলে নারীদের শিক্ষাগত চ্যালেঞ্জ, মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ, দীর্ঘদিন নারীদের যে সামাজিক যে নিপীড়ন, তো এটাকে আমরা বলি এই যে সেলফ সেন্সরশিপ। তাহলে সেলফ সেন্সরশিপ বা এটা আসলে যে আত্মবিশ্বাস বা মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতাটা আসলে কি। তা আমরা আসলে দেখি যে সেলফ সেন্সরিং ধরেন যে একটা ওয়ার্ক প্লেসে, একটা জায়গায়, একটা অফিসে, তো ধরেন যে এখানে 10 জন ওয়ার্কার আছে, তো ওখানে তাদের ওয়ার্কার যে কেউ একজন জিজ্ঞেস করছে যে আমরা আসলে পরবর্তী নেক্সট দিতে আমরা কোন কাজটা করতে পারি, বা এই প্রতিষ্ঠানের জন্য কোন পলিসিটা নিতে পারি। তো ধরেন এই যে 10 জন এখানে কর্মচারী আছে, এখানে একজন নারী ধরেন, তার মধ্যে ধরেন একটা ভালো একটা আইডিয়া আছে, যে আইডিয়াটা সে শেয়ার করলে যেটা ফাংশনিং বা যেটা এই প্রতিষ্ঠানের জন্য ভালো, তখন সে কিন্তু দেখবেন যে এটা বলতে সে ইতস্তত বোধ করে, যে আমি আসলে একটা পলিসি দিলে বা আমি একটা কথা বললে এটা অন্যরা কি মনে করে। তাহলে এই যে নিজের মধ্যে যে আপনার সীমাবদ্ধতা, যে বলছে না সাহস করে,
এটাকে আমরা বলি যে সে নিজেকে নিজের মধ্যে রাখার চেষ্টা করে, যে সেলফ সেন্সরশিপ যেটা, এটা দেখি যে আমরা কলোনিয়ালি ভাবে ঐতিহাসিক ভাবে হচ্ছে আমাদের এখানকার নারীরা সাংস্কৃতিক ভাবে হচ্ছে তারা এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে দীর্ঘদিনের নিপীড়নের মধ্য দিয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের একটা সেলফ সেন্সরশিপের মতো কাজ করে, যেটাকে আমরা বলছি যে নারীদের এটা মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা। তো এই প্রতিবন্ধকতাগুলি হচ্ছে একটু আপনারা দেখবেন, দেখার পাশাপাশি আমরা বললাম যে এটাকে আপনি একটা কজ ইফেক্ট পলিসি ফ্রেমওয়ার্কে দেখাবেন। তাহলে এই যে কজ ইফেক্ট যে ফ্রেমওয়ার্কটা আছে নারীদের, যেটা আমরা স্বাভাবিকভাবে এতক্ষণ পড়লাম, এটা কি যে হচ্ছে নারীদের সামাজিক প্রতিবন্ধকতা। তাহলে সামাজিক প্রতিবন্ধকতাগুলো কি কি? এই যে বাল্য বিবাহ, যৌতুক, গোঁড়ামি, তাহলে এটার ইফেক্টটা কি পড়ে? তাহলে তার শিক্ষার ব্যাঘাত ঘটে, তার নেতৃত্ব অনুপস্থিতি ঘটে, অর্থনৈতিক প্রতিবন্ধকতা আছে। তাহলে এটার প্রতিবন্ধকতাগুলো কি কি আসলে? তাহলে আমরা জানি যে মজুরি বৈষম্য, তার অবৈতনিক শ্রম, একদম বেসিক জিনিস। রাজনৈতিক প্রতিবন্ধকতা, প্রতিনিধিত্বের অভাব। তার মানে এটার ইফেক্টটা কি পড়তেছে? যে নীতি নির্ধারণে নারীদের যে দৃষ্টিভঙ্গি আছে, পার্সপেক্টিভ আছে, ভিউ আছে, সেটা অনুপস্থিত থাকতেছে। তো এটাই হচ্ছে আপনার এই যে প্রযুক্তিগত সাইবার হয়রানি আছে তার এখানে। তারপর হচ্ছে আইনিগত আইনের দুর্বল প্রয়োগ আছে, যে কারণে নারী সুরক্ষায় ঘাটতি। তো এখন হচ্ছে এখান থেকে যে প্রশ্নটা আসবে, আমরা বললাম যে বাংলাদেশের নারীদের এটা একটা খুবই, চ্যাপ্টারটা খুবই ছোট, কিন্তু এটা আমার রচনাও আসতে পারে বাংলাতে, এটা হচ্ছে আমার ইংরেজিতে রচনায় আসতে পারে, এবং এখানেও 20 মার্কের প্রশ্নে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো যে কারণে আমরা এটা নিয়ে আরেকটু পড়ি, যে আমরা বলছি যখন এই চ্যালেঞ্জগুলো যখন থাকবে, তখন হচ্ছে চ্যালেঞ্জের উত্তরণের উপায় প্রশ্নে না আসলে আপনাকে কিন্তু উপায় লিখে আসতে হবে, যে কিভাবে আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব। তো এই জায়গায় হচ্ছে আমরা দেখি যে এই যে এসডিজির যে গোল আছে, এটার যে 5 নাম্বার যে গোলটা, যে জেন্ডার ইকুয়ালিটি, তো এই জেন্ডার ইকুয়ালিটি কিন্তু এই নারীদের এই চ্যালেঞ্জগুলোর সাথে কানেক্টেড। তো প্রত্যেকটা রাষ্ট্র হচ্ছে যখন এসডিজি বাস্তবায়ন করে, তখন তার এই যে এসডিজি 5 নাম্বার যে লক্ষ্যমাত্রা আছে, এটি একটু মনে রাখবেন এখানে রেফারেন্স হিসেবে। এখন আমরা কি কি করবো? ওই যে যেই জায়গায় চ্যালেঞ্জগুলো পাইছি, যে আমাদের শিক্ষাক্ষেত্রে চ্যালেঞ্জ, সংস্কৃতিগত চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ, রাজনীতিগত চ্যালেঞ্জ, তো ওই জায়গায় আপনি একটু ফোকাস দিয়ে পয়েন্টগুলো জাস্ট একটু মনে রাখবেন। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, তো এই জায়গায় অমর্ত্য সেন বলছে হচ্ছে নারীর ক্ষমতায়নের ফার্স্ট স্টেপ হচ্ছে আমার এডুকেশন। এডুকেশনটাই হচ্ছে আমার ক্যাপাসিটি হিসেবে কাজ করে, যে ক্যাপাসিটি থেকে হচ্ছে সে ফাংশন করতে পারে। তো এখানে শিক্ষায় কি কি করবে? ওই যে যেই পয়েন্টগুলো আমরা পড়ছিলাম, যে শিক্ষায় লিঙ্গ সমতা জোরদার করবে, কারিগরি ও ডিজিটাল প্রশিক্ষণ দিবে। তারপর হচ্ছে ধরেন অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতায়ন। তো এখানে অর্থনৈতিক প্রশাসনিকের মধ্যে যে এইগুলা যেগুলো আমরা পড়ছিলাম, ওই চ্যালেঞ্জগুলো, ওইটারই বিপরীত ভার্সনটা আপনি দিয়ে দিবেন, যে রাজনীতিতে কার্যকর অংশগ্রহণ বাড়াইতে হবে, নীতি নির্ধারণে নারীর নেতৃত্ব বৃদ্ধি করতে হবে, তারপরে হচ্ছে সামাজিক ও সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। তাহলে এখানে আমরা বলছি যে পিতৃতান্ত্রিক যে প্যাট্রিয়ার্কিক যে মনোভাব আছে, এটাকে হ্রাস করতে হবে। যে ম্যান এজ অ্যালাইজ, তো ম্যান এজ অ্যালাইজ মানে হচ্ছে নারীদের এই অধিকারগুলো রক্ষায়, নারীদের এম্পাওয়ারমেন্ট ক্ষেত্রে পুরুষ যারা আছে তারা হচ্ছে সহযোগী হিসেবে কাজ করবে। তারপর হচ্ছে বাল্য বিবাহ, যৌতুক প্রতিরোধ। এখানে একদম বেসিক জিনিসটাই হচ্ছে আপনি পয়েন্ট আকারে লিখে দিবেন, যে ধর্মীয় গোঁড়ামি দূর করা। তারপর প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবে, যে ডিজিটাল সাক্ষরতা যে বৃদ্ধি আছে, ওমেনদের ডিজিটাল যে লিটারেসি আছে সেটা বৃদ্ধি করব। তারপরে সাইবার সুরক্ষা নিশ্চিত করব। তারপর আইনি ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জেস আছে আমরা বললাম। তাহলে চ্যালেঞ্জে যেহেতু আইনি আছে, তাহলে আপনাকে আইন নিয়েও পলিসি দিতে হবে। তার মানে এটা একটা হচ্ছে সামগ্রিক অ্যাপ্রোচে আপনাকে দেখাইতে হবে। তাহলে যেই যেই চ্যালেঞ্জগুলো আপনি দেখাবেন, ওই এই চ্যালেঞ্জগুলো কিভাবে অ্যাড্রেস করবেন এখানে জাস্ট একটু তুলে ধরবেন। তাহলে এই যে আমাদের আইনি এখানে দুর্বলতা আছে, তাহলে প্রথমে আপনি দেখাবেন যে আইনের কঠোর প্রয়োগ। আমাদের এখানে হচ্ছে যৌতুক আইন, তারপর হচ্ছে ওই যে বাল্য বিবাহ যে আইন আছে, তারপর হচ্ছে আপনার ধর্ষণ আইন যেগুলো আছে, চাইল্ড ম্যারেজ সহ, এগুলো আসলে বাস্তবায়ন প্রয়োগ। তারপর হচ্ছে সুডু সনদ যেটা আছে, কনভেনশন অন দি এলিমিনেশন অফ অল কাইন্ড অফ ডিসক্রিমিনেশন ফ্রম এগেইনস্ট উইমেন যেটা আছে, তো এই বাংলাদেশ তো সিডু সনদে স্বাক্ষর করেছে। তাহলে সিডু সনদ অনুযায়ী হচ্ছে বলা হয়েছে যে নারী পুরুষের মধ্যে আমাদের যে সমতা যেটা আছে, এটাকে সাংবিধানিকভাবে শক্তিশালী করতে হবে। তাহলে যে সুডু সনদ যেটা আপনারা পিলিতে পড়ে আসছেন, এটাও রেফারেন্স হিসেবে এখানে উল্লেখ করবেন। তারপর হচ্ছে জেন্ডার বাজেটিং। তাহলে জেন্ডার বাজেটিং কি? জেন্ডার বাজেটিং হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্র, বিভিন্ন উন্নয়নশীল রাষ্ট্রগুলো তাদের নারী ক্ষমতায়নের জন্য স্পেসিফিক তারা যখন বাজেট ঘোষণা করে, তখন দেখবেন যে 5% কিংবা হচ্ছে 4% কিংবা হচ্ছে 7% তারা নারীদের জন্য আলাদা করে বাজেট ঘোষণা। তাহলে আমাদেরও এখানে জেন্ডার বাজেটিং যেটা আছে সেটা বৃদ্ধি করতে হবে। তো নারী সুরক্ষার বাংলাদেশের যে আইনগুলো আছে, এটা রেফারেন্স হিসেবে একটু জাস্ট এখান থেকে যতটা মনে থাকে, 2টা বা 3টা বা 5টা যা মনে থাকে, এই আইনগুলো একটু লিখে যে এই আইনগুলো প্রয়োগ করতে হবে। তাহলে নারী সুরক্ষার যে আইনগুলো আছে বাংলাদেশে, এগুলো একটু এক নজর আপনারা দেখলেই হবে। তো এখন হচ্ছে একটা প্রশ্ন এখানে আসছে আপনার, যে এই যে 47 বিসিএস এর প্রশ্নটা, তাহলে এই প্রশ্নটা হচ্ছে আমরা যদি দেখি, যে এই প্রশ্নটা হচ্ছে আপনি আসলে বই ওইভাবে পড়বেন না, কোনো বই ওইটা পড়বেন না, কিন্তু এটা একদম বেসিক নলেজ থেকে আসছে, একটা তুলনার জায়গা থেকে আসছে। তাহলে এই যে 70-এর দশকে আমরা দেখি
এবং 25-এর দশকের সাথে একটা তুলনা করতেছি। কি কি কোন কোন জায়গাগুলোতে তুলনা, যে একটা হচ্ছে নারীর শ্রম পরিচয়। তাহলে আমরা কি দেখতাম যে 70-এর দশকে নারীরা ছিল গৃহকেন্দ্রিক, তাহলে তাদের শ্রম পরিচয় হচ্ছে প্রধান শ্রম ছিল গৃহকেন্দ্রিক এবং অবৈতনিক, যে আনপেইড ওয়ার্ক। তাহলে এখন 25 সালে নারীদের আসলে এই জায়গাটাতে কি চেঞ্জ আসছে, এটারই একটা তুলনা। তাহলে বর্তমানে আমরা দেখি যে নারীরা আসলে গৃহকেন্দ্রিক না, তাদের যে শ্রম আছে, তারা পোশাক শিল্পে কাজ করতেছে যেটা দৃশ্যমান, তারা হচ্ছে আমাদের সেবা খাতে কাজ করতেছে, তারা শিক্ষা খাতে কাজ করতেছে, স্বাস্থ্য উদ্যোক্তা কার্যক্রম করছে, তার নারীরা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতেছে। তার মানে এখানে আসছে যে এই যে শ্রম পরিচয় নিয়ে একটা তুলনা জানতে চাইছে আপনার কাছ থেকে 70 এবং 25-এর মধ্যে। তাহলে 70-এ ছিল নারীরা গৃহবন্দী, যেটা আনপেড ওয়ার্ক যেটা ছিল, সেবামূলক কাজ করতো, আর এখন হচ্ছে তারা দৃশ্যমান যে কাজগুলো পোশাক খাত থেকে শুরু করে সেবা শিক্ষা। আরেকটা তুলনা এখানে বলছে, আরেকটা পয়েন্টে, যে আমার নগরায়ন ও জনপরিসরে অংশগ্রহণের তুলনাটা করতে। তাহলে নগরায়নে আমরা দেখি যে 70-এর দশকে যে নারীরা ছিল তৎকালীন ছিল গ্রামীণ এবং ঐতিহ্য নির্ভর, তো নারীদের চলাচলটা আসলে জনপরিসরে ছিল না। কিন্তু বর্তমানে আজকে 2025 সালে আমরা দেখি যে নগরায়নের ফলে আমাদের যে প্রত্যেকটা জেলা, তারপর হচ্ছে আমাদের যে ডিভিশন যেটা আছে ঢাকা, তো এরকম আমাদের নগরায়নের ফলে আমরা দেখি যে নারীদের শিক্ষা এবং কর্মসংস্থানের পরিধিটাও বাড়তেছে, তাদের যে পাবলিক স্ফিয়ার, যা জনপরিসরও তাদের উপস্থিতি বাড়তেছে, সামাজিক গতিশীলতা বাড়তেছে। তারপর হচ্ছে আরেকটা বলছে যে ভাষা ও সংস্কৃতিগত কি চেঞ্জ আসছে। তাহলে ভাষার দিক থেকে আমরা দেখি যে তৎকালীন সময়ে 70-এর দশকে নারীরা কিছুটা সংযত ছিল, ওই যে সেলফ সেন্সরশিপ, কোনো কিছু বললে সেটা হচ্ছে নিজের মধ্যে রাখতো, চাপা করে। তো এই জায়গায় আমরা দেখি যে তারা পারিবারিক গণ্ডিবদ্ধ ছিল, সামাজিক আলোচনায় নারীর কণ্ঠ সীমিত অবস্থায় ছিল। তবে আজকে কেমন আছে 25 সালে, আমরা বলছি যে নারীরা এখন গণমাধ্যম, তারা হচ্ছে মেইন স্ট্রিমে আসছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হচ্ছে জনপরিসরে আসছে, তাদের মত প্রকাশ সংখ্যা বেড়েছে, নারীর আত্মবিশ্বাস, তারপর হচ্ছে অধিকার ভিত্তিক তাদের শব্দ চয়নের দিক থেকে পরিবর্তন আসছে। তাহলে এইগুলো হচ্ছে এখান থেকে জানতে চেয়েছে। আরেকটা কি, তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে। তাহলে আমাদের 70-এর দশকে তো আসলে তথ্য প্রযুক্তি খুবই সীমিত ছিল এবং এটা পুরুষ নির্ভর ছিল, কিন্তু আজকের যুগে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা দেখি যে নারীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। আরেকটা এখানে মোট 5টা জায়গায় সে কানেক্ট করেছে, দেখেন প্রশ্নটা কিন্তু মোটামুটি বড় ছিল। এটা একটা সৃজনশীল প্রশ্ন ছিল 70-এর দশকে, শ্রম পরিচয়, তারপর হচ্ছে নগরায়ন, তারপর হচ্ছে ভাষা, তারপর হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে, তারপর আর্থসামাজিক। তাহলে তথ্য প্রযুক্তি, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের ক্ষেত্রে আমরা দেখি আগে পরিবার কেন্দ্রিক ছিল, এখন নারীরা হচ্ছে ব্যক্তি, নারী অর্থনৈতিক যে অংশীদার হিসেবে তাদের যে পরিধি সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এখন এই যে নারীদের যে ক্ষমতায়ন, এই জায়গাটা থেকে আসলে আপনার যে প্রশ্নটা এখানে হচ্ছে, এখন রিসেন্টলি এটার একটা রিসেন্ট ট্রেন্ড কি, রিসেন্ট ট্রেন্ড হচ্ছে আপনি হচ্ছে এই জায়গায় নারী নিয়ে মোটামুটি কিছু থিওরি পড়লাম আমরা, তারপর হচ্ছে নারীদের কি কি থিওরি কিছু আমরা পড়লাম, তারপর হচ্ছে নারীদের নিয়ে কিছু চ্যালেঞ্জ পড়লাম, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার উপায় আমরা পড়লাম, ওয়ে আউট পড়লাম। পড়ার পর হচ্ছে আমরা বললাম যে এখানে রিসেন্ট একটা ট্রেন্ড আসছে, যে আসলে নারীদের যে আনপেইড ওয়ার্ক যেটা আছে, সেটা আসলে স্বীকৃতি নিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে পার্লামেন্টে যদি দেখেন আপনি, এখানে ডিবেট হচ্ছে। তাহলে আনপেইড ওয়ার্কটাকে আসলে এটাকে জাতিসংঘের যে হচ্ছে জিডিপি যেটা আইডিয়া, মানে জেন্ডার জিডিপি, এটাকে বলা হয় জেন্ডার্ড জিডিপি। তাহলে জেন্ডার্ড জিডিপি আইডিয়াটা হচ্ছে আপনার এই আনপেইড ওয়ার্ক যেটা আছে, নারী যে গৃহস্থলে যে কাজটা করে, তাহলে একজন নারী আসলে তার গৃহতে কি করে, সে তার পরিবারকে দেখে, সে হচ্ছে আপনার যে বেবি আছে তাকে লালন পালন করে, সে হচ্ছে আপনার সেবামূলক, সে হচ্ছে ধরেন রান্না বান্না করে, তারপর হচ্ছে ধরেন অনেকের হচ্ছে আপনার বৃদ্ধ যে প্যারেন্ট আছে তাদেরকেও দেখাশোনা করে। তাহলে এই যে কাজগুলা সে বলতেছে, এইগুলা হচ্ছে আমাদের আনপেড, এই কাজগুলা নারীদের আসলে কোনো স্বীকৃতি না, এগুলো আসলে জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। তাহলে এখন এই জায়গায় হচ্ছে আপনার পরিবারের জন্য হচ্ছে আপনি যখন একজন কাজের লোক যখন আপনি রাখতেন, তাকে তো আপনি স্যালারি দিতেন। আপনার বেবি লালন পালন করার জন্য আপনি যখন একজন ন্যানি নিযুক্ত করতেন, তাকে তো আপনি স্যালারি দিতেন। তারপর হচ্ছে আপনার এই যে রান্না বান্না কাজ করার জন্য যদি একজন কুকার রাখতেন, তাকেও তো আপনি স্যালারি দিতেন। তা আপনার বৃদ্ধ বাবা মাকে যদি হচ্ছে আপনি লোকবল দিয়ে যদি দেখাশোনা করাতেন, তাদেরকেও স্যালারি দিতেন। তখন এই কাজগুলো হচ্ছে আপনার বাসার মধ্যে যখন নারী করে, কিন্তু তার এই কাজগুলোর কোনো স্বীকৃতি নাই, কোনো রেকগনিশন নাই। তো এগুলোকে আপনি স্বীকৃতি দিয়ে, এগুলো হচ্ছে আপনি যখন জিডিপিতে অন্তর্ভুক্ত করবেন, তখন হচ্ছে নারীর যে আত্মবিশ্বাস, তাদের যে এম্পাওয়ারমেন্ট, সেটা হচ্ছে আমার কিছুটা ক্ষেত্রে বৃদ্ধি পাবে। তো এটাই হচ্ছে মূলত এই যে আপনার জেন্ডার যে জিডিপিটা আছে এটার ধারণা। তাহলে জেন্ডার জিডিপির যে ধারণাটা আছে এই জায়গায় হচ্ছে আমার বলতেছে, তারপর হচ্ছে আমরা এর আগের ক্লাসে কিন্তু পড়েছিলাম যে একজন নারীর
এই যে আমরা যে নাইলা ইয়ার যেটা পড়ছিলাম অমর্ত্য সেনের ক্যাপাসিটি সেট, যে হচ্ছে আমি যদি তার স্বাস্থ্য, এটা একটা হচ্ছে তার তার স্বাস্থ্য যদি তার ভালো থাকে, তার মানে আমরা বললাম যে এটা তাকে কি করবে, এটা তার একটা ক্যাপাসিটিটা বিল্ডিং করতেছে। তাহলে আমরা এর আগে পড়েছিলাম যে স্বাস্থ্য যখন ভালো থাকে আমার হচ্ছে ওয়ার্কিং আওয়ারটা আমি বেশি দিতে পারি, আমি বেশি পরিমাণে কাজ করতে পারি। তারপর হচ্ছে আমরা যখন দারিদ্র অধ্যায়টা পড়েছিলাম, দারিদ্র অধ্যায়ে আমরা স্পেসিফিক করে মনে আছে আপনাদেরকে পড়িয়েছিলাম যে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে আসলে নারীরা হচ্ছে অনেক ডাবল ভূমিকা রাখে। কিভাবে? একজন নারী যখন গার্মেন্টসে কাজ করে তার যে স্যালারিটা সে যখন পায়, ওই স্যালারিটা হচ্ছে সে তার আবার ফ্যামিলিতে ব্যয় করে। তাহলে ফ্যামিলিতে যখন ব্যয় করে, ফ্যামিলি সে কোথায় ব্যয় করে? ওই ফ্যামিলির হচ্ছে সে তার নিজের যে ফুড আছে, তার যে স্বাস্থ্য আছে, তার যে হাইজেন আছে সেখানে ব্যয় করে। তার যে সন্তান আছে, সে তার সন্তানের হচ্ছে টিউশন খরচ, সন্তানের লেখাপড়া, সন্তানের হচ্ছে আপনার ফুড, সন্তানের স্বাস্থ্য, সে জায়গায় ব্যয় করে। তার মানে হচ্ছে নারীর যে অর্থটা আছে সেটা আমাকে বলতেছে যে নারীর অর্থটা হচ্ছে আমাকে ডাবল বেনিফিটেড করতেছে। আমার যে ফ্যামিলি আছে, ফ্যামিলি, আমার যে সন্তান আছে, সেখানে আবার এটা ফিউচার ইনভেস্ট হচ্ছে। তো এই জায়গায় হচ্ছে আমরা বলছি যে হচ্ছে যে নারীর যে স্বাস্থ্য, তার যদি স্বাস্থ্য যদি অ্যাক্সেস, স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে হচ্ছে তার এটা অ্যাকচুয়াল যে এম্পাওয়ারমেন্টের দিকে তাকে নিয়ে যায়। তো এই জায়গায় হচ্ছে আপনার এই যে জেন্ডার জিডিপি, তারপরে হচ্ছে এই যে আনপেড ওয়ার্ক, তারপর হচ্ছে রিসেন্টলি এই যে আইডিওলজি যেটা আসছে যে নারীর স্বাস্থ্য কেন্দ্রিক বা হচ্ছে তার স্যালারি কেন্দ্রিক, তার রিসোর্স কেন্দ্রিক, তার যদি রিসোর্স থাকে সে সেটা তার ফ্যামিলিতে ব্যয় করে, এখানে ইনভেস্টটা আমার ডাবল হচ্ছে। তো এই জায়গা থেকে আসলে এখানে একটা বিখ্যাত ইয়ে আছে। আপনারা হচ্ছে ওই যে আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা ইয়ে পড়ছিলেন না আপনারা যখন পিলি পড়েন? তাহলে এই যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের হচ্ছে চিত্রকর্মগুলা কি ছিল? তো শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলো যদি আপনি একটু খেয়াল করেন, সেখানে দেখবেন যে ওই যে ম্যাডোনা 71 ছিল, ম্যাডোনা 71, তারপর হচ্ছে তার হচ্ছে মইটানা না কি যেন ওটা ছিল না, তারপরে হচ্ছে নৌকা, তারপর হচ্ছে সাঁওতাল রমণী, পিলিতে পড়ছিলেন না? তারপর হচ্ছে আমার ওই যে গায়ের বধূ। তো জয়নুল আবেদিনের একটা বিখ্যাত ইয়ে আছে, যেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের স্যার একদিন এই গল্পটা ক্লাসে বলেছিল এই উইমেন এম্পাওয়ারমেন্ট পড়াইতে গিয়ে। তো তিনি হচ্ছে যেটা বলার চেষ্টা করেছিলেন যে হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা হচ্ছে তার যে চিত্রকল্প যেগুলো আছে, তার যে আর্ট যেটা আছে, ওইটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রদর্শনীর আয়োজন হয়েছে। তো আমাদের হচ্ছে ওই চেয়ারম্যান স্যার, যিনি পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের খুবই ট্যালেন্টেড শিক্ষক ছিলেন, তো উনি হচ্ছে তখন 4th ইয়ারের স্টুডেন্ট ছিলেন। তো জয়নুল আবেদিনের হচ্ছে আপনার এই সোহরাওয়ার্দী উদ্যানে তার প্রদর্শনীগুলো আছে। তো আমাদের স্যার তখন 4th বর্ষে ছিলেন। তো তখন জয়নুল আবেদিনের এই চিত্রকর্মগুলো যখন প্রদর্শনী হয়, প্রদর্শনী হচ্ছে শেষে তিনি নিজে উপস্থিত ছিলেন। থাকার পরে তিনি হচ্ছে আশেপাশে যারা ছিল তাদের থেকে মতামত নিলেন, রিভিউ নিলেন যে আমার যে প্রদর্শনীগুলো এগুলো সম্পর্কে আপনাদের রিভিউ কি। তো ওই জায়গায় হচ্ছে আমাদের স্যার যিনি আছেন, বিশেষ করে হচ্ছে যে সাঁওতাল রমণী এবং হচ্ছে গায়ের বধূ, এই দুইটা চিত্রকর্মতে হচ্ছে, বিশেষ করে গায়ের বধূ, এই চিত্রকর্মগুলাতে হচ্ছে জয়নুল আবেদিনের কিছু নারীদের চিত্রকর্ম ছিল। তো ওই জায়গায় হচ্ছে আমাদের স্যার ওখানে, স্যার যখন গল্পটা বলেছিলেন, তো উনি বললেন যে তিনি জয়নুল আবেদিনকে বললেন যে আপনি যে গায়ের বধূ যে চিত্রকর্ম যেটা আছে, এই চিত্রকর্মের সাথে হচ্ছে আমাদের নারী যারা আছে তাদের মধ্যে কোনো রিফ্লেকশন হয় না, এটা আসলে বাংলাদেশের আসল চিত্র তুলে ধরে না। তো তিনি যে বলার চেষ্টা করলেন হচ্ছে, স্যার আবার একটু খোলামেলা আলোচনা করতেন, অ্যাডাল্ট আলোচনা করতেন ক্লাসে। তিনি বললেন যে হচ্ছে এই যে গায়ের বধূ যে চিত্রকর্ম যেটা আছে, এই জায়গায় হচ্ছে জয়নুল আবেদিনকে তিনি বললেন যে আপনি হচ্ছে এখানে নারীদের যে স্তন আছে এটা অনেক বড় করে আপনি অঙ্কন করেছেন, যেটা আসলে বাঙালি নারীদের সাথে রিফ্লেক্ট করে না, বাঙালি নারীদের সাথে এটা ম্যাচ করে না। তো এখানে এটা আমার কাছে অবাস্তব মনে হচ্ছে। তখন জয়নুল আবেদিন বলার চেষ্টা করেছেন যে আমার যে চিত্রকর্মটা এটা দ্বারা আমি দেখানোর চেষ্টা করেছি যে বাঙালি নারীদের স্তন যদি সত্যিকারভাবে যদি এরকম বড় হইতো, তাহলে আমাদের এখানে প্রতি বছর এই যে শিশুরা যে হচ্ছে পুষ্টির অভাবে যে মারা যায়, যদি আসলে স্তন এত বড় হইতো তাহলে আমাদের শিশুরা পুষ্টির অভাবে মারা যাইতো না। তো হচ্ছে এই উদাহরণটা হচ্ছে স্যার তখন দেখানোর বললেন যে আসলে এই যারা লোকগুলা ছিল, এই যে জয়নুল আবেদিন, তারা আসলে সোসাইটিটাকে কতটা ডিপলি চিন্তা করতো, তারা হচ্ছে কত ডিপলি সোসাইটির যে রুট কজ গুলো আছে চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরতো। তো এই জায়গায় আমরা দেখেছি এই যে আমাদের বাংলাদেশে যে প্রতি বছর হচ্ছে শিশুরা যে হচ্ছে পুষ্টির অভাবে যে মারা যায়, সেটা আসলে কেন মারা যায়? তো আমরা দেখি এখানে যে উইমেন যে এম্পাওয়ারমেন্ট, নারীদের যে প্রকৃত যে ক্ষমতায়ন সেটা ঘটে না। দেখি হচ্ছে আমাদের এখানে প্রতি বছর শিশুরা কিসে মারা যায়? যে পুষ্টির অভাবে মারা যায়। তো এই জায়গায় আমরা বললাম যে নারীর এম্পাওয়ারমেন্টের মধ্যে হচ্ছে নাইলা কবিরের যে রিসোর্স যেটা আছে, অমর্ত্য সেনের যে ক্যাপাসিটি থিওরি যেটা আছে, যে নারীর যদি ক্যাপাসিটি আমরা বিল্ডিং করি, তো ওই ক্যাপাসিটি রিসোর্স থেকে হচ্ছে সে যে আয়টা করতেছে, সে যে ইনকাম করতেছে, সেটা সে কোথায় বিনিয়োগ করতেছে, সেটা তার সে
তার যে হেলথ আছে, তার যে হচ্ছে ফুড আছে সেখানে ব্যয় করতেছে, তাহলে তার ফুডের যখন ব্যয় করতেছে, তার সন্তানের যখন ব্যয় করতেছে, তাহলে এটা আমার আবার রিজেনারেটিভ হচ্ছে, আমার এটা তার সন্তানকে যেটা আছে তার সন্তানের ক্যাপিটাল বৃদ্ধি করছে, যেই ক্যাপিটাল হচ্ছে আমার পুনরায় আবার প্রোডাক্ট উৎপাদন বা তার যে ওয়ার্কিং ফোর্সের যে সক্ষমতা সেটাকে বৃদ্ধি করছে। তো এই জায়গায় আসলে নারীদের যে দৃষ্টিভঙ্গি আছে বাংলাদেশে, আমরা হচ্ছে ফেমিনিস্ট যে আইডিয়াটা আছে এটাকে আমরা নানাভাবে ব্যাখ্যা করি। কার্ল মার্কসের দৃষ্টিকোণ থেকে আমরা দেখিয়ে চেষ্টা করছি যে ফেমিনিস্ট যেটা আছে কার্ল মার্কস, তিনি অলওয়েজ দেখানোর চেষ্টা করেন যে সোসাইটিতে আসলে এই যে পুঁজিপতি যারা আছে, পুরুষরা হচ্ছে পুঁজিপতি ক্যাপিটালিস্ট, যাদের কারণে হচ্ছে আমাদের নারীরা পিছিয়ে আছে। তো এখানে নানা দৃষ্টিভঙ্গি ব্যবহার করা যায়। আমরা হচ্ছে যেই 5টা থিওরি আপনাদেরকে এখানে চুজ করেছি, এগুলো কিন্তু হচ্ছে সমসাময়িক বিশ্বে হচ্ছে খুব বেশি আলোচিত, এবং এই নারীদের নিয়ে যদি যখনই কোনো প্রশ্ন আসবে আপনি হচ্ছে ওই শব্দগুলো অবশ্যই ব্যবহার করবেন। ওই যে জেন্ডার জিডিপি, তারপর হচ্ছে আনপেড ওয়ার্ক, তারপরে হচ্ছে আমাদের এই যে নারীদের হচ্ছে এই জেন্ডার জিডিপি, আনপেড ওয়ার্ক, তারপর হচ্ছে নারীদের স্বাস্থ্য এবং এই থিওরিগুলা। এবং হচ্ছে আমরা সংস্কৃতি ক্লাসেও কিন্তু হচ্ছে নারী নিয়ে আমরা পড়েছিলাম, যে সংস্কৃতি ক্লাসে আমরা জানি যে এই দেশের হচ্ছে নারীরা হচ্ছে ডাবল অপারেশনের মধ্য দিয়ে গিয়েছে। তাহলে এই যে ডাবল অপারেশন আমরা পড়েছিলাম, তো একটা হচ্ছে আমার সোসাইটাল পেট্রিয়ার্কি, পুরুষদের দ্বারা হচ্ছে নারীদের যে দমন, নারীদের যে নিপীড়ন, তাহলে একটা আমরা পড়েছিলাম যে পেট্রিয়ার্কি দিয়ে, আরেকটা পড়েছিলাম যে আমাদের এখানকার যে নারী আছে এই নারীদের ইতিহাস, ইউরোপের নারীদের যে ইতিহাস, দুটা কিন্তু ভিন্ন। কারণ আমাদের এই অঞ্চলের নারীরা হচ্ছে একটা কলোনিয়াল শাসনের মধ্য দিয়ে গিয়েছে, একটা অলওয়েজ নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, একটা শোষণের মধ্য দিয়ে গিয়েছে। কিন্তু ইউরোপের নারীর যারা আছে তারা কিন্তু কলোনিয়াল ইতিহাসের মধ্য দিয়ে যায়নি। তো যে কারণে আমাদের এখানে অপারেশন যেটা নারীদের উপর হয়েছে, এটা একটা তো পেট্রিয়ার্কাল পুরুষদের মাধ্যমে, আরেকটা হচ্ছে কলোনিয়াল। তাহলে এই যে বেসিক যে জিনিসগুলো আমরা নারীর এম্পাওয়ারমেন্ট নিয়ে আসলে, নারীর ক্ষমতা নিয়ে আসলে একদম বেসিক জিনিস লিখতে পারি, কিন্তু আপনার লেখাটাকে আপনি চেষ্টা করবেন যে এই টার্মিনোলজি যেগুলো আমরা এখানে শিখলাম এগুলো অ্যাপ্লাই করার জন্য, তাইলে আপনার লেখাটা মোর একাডেমিক মনে হবে। তো এরপর হচ্ছে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। এটাই ছিল মোটামুটি নারী নিয়ে আমাদের হচ্ছে যে অধ্যায়টা, নারীর ক্ষমতা। আশা করি যে এখানে রচনা আসুক কিংবা যে প্রশ্ন আসুক না কেন আপনারা মোটামুটি লিখতে পারবেন। তো এবার হচ্ছে তথ্য প্রযুক্তি নিয়ে আসি। এই অধ্যায়টা হচ্ছে একটু কঠিন আছে, বাট আমরা একটু ইজিলি পড়ার চেষ্টা করব, খুব বেশি সময় এখানে লাগবে না। তো আমরা এই অধ্যায়টা শুরু করতেছি। যে একটু পানি খেয়ে নিচ্ছি, 1 মিনিট। আচ্ছা, জেন্ডার জিডিপি যেটা ছিল আমরা বললাম যে নারীদের হচ্ছে যে গৃহস্থালী যে কাজগুলা তারা করে, তাদের যে সেবামূলক যে কাজগুলা, ওই কাজগুলার আসলে কোনো ইকোনমিক কোনো ভ্যালু কিন্তু নাই। তাহলে একজন নারী হচ্ছে ধরেন যে সে 3 ঘন্টা হচ্ছে ধরে হচ্ছে তার ফ্যামিলির, এখানে ধরেন যে সে রান্না করে, তারপর হচ্ছে ধরেন যে সে 2 ঘন্টা সময় ব্যয় করে হচ্ছে আপনার ধরেন সন্তান লালন পালন করে। তাহলে এই কাজগুলা নারী যখন করে, এই সময়টাতে হচ্ছে এই যে সময়টা সে যায় এই কাজগুলো যে করে, এগুলোর আসলে কোনো ভ্যালু নাই, মানে ইকোনমিক কোনো হচ্ছে সে কোনো স্যালারি পাচ্ছে না। তো এই সময়টাতে নারী যদি রান্না বান্না যদি তার সময়টা না দিয়ে, সে সন্তান লালন পালনে যদি সময়টা না দিয়ে সে যদি বাহিরে কাজ করতো, সে যদি ব্যবসা করতো, কোনো কর্পোরেশনে জব করতো, তাহলে তো সে স্যালারি পাইতো। স্যালারি পাইলে হচ্ছে তার রিসোর্স আসতো, যেই রিসোর্স দিয়ে হচ্ছে আমরা বললাম যে তার ক্যাপাসিটি বিল্ডিং করতে পারতো। এই রিসোর্স থেকে হচ্ছে সে তার যে সক্ষমতা আছে, তার যে ক্যাপাসিটি আছে, তার যে ক্ষমতা আছে সেটা ঘটতো। তো এখন নারীরা হচ্ছে এই গৃহস্থালী কাজকর্ম করার কারণে, যেটার কোনো ইকোনমিক ভ্যালু নাই, যে কারণে নারীর ক্ষমতায়নটা আসলে হচ্ছে না। তো এখন এই জেন্ডার জিডিপি যে আইডিয়াটা আছে এখন আধুনিক বিশ্বে, যে নারীদের এই ধরনের আনপেড ওয়ার্ক, যেটা সেবামূলক কাজ, যেটা এই কাজগুলোকে আসলে ইকোনমিকলি ভ্যালু দিতে হবে, এগুলাকে জিডিপিতে অন্তর্ভুক্ত করতে হবে। এখন এটা আসলে একটা বিতর্কের বিষয় যে নারী হচ্ছে যে সেবামূলক যে কাজ করে, যে রান্না করে, আপনার সন্তান লালন পালন করে, তারপর হচ্ছে আপনার বাসা দেখাশোনা করে, তো এগুলার আসলে আপনি ইকোনমিকলি কিভাবে ইভালুয়েট করবেন, এটার আসলে স্যালারি আপনি কিভাবে নির্ধারণ করবেন, এটা স্যালারি কে দিবে, বা এটা আসলে ইকোনমিকলি জাজমেন্ট আমরা কিভাবে করব, এটা নিয়ে আসলে বিতর্ক আছে, বা এটার আসলে ওই ধরনের কোনো ফ্রেমওয়ার্ক এখনো দাঁড়ায় নাই। তো এখানে মূলত জেন্ডার জিডিপি বলতে নারীদের আনপেড ওয়ার্কগুলোকে আমার জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত করে, বিশেষ করে সেবা খাতে। এখন প্রযুক্তি নিয়ে আসি। আমরা জানি যে বর্তমানে হচ্ছে আমরা একটা চতুর্থ শিল্প বিপ্লব অধ্যায় দিয়ে যাচ্ছি। এই অধ্যায় থেকে আসলে বিগত সালে যে প্রশ্ন আসছে, এখান থেকে 3টা 4টা প্রশ্ন আসছে, এবং সবগুলো পলিটিক্যালি মোটিভেটেড। এখন তো আর এই পলিটিক্যালি মোটিভেটেড প্রশ্ন আসবে না। তো এই অধ্যায় থেকে আসলে বিগত গভর্নমেন্ট সালে যেটা আসছে, ওই যে আমাদের স্যাটেলাইট, তারপর হচ্ছে স্মার্ট বাংলাদেশ, তারপর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, তারপর হচ্ছে বঙ্গবন্ধু যে স্যাটেলাইট, তো
এগুলো নিয়ে প্রশ্ন আসছে এখানে, যেটাকে আমরা বলছি যে এগুলো হচ্ছে একটা রাজনৈতিক দলের সাথে কানেক্টেড ছিল। তো এই যে কারণে সবগুলো প্রশ্ন ওই রিলেটেড আসছে। তো এখন তো আর এই রিলেটেড প্রশ্ন আসবে না রাজনীতিতে, এখন আসলে কি প্রশ্ন আসবে আমরা বলছি, এখন যেহেতু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এবং আমরা দেখি যে এই কমিশন আসলে টেকনোলজি বেজ একটা না একটা প্রশ্ন রাখার চেষ্টা করে, হয় ইংরেজিতে, না হয় বাংলাদেশ বিষয়গুলিতে, না হয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, না হয় রচনাতে। তো যেহেতু টেকনোলজি রিলেটেড ফোকাস দেয়, তাহলে আমরা হচ্ছে এখান থেকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা আছে এই জায়গা থেকে এই ইস্যুটা পড়ার চেষ্টা করবো। তো এখানে আসলে টপিকে সিলেবাসে কি আছে, সিলেবাসে আছে এখানে কন্টেম্পোরারি কমিউনিকেশন, তারপর হচ্ছে আপনার আইসিটি, তারপর এখানে আছে রুল অফ মিডিয়া। এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আমাদের এখানে আসলে এই যে সংবাদ মাধ্যম বা হচ্ছে মিডিয়া যারা আছে তাদের ভূমিকা, এবং হচ্ছে রাইট টু ইনফরমেশন মানে তথ্য পাওয়ার যে অধিকার, আরেকটা হচ্ছে ই গভর্নেন্স। তো এখানে মোটামুটি আমরা কি টার্মিনোলজি কিছু পেয়ে গিয়েছি, একটা হচ্ছে আইসিটি, আইসিটির সাথে কানেক্ট করে আমরা পড়বো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তারপর হচ্ছে মিডিয়ার ভূমিকাটা পড়বো, আর একটা হচ্ছে রুল অফ রাইট টু ইনফরমেশন, আর একটা হচ্ছে ই গভর্নেন্স। তো রাইট টু ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ না, এখানে হচ্ছে এই যে আইসিটি আর রুল অফ মিডিয়া আর একটা হচ্ছে ই গভর্নেন্স, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো এখন আসি, আমরা হচ্ছে বলছি যে চতুর্থ শিল্প বিপ্লব থেকে এখান থেকে যেটা আসতে পারে এটা একটা সামগ্রিক ওয়েতে এই জিনিসটা আসলে কি, চতুর্থ শিল্প বিপ্লবটা কি, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং এটাতে আসলে কি কি চ্যালেঞ্জ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশ আসলে এই চ্যালেঞ্জের পাশাপাশি আমরা দেখি যে চতুর্থ শিল্প বিপ্লব প্রত্যেকটা রাষ্ট্রের জন্য বিভিন্ন সম্ভাবনা নিয়ে এসেছে। তাহলে এই চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশের জন্য সম্ভাবনা কি, চ্যালেঞ্জ কি, এবং এই চ্যালেঞ্জগুলো উত্তরণের উপায় কি, এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্র আমরা বলেছি যখন পলিসি ফ্রেমওয়ার্ক আসবে, কোনো প্রবলেম দিয়ে একটা সমাধান জানতে চাইবে, সলিউশন জানতে চাইবে, তখন হচ্ছে আমরা অন্য দেশের এক্সাম্পল দিয়ে সেটাকে কিছুটা কম্পারেটিভ অ্যানালাইসিস বানানোর চেষ্টা করবো, যেটা হচ্ছে আমার লেখাকে অনেক বেশি সমৃদ্ধ করবে, ডাইভার্সিফিকেশন করবে। এখন আমরা দেখেছিলাম বিগত ক্লাসগুলো করার সময় যে আসলে ইউরোপে অষ্টাদশ শতাব্দীর যে শিল্প বিপ্লবটা হয়েছিল, ওই শিল্প বিপ্লবটাকে আসলে কে মুভ করেছে, ওইটার আসলে মুভিং ফোর্স হিসেবে কে কাজ করেছে, ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করেছে। আমরা বললাম যে ওই শিল্প বিপ্লবটাকে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করেছে আমার যে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হয়েছে, আমার হচ্ছে বিভিন্ন রেল লাইন আবিষ্কার হয়েছে। তার মানে প্রথম শিল্প বিপ্লবটা আমরা যদি দেখি যে অষ্টাদশ শতাব্দীতে যেটা লন্ডনে শুরু হয়েছিল, এটা হচ্ছে যান্ত্রিক শক্তির উদ্ভবের কারণে একটা শিল্প বিপ্লব তৈরি হয়েছে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা এগ্রারিয়ান বা কৃষি ব্যবস্থা থেকে হচ্ছে আমরা শিল্প বা ইন্ডাস্ট্রিতে আমরা মুভ করি। তারপরে হচ্ছে আমরা দেখি যে তারপরে আরেকটা প্রযুক্তি যেটা হচ্ছে আমার 19 শতকে হচ্ছে আমার বিদ্যুৎ যখন আবিষ্কার হয়, তখন হচ্ছে আমার ওই শিল্পে যে উৎপাদনটা হইতো ওই উৎপাদনটা আসলে মেসিভ লেভেলে ছড়িয়ে যায়, কারণ মানুষের যে শ্রম সেটার সাথে আসলে বৈদ্যুতিক যে শ্রম আছে, বিদ্যুতের যে ব্যবহার, সেটা একসাথে হয়ে আমাদের উৎপাদনটা মেসিভ লেভেলে হয়ে যায়, গণ উৎপাদনের সূচনা হয়, যেটাকে আমরা বলছি যে দ্বিতীয় শিল্প বিপ্লব। তারপর আমরা দেখি যে তার 100 বছর পরে যখন আরেকটা প্রযুক্তি আসে সেটা হচ্ছে ইন্টারনেট। আমরা বলি যে হচ্ছে বিংশ শতাব্দীর শুরুর দিকে, তো ওই সময় হচ্ছে ইন্টারনেট তথ্য প্রযুক্তি আবিষ্কারের কারণে আমরা দেখি যে আমাদের যেই বিশ্বায়নটা হয় এটাকে আমরা বলছি যে তৃতীয় বিপ্লব। তো এখন হচ্ছে আমরা দেখি আজকের 21 শতকে হচ্ছে আমাদের এখানে এগুলোর সাথে কি যুক্ত হয়েছে, আজকে এখানে রোবোটিক্স যুক্ত হয়েছে, তারপর হচ্ছে আমাদের আজকের এখানে অটোমেশন যুক্ত হয়েছে, আজকের এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, আজকের এখানে হচ্ছে আমাদের ব্লক চেন আসছে, আজকের এখানে ইন্টারনেট অফ থিংস আসছে। তাহলে এই যে প্রযুক্তিগত যেই আমাদের উদ্ভাবন, এগুলোর কারণে আমরা বলছি আজকের ইকোনমিটা হচ্ছে আমার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা চতুর্থ শিল্প বিপ্লব। তো এই জায়গায় হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন যে এই যে বিপ্লব যেটা আমরা বলতেছি বিপ্লব, এটাকে আমরা কেন বিপ্লব বলি? বিপ্লব বলি যে হচ্ছে আমরা দেখি যে মানব সভ্যতার ইতিহাসে যখন একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে আমরা যাই তখন একটা নতুন প্রযুক্তি আসে, ওই প্রযুক্তি এসে আগের স্ট্রাকচারটাকে সম্পূর্ণ পরিবর্তন করে নতুন আরেকটা স্ট্রাকচারের দিকে আমাদেরকে নিয়ে যায়। তার মানে এই কারণেই হচ্ছে আমরা এটাকে রেভলিউশন বা বিপ্লব বলছি। তাই আমরা দেখি যে মানব সভ্যতার প্রত্যেকটা ইতিহাসে কিন্তু প্রযুক্তি এসে আমাদেরকে নতুন আরেকটা স্ট্রাকচারের দিকে নিয়ে গেছে। তাহলে প্রথমে হচ্ছে প্রযুক্তি আসছিল হচ্ছে আমার রেল ইঞ্জিন এবং হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন, তারপরে দ্বিতীয় শিল্প বিপ্লবে হচ্ছে আমার আরেকটা হচ্ছে কারেন্ট বিদ্যুৎ আসছিল, তৃতীয় শিল্প বিপ্লবে আমরা দেখি যে ইন্টারনেট আসছে, চতুর্থ শিল্প বিপ্লবে এসে দেখি আমরা আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, তারপর এআই, বিগ ডেটা, তারপর হচ্ছে ইন্টারনেট অফ থিংস, এই জিনিসগুলো আসে। তো এখন হচ্ছে বাংলাদেশের মতো একটা দেশে এই যে চতুর্থ শিল্প বিপ্লব যেটা আছে, এটাতে আমরা দেখি যে একদিক দিয়ে সম্ভাবনা আছে, আরেক দিক দিয়ে চ্যালেঞ্জেস আছে। তো এখন আমরা এগুলো নিয়ে কিভাবে মোকাবেলা করব সেটা আপনারা জানেন যে রিসেন্টলি ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আসলে এই যে ক্রিপ্টোকারেন্সি যেটা আসছে, এটা নিয়ে কিন্তু আসলে বিশ্বের বিভিন্ন দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট ভাবতেছে যে তারা ক্রিপ্টোকারেন্সিকে অ্যালাউ করবে কি করবে না। তো বাংলাদেশেও কিন্তু আলোচনা হয়েছিল কয়েকদিন, অনেকে পত্রিকা লেখালেখি করেছে যে ক্রিপ্টোকারেন্সি আমরা অ্যালাউ করবো কি করবো না। তো এখন একটু আসি আমাদের এই যে চতুর্থ শিল্প বিপ্লব যেটা,
এটাতে একটু আমরা আগে দেখবো যে বিশ্বের 2-3টা রাষ্ট্র তারা এটার সাথে কিভাবে অ্যাডাপ্ট করেছে। তো এই অ্যাডাপ্টিবিলিটি আমরা যখন পড়বো, এটার মধ্য দিয়ে হচ্ছে আমরা একটা কম্পারেটিভ অ্যানালাইসিস পাবো বাংলাদেশের জন্য। তাদের থেকে হচ্ছে আমরা কিছু নীতিগত পলিসি পাবো যে তারা আসলে কোন কোন কাজগুলো করেছে যেটা বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো এই জায়গায় আমরা দেখি যে প্রথম আসি যে জার্মানি একটা কিন্তু খুব বুদ্ধিভিত্তিক একটা রাষ্ট্র, যাদের কারণে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে। তো এই জার্মানি যেটা করেছে, তারা হচ্ছে আপনার 2011 সালে, তো চতুর্থ শিল্প বিপ্লবের হচ্ছে এই যে মডেলটা যেটা আছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা তারা অ্যাডপ্ট করার চেষ্টা করা শুরু করে 2011 সাল থেকে। তারা যেটা করে এখানে, তারা একটা ইনোভেশন ক্লাস্টার তৈরি করে। তো এই ইনোভেশন ক্লাস্টার কি, যেটাকে আমরা বলি সাইবার ফিজিক্যাল সিস্টেম। তো এই সাইবার ফিজিক্যাল সিস্টেম হচ্ছে তারা যেটা করে, সাইবার মানে হচ্ছে প্রযুক্তি যেটা আছে, এই প্রযুক্তির সাথে ফিজিক্যাল মানে আমরা দেখলাম যে হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে মানুষ কাজ করে, শ্রম কাজ করে, একজন লেবার কাজ করে। জার্মানি যেটা করলো, সে যে নতুন নতুন যে প্রযুক্তিগুলো আসলো, এই প্রযুক্তির সাথে হিউম্যানের যে অ্যাডজাস্টমেন্ট, সেটা নিয়ে ফোকাস দিল, যেটাকে আমরা বলা হয় যে সাইবার ফিজিক্যাল সিস্টেম বা হচ্ছে সিপিএস। এটার সাথে সাথে সে যে হিউম্যানের সাথে হচ্ছে সে প্রযুক্তিকে কানেক্ট করলো। দ্বিতীয়ত সে যেটা করেছে এখানে, এই যে নতুন নতুন যে প্রযুক্তি যেগুলো আসছে, এই প্রযুক্তিগুলো আসলে এগুলোর ব্যবহার কি হবে, এগুলো নিয়ে গবেষণা। তাহলে এই জায়গায় আমরা দেখি যে প্রযুক্তি নিয়ে হচ্ছে বিভিন্ন প্রযুক্তি যারা আবিষ্কার করতেছে, যে যে কর্পোরেশন যেগুলো আছে, যারা প্রযুক্তি আবিষ্কার করে, প্রযুক্তি কর্পোরেশন, তারপর হচ্ছে এই প্রযুক্তির সাথে সে হচ্ছে এই প্রযুক্তিগুলোর ব্যবহারকে কিভাবে ইজি করা যায় মানুষের জন্য, শ্রমিকদেরকে কিভাবে আরো সহজে শেখা যায়, সে কারণে তারা বিশ্ববিদ্যালয়গুলোকে একত্রিত করে, বিশ্ববিদ্যালয়। তৃতীয়ত হচ্ছে তারা এখানে যেহেতু প্রযুক্তি এবং বিশ্ববিদ্যালয় এবং এটা একটা রাষ্ট্রের ইকোনমিক ফুল স্ট্রাকচার, এই কারণে হচ্ছে রাষ্ট্রকে অন্তর্ভুক্ত করে, সরকারকে অন্তর্ভুক্ত করে। তো তারা এটা যেটা করে যে হচ্ছে ওই প্রযুক্তি যারা তৈরি করছে ওই কর্পোরেশনগুলো, এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় যারা আছে তাদেরকে, বিশ্ববিদ্যালয়গুলোকে, এবং হচ্ছে সরকার, এই তিনটা মিলে হচ্ছে তারা যেটা তৈরি করে, এটাকে হচ্ছে আমরা বলি যে ট্রিপল হেলিক্স কোলাবোরেশন। অর্থাৎ সরকার, বিশ্ববিদ্যালয় এবং শিল্প সবার যৌথ উদ্যোগে হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কিভাবে মোকাবেলা করা যায়, এটার একটা কাঠামো হচ্ছে তারা তৈরি করে। তো যেই কাঠামোর অধীনে হচ্ছে আমরা দেখি যে তারা হচ্ছে ডিজিটাল টুইন সিটি, তারপর হচ্ছে প্রিডিক্টিভ মেনটেনেন্স, তারপর হচ্ছে ইন্টারনেট অফ থিংস যেটা আছে, এগুলোকে দেখি যে তারা সফলভাবে সেখানে প্রয়োগ করার চেষ্টা করে। যে ইন্টারনেট অফ থিংস জিনিসটাকে, এটা আপনারা প্রযুক্তিতে হচ্ছে আইসিটিতে পড়ে আসছেন। ইন্টারনেট অফ থিংস হচ্ছে যে ধরেন যে আপনার বাসায় একটা ফ্রিজ আছে, ওই ফ্রিজ হচ্ছে সে হচ্ছে অটোমেটেড কি হচ্ছে, ফ্রিজে যে আপনি খাবার রাখেন, খাবার যখন ফ্রিজে শেষ হয়ে যায়, সে হচ্ছে আপনার বাসায় যে রোবট আছে সেটাকে সে অটোমেটিকলি সিগন্যাল দেয়। তো রোবট হচ্ছে বাজারে গিয়ে বাজার করে আসে, বাজার করে আসার পরে হচ্ছে সে আপনার যে চুলা আছে সেটাকে আবার সিগন্যাল দেয়, চুলা হচ্ছে সেটা রান্না করে। মানে হচ্ছে যে ইন্টারনেট অফ থিং যেটা, এটা হচ্ছে মোর আমাদের কাছে ইমাজিনেটরি, বাট জার্মানি হচ্ছে এটাকে তার যে শিল্প আছে সেখানে অ্যাডাপ্ট করেছে। তারপর এই যে শিল্পের যে ম্যানুফ্যাকচারিং যে কাজগুলা, এই কাজগুলো হচ্ছে তারা এভাবে অটোমেটেড করেছে। তো অটোমেটেড করার ক্ষেত্রে তারা হচ্ছে কর্পোরেশন, বিশ্ববিদ্যালয় এবং সরকারকে একত্রিত করেছে, যেটাকে আমরা বলি যে ট্রিপল হেলিক্স কোলাবোরেশন, যেটার মাধ্যমে জার্মানি চতুর্থ শিল্প বিপ্লবটাকে অ্যাডাপ্ট করেছে। তো তারপরে দেখবেন যে জার্মানির উৎপাদন বেড়ে যায়, তারপর হচ্ছে কার্বন নিঃসরণ কমে যায়, নতুন উচ্চ দক্ষতার চাকরির সৃষ্টি হয়। দ্বিতীয়ত উদাহরণ আমরা দেখি যে চায়নার যে প্রকল্পটা হচ্ছে, ওরা মেড ইন চায়না 25 যে প্রকল্পটা নিয়েছে, মেড ইন চায়না। মেড ইন চায়নার প্রকল্পের হচ্ছে তাদের মূল যেটা, তারা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে অ্যাডাপ্ট করেছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রযুক্তি দিয়ে না, বরং তাদের নিজস্ব উৎপাদিত যে প্রযুক্তি আছে সেগুলোর মাধ্যমে হচ্ছে তারা এটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করেছে। তো এই জায়গা থেকে হচ্ছে চীন যেটা করেছে, এটা একটু মনে রাখবেন যে মেড ইন চায়না পলিসি 2005 যে প্রকল্প, মানে বিশ্বের প্রযুক্তি থেকে নির্ভরতা কমিয়ে নিজেদের যে প্রযুক্তি সেটাকে উন্নয়ন করার চেষ্টা করেছে। এই জায়গায় হচ্ছে তারা যে অ্যাডভান্স সেন্সর, মেশিন লার্নিং, তারপর হচ্ছে গভর্নমেন্ট প্রাইভেট জয়েন্ট যে পার্টনারশিপ যে ফান্ড আছে, তারপর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে হচ্ছে তারা গ্রিন ম্যানুফ্যাকচারিং বিভিন্ন ফান্ড দিয়েছে। তো এইভাবে তারা নিজেরা এটাকে আত্মস্থ করার চেষ্টা করেছে। তো এখন হচ্ছে বাংলাদেশের জন্য আসলে শিক্ষাটা কি, বাংলাদেশের জন্য শিক্ষাটা হচ্ছে চীনের যে ইন্ডাস্ট্রিয়াল যে পলিসি আছে, এবং এটার সাথে তারা এআই পলিসিকেও কিন্তু তারা ইন্টিগ্রেটেড করেছে। তো এই জায়গায় আমাদেরও হচ্ছে এটা থেকে একটা শিক্ষা, যে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি আছে সেটার সাথে আজকের যে এআই এর যে মডেলটা, ইন্টারনেট অফ থিংস যেগুলো আছে, তারপর হচ্ছে আমরা বললাম যে প্রিডিক্টিভ মেনটেনেন্স যেগুলো আছে, এগুলোর সাথে একটা সমন্বয় করা। তারপর হচ্ছে চীন যেটা বললাম যে তারা অটোমেশন ট্রানজিশন ফান্ড দিয়েছে,
তাহলে এই যে আমাদের যে শিল্পগুলো আছে আমরা দেখি এগুলো হচ্ছে ম্যানুয়ালি কাজ করে, এগুলো হচ্ছে শ্রমিকদের উপর নির্ভরশীল, এগুলো হচ্ছে লেবার বেসড হচ্ছে ইন্ডাস্ট্রি। তাহলে এই যে লেবার বেসড যে ইন্ডাস্ট্রিগুলো, এগুলো যে হচ্ছে আমার যে চতুর্থ শিল্প বিপ্লব বা রোবোটিক্স বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যে শিফট করবে, কানেক্টেড হবে, এক্ষেত্রে তো তাদের তো ওই ধরনের সক্ষমতা নাই। তাহলে চীন যেভাবে অটোমেশন ট্রানজিশনের ফান্ড দিয়েছে, আমরাও হচ্ছে এই মডেলটা গ্রহণ করতে পারি যে আমরা বিভিন্ন কর্পোরেশনগুলোকে ফান্ড দিতে পারি বা ভর্তুকি দিতে পারি, তারা যেন এর সাথে শিফট করে। দক্ষিণ কোরিয়া যেটা করেছে এই চতুর্থ শিল্প বিপ্লবকে কাজে লাগানোর জন্য, তারা দেখবেন যে হচ্ছে একদম প্রাথমিক বিদ্যালয় থেকে হচ্ছে তারা এই যে ডাটা লিটারেসি যেটা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো আছে, এগুলো হচ্ছে তারা বাধ্যতামূলক করেছে। তাহলে দক্ষিণ আমরা দেখি যে হচ্ছে জার্মানি ফোকাস দিয়ে হচ্ছে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে শিল্পকে। আমরা দেখি যে চীন ফোকাস দিয়েছে নিজস্ব প্রযুক্তি এবং হচ্ছে ট্রান্সফারের ক্ষেত্রে বিভিন্ন ফান্ডকে। আমরা দেখি দক্ষিণ কোরিয়া তারা ফোকাস দিয়েছে হচ্ছে বাধ্যতামূলক এই শিক্ষাকে, এই রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রযুক্তি রিলেটেড, এগুলো হচ্ছে তারা দক্ষিণ কোরিয়া স্কুলে প্রাথমিক থেকে তারা বাধ্যতামূলক করেছে। তো এই জায়গায় হচ্ছে আমরা দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ কি শিক্ষা পাই, যে বাংলাদেশের যে স্কুল কলেজ যেগুলো আছে, বিশেষ করে ভোকেশনাল যেগুলো আছে, কারিগরি যে শিক্ষা আছে, সেখানে এই প্রোগ্রামগুলো চালু করা। সর্বশেষ হচ্ছে আরেকটা উদাহরণ পড়ি যে সিঙ্গাপুর। এই সিঙ্গাপুর যেটা করছে ওরা হচ্ছে এটাকে বলি ন্যাশনাল ইনিশিয়েটিভ। তো সিঙ্গাপুরের এই যে ন্যাশনাল ইনিশিয়েটিভ যেটা, এই প্রকল্পটা হচ্ছে মূলত ওই যে আমাদের যে ই গভর্নেন্স যেটা আছে না, যে আপনার এনআইডি কার্ডের ক্ষেত্রে, আপনার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে, আপনার গাড়ির নিবন্ধনের ক্ষেত্রে, এই সব কিছুকে হচ্ছে আপনার আপনার ব্যাংকের আইডি খোলার ক্ষেত্রে, তো এই সবগুলোর ক্ষেত্রে হচ্ছে ওরা যেটা করেছে ডিজিটালাইজেশন করেছে, মানে সার্ভিসগুলোকে ডিজিটাল সার্ভিসে রূপান্তরিত করেছে। তো এই জায়গায় হচ্ছে সিঙ্গাপুর থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের এই যে হেলথ কার্ড, আমাদের হচ্ছে এনআইডি কার্ড, আমাদের ব্যাংকিং সিস্টেম, তারপর হচ্ছে আপনি ইউনিভার্সিটি যখন রেজিস্ট্রেশন ভবনে যান সেখানে গিয়ে ম্যানুয়ালি দাঁড়িয়ে থাকতে হয়, এগুলাকে হচ্ছে সে অনলাইনে এআই নির্ভর, প্রযুক্তি নির্ভর সে করেছে। তো এখন আমরা হচ্ছে দেখি যে ইউরোপীয় ইউনিয়ন কোন জায়গাটাতে ফোকাস দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন যেটা ফোকাস দিয়েছে, আমরা দেখি এই যে এআই রিলেটেড কারণে, আমাদের প্রযুক্তির কারণে আমাদের কিছু নীতিগত হচ্ছে আমাদের এখানে ডিগ্রেডিয়েশন হয়েছে, নৈতিকত অবক্ষয় হয়েছে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, তারপর হচ্ছে ডিফেক্ট যেটা আছে, এআই ব্যবহার করে আরেকজনের নামে ভুয়া ভিডিও আপনি বানিয়ে দিচ্ছেন, একজন নারীর চেহারার সাথে আরেকজন নারীর চেহারা মিল করে হচ্ছে আপনি মিসলিডিং ইনফরমেশন ছড়াচ্ছেন, ভিডিও ছড়াচ্ছেন। তো এই কাজগুলাকে ইউরোপীয় ইউনিয়ন একটা ইথিক্স বা নীতিমালার মধ্যে তারা নিয়ে আসছে। একটু পানি খেয়ে নিচ্ছি দেখেন। রোজা রাখার পরে মানে সারাদিন তারপরে রাতে ক্লাসটা খুবই প্যারার কাজ, কিন্তু 2 ঘন্টা ধরে কথা বলা। তার মনে হচ্ছে এই যে আমরা যেটা পড়লাম যে বিশ্বের রাষ্ট্রগুলো কি কি করেছে, এটা আপনার মনে থাকবে না, আমি কিন্তু আপনার মনে থাকার কথা যে চীন কি করেছে, অ্যাডাপ্ট করেছে কিভাবে, তারা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোকে ওই দিকে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে তারা ফান্ড দিয়েছে, যেটাকে হচ্ছে আমরা যে এর আগের ক্লাসে পাওয়ার ট্রানজিশন থিওরিও পড়েছিলাম। তাহলে ওটা চীন করেছে। দক্ষিণ কোরিয়া কি করেছে, তাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার আনছে, শিক্ষা ব্যবস্থা এআই করেছে, প্রাথমিক বিদ্যালয় থেকে তারা বাধ্যতামূলক করেছে। সিঙ্গাপুর কি করেছে, আপনারা জানেন যে সিঙ্গাপুর যেটা করছে তাদের হচ্ছে ই গভর্নেন্সের দিকে বেশি জোর দিয়েছে, অর্থাৎ সরকারি কার্যক্রম সবকিছু হচ্ছে সে প্রযুক্তি নির্ভর করেছে। তারপর হচ্ছে আমরা জার্মানিতে পড়লাম কি করেছে, সে বিশ্ববিদ্যালয় কর্পোরেশনগুলোকে একত্রিত করেছে। তো এটারই একটু সামারি এখানে, ইউরোপীয় ইউনিয়ন কি করেছে, এআই ইথিক্স যেটা আছে, নীতিমালা যেটা আছে, সেটাতে জোর দিয়েছে। তাহলে বাংলাদেশ রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড, ওই প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরে আপনার একটা পার্ট কিন্তু আপনি দিতে পারবেন যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা এআই কে তারা অ্যাডপ্ট করেছে বা এটার সাথে তারা হচ্ছে মানিয়ে নিয়েছে। তাহলে আপনার কম্পারেটিভ অ্যানালাইসিসটা পেয়ে গেছেন। এখন আসি যে বাংলাদেশের ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জেস গুলা কি। তো পরীক্ষায় আসলে এই জায়গাটাতে বেশি ফোকাস দিবে কি কি চ্যালেঞ্জেস এবং এটার উত্তরণের উপায়। তাহলে চ্যালেঞ্জেস গুলো যদি আমরা একটু দেখি, যে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এখানে কর্মসংস্থান সংকট হবে এবং হচ্ছে জব পোলারাইজেশন হবে। তাহলে কর্মসংস্থান সংকট কি, আমরা দেখি যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, আমাদের এখানে মেন কর্মসংস্থান যে গার্মেন্টস আছে, আমাদের ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের লেবার ইন্টেন্সিভ। তাহলে লেবার ইন্টেন্সিভ কি, যে এগুলো হচ্ছে মানুষের ফিজিক্যাল যে শ্রম আছে সেটার উপর নির্ভরশীল। তো এই জায়গা থেকে যখন আমার রোবটস আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, তখন হচ্ছে আমার এই লেবার ইন্টেন্সিভ কাজগুলো কমে যাবে। তো 100 জন শ্রমিক হচ্ছে যেই কাজ করে, আমরা দেখবো যে একটা রোবট সেই কাজ সে একাই আরো কম সময়ে, আরো নিখুঁতভাবে, আরো প্রিসিজন ওয়েতে সে করে ফেলতে পারতেছে। তার মানে হচ্ছে আমাদের এখানে একটা কর্মসংস্থানের সংকট তৈরি হবে, যেটা নিয়ে আসলে বিশ্বের উন্নয়নশীল সব রাষ্ট্রগুলোই মোটামুটি একটা ভালো রকমের টেনশনের মধ্যে আছে। আর জব পোলারাইজেশন যেটা, এই জব পোলারাইজেশন হচ্ছে দেখি আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, টেকনোলজি যখন আসবে, তখন আপনার এই যে মিড স্কিল ওয়ার্কার যারা আছে, যাদের আসলে টেকনোবেসড জ্ঞানটা নাই,
তাদের মধ্যে তাদের কিন্তু চাহিদাটা কমে যাবে। আর টেকনো বেসড রিলেটেড জ্ঞান যাদের আছে, যারা স্কিল, তাদের চাহিদাটা কিন্তু বেড়ে যাবে। তাহলে এই যে যাদের চাহিদা নাই তারা অনেকটা ঝরে পড়বে, আর যাদের স্কিলড আছে টেকনো বেস, তাদের চাহিদাটা বৃদ্ধি পাবে। এটাকে আমরা বলছি যে জব পোলারাইজেশন। তাহলে এই আইডিয়াটি একটু মনে রাখবেন যে জব পোলারাইজেশন জিনিসটা কি। তাহলে এখন অটোমেশন যেটা আসছে, যে স্বয়ংক্রিয়ভাবে যে কাজ করছে, এই অটোমেশন ডিসপ্লেসমেন্ট যে থিওরিটা আছে, অটোমেশন ডিসপ্লেসমেন্ট, এটা বলতেছে আমার হচ্ছে ম্যানুয়ালি যে গার্মেন্টস শ্রমিক যারা আছে, যে অটোমেশন যখন আসবে গার্মেন্টস শ্রমিক অটো হচ্ছে তারা ডিসপ্লেসমেন্ট, তারা হচ্ছে ঝরে পড়বে। তার মানে কর্মসংস্থানের একটা ভালো সংকট এখানে আমাদের তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা বলছি যে দক্ষতা ঘাটতি বা হচ্ছে স্কিল গ্যাপ। তাহলে স্কিল গ্যাপ হচ্ছে কি, আমরা বলছি যে হচ্ছে ফ্র্যাকশনাল যে স্ট্রাকচারাল যে আনএমপ্লয়মেন্ট আছে, আপনারা অনেকেই পড়েছেন। এটা হচ্ছে আপনি বিশ্ববিদ্যালয়ে যেই পড়াগুলো পড়ছেন, আপনি যখন কর্মসংস্থানে যাচ্ছেন দেখছেন যে ওই পড়ার সাথে কোনো মিল নাই। কর্মসংস্থান এখন অনেক বেশি অটোমেটেড, অনেক বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেক বেশি প্রযুক্তি নির্ভর। এখন আপনার পড়ার সাথে আসলে এটার কোনো মিল নাই। তাহলে এই যে আপনার কর্মসংস্থান এবং পড়ার সাথে যে কোনো মিল নাই, এটাকে আমরা বলছি যে মিসম্যাচ বা স্কিল গ্যাপ। তাহলে এখন আমরা দেখি যে আমাদের এখানে দক্ষতার ঘাটতি বা হচ্ছে একটা স্কিল গ্যাপ ঘটছে। আমাদের ডেটা লিটারেসি নাই, তারপর হচ্ছে আমাদের এখানে ডাটা সায়েন্সের এখানে অপ্রতুলতা। তাহলে ডেটা ডিজিটাল লিটারেসিটা কি? ডিজিটাল লিটারেসিটা মানে হচ্ছে যে প্রযুক্তি নির্ভর যে জ্ঞান আছে আমাদের, এই ধরনের হচ্ছে আমাদের এখানে স্বল্পতা। তারপরে যে রুট লার্নিং যে টার্মিনোলজি যেগুলো আছে, রুট লার্নিং হচ্ছে বেসিকলি আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে এটা হচ্ছে মুখস্থ নির্ভর। তাহলে এই যে মুখস্থ নির্ভর শিক্ষা পড়ে আপনি পড়াশোনা করে আপনি হচ্ছে যখন কর্মসংস্থানে যাচ্ছেন, ওটা তো আসলে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না। তো এই যে কারণে আমরা বলছি যে আমাদের এখানে দক্ষতার ঘাটতি বা হচ্ছে স্কিল গ্যাপ। তো এই জায়গায় যে টার্মিনোলজিটা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, যেটা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে এই মিসম্যাচের কারণে, এই মিসম্যাচের কারণে হচ্ছে যে আনএমপ্লয়মেন্টটা ঘটতেছে, এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। তাহলে একটা হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, যেটা হচ্ছে ধরেন আপনি পড়াশোনা শেষ করেছেন, শেষ করে হচ্ছে এখন বিসিএস আবেদন করবেন, তারপরে হচ্ছে প্রিলি দিবেন, প্রিলি টিকার পরে রিটেন দিবেন, রিটেন দেওয়ার পরে ভাইবা দিবেন, ভাইবা দেওয়ার পরে হচ্ছে আপনার ভেরিফিকেশন হবে, তারপরে আপনার গ্যাজেট হয়ে আপনার চাকরি হবে। তাহলে এই যে বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ থেকে শুরু করে আপনি যেদিন ইনকামে প্রথম ঢুকবেন, এই মাঝখানের সময়টাতে যে আপনি বেকার ছিলেন, ওইটাকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। আর স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে আপনার পড়াশোনার সাথে আপনার যে চাকরি কর্মসংস্থান যেটা আছে ওইটার সাথে মিসম্যাচের কারণে হচ্ছে জানে। ধরুন আমাদের গার্মেন্টসে হচ্ছে যখন একটা গার্মেন্টসের মালিক সে যখন রোবট নিয়ে আসবে, তখন সে যেটা করবে, তার গার্মেন্টসে যদি 2000 শ্রমিক থাকে, সে যেটা করবে এখান থেকে 1500 শ্রমিক সে হচ্ছে কি করবে, ছাঁটাই করে দিবে। তাহলে এটাকে বলি, এই যে 1500 শ্রমিক যখন ছাঁটাই হয়ে যাবে, ডাউন সাইজিং হবে, এটাকে আমরা বলছি যে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। তার মানে আগামী বিশ্বে হচ্ছে আমাদের এই যে চতুর্থ শিল্প বিপ্লব আসার কারণে যে চ্যালেঞ্জটা তৈরি হবে, এটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। তারপর কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত প্রতিস্থাপন, আমরা বলছি যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র, একটা কোশ্চেন এই জায়গাতে, জি জি জি। আপনার বইটাতে লেখা আছে জনশক্তি দক্ষতার সাথে চাকরি দক্ষতা না মিলায় যে ধরনের বেকারত্ব তৈরি হয়, এটা ফিকশনাল এটা কি হচ্ছে লিখিত বইয়ে না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখিত বইয়ে এটা একটু ভুল আছে, এটা হচ্ছে আপনার স্ট্রাকচারাল হবে, স্ট্রাকচারাল হবে এটা। তো পরের এডিশনে ঠিক করে দিব, সমস্যা নেই। আরেকটা হচ্ছে আমাদের 3 নাম্বার যে চ্যালেঞ্জ, এটা হচ্ছে কৃষিক্ষেত্রে। তা আমরা বলছি যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র পার্সিজন ইকোনমির দিকে যাচ্ছে। এই পার্সিজন যে ইকোনমির যে আইডিয়াটা, এগ্রিকালচার বা ইকোনমি, এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের বিভিন্ন কলামগুলোতেও লেখা হচ্ছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিষয়াবলী কৃষিতে যখন আপনারা লিখবেন পড়েছিলাম যে পার্সিজন মানে কি, শব্দটা মানে কি, এটার সিনোনিমটা কি, এটা মানে হচ্ছে একদম নিখুঁত। তাহলে আমরা বলছি যে আমরা আজকে কৃষিতে আপনার বিশ্বের বিভিন্ন রাষ্ট্র, চীন, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, তারা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করছে, যে টেকনোলজির মাধ্যমে তার কৃষি জমির উর্বরতা কত সেটা সে বলে দিচ্ছে টেকনোলজি। তার হচ্ছে পুরো কৃষি ক্ষেতে, পুরো কৃষি ফসলে হচ্ছে সে সব জায়গায় কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে না। ঠিক আপনার এই যে টেকনোলজি যেটা আছে, এআই যেটা আছে, সেটা আপনাকে বের করে দিচ্ছে যে আপনার এই কৃষি ফসলের ওই নির্দিষ্ট জায়গায় হচ্ছে আপনি এতটুকু পরিমাণে কীটনাশক ব্যবহার করেন। কারণ কীটনাশক যদি পুরো জমিতে ব্যবহার করি তাহলে হচ্ছে আমার পরিবেশ দূষণ ঘটে। এই পার্সিজন ইকোনমির অধীনে হচ্ছে তারা যেটা করে, একদম নিখুঁতভাবে হচ্ছে আপনার জমির উর্বরতা বিশ্লেষণ করে, জমির কীটনাশকদের অবস্থান, আপনার যে কীটপতঙ্গের অবস্থান বিশ্লেষণ করে, আপনার তারা আবহাওয়া হচ্ছে ডাটা অ্যানালাইসিস করে আপনাকে আবহাওয়ার প্রিডিকশন দেয় যে আপনার হচ্ছে কখন বৃষ্টি আসবে, কখন রোদ হবে, কখন ঝড় হবে,
তারপরে হচ্ছে তাকে হচ্ছে আপনার জমির মাটি অ্যানালাইসিস করে বলে যে আপনার কোন বীজ হচ্ছে আপনি বপন করবেন। তার মানে একদম নিখুঁত কৃষি ব্যবস্থার দিকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলা যাচ্ছে, যেটা থেকে আমরা পরবর্তী দেখি যে জেনেটিকলি মডিফাইড যে কৃষি ব্যবস্থাটা শুরু হয়েছে। তো ওই জায়গা থেকে দেখি যে বাংলাদেশে কিন্তু এটার অনেক ঘাটতি আছে। তাহলে কৃষিক্ষেত্রের প্রযুক্তিগত যে প্রতিস্থাপন, এই জায়গায় আমাদের হচ্ছে কৃষক যারা আছে তাদের ওই ধরনের লিটারেসি নাই বা তাদের সক্ষমতাও নাই এই ধরনের প্রিসিশন ইকোনমির দিকে যাওয়া। তো এখানে হচ্ছে আমাদের বড় একটা চ্যালেঞ্জ আছে, যে কারণে হচ্ছে আমরা গ্লোবাল যে মার্কেটে যখন কম্পিটিশন করব কৃষি মার্কেটে, ওই জায়গায় আমরা কিন্তু অনেক বেশি পিছিয়ে পড়বো। তারপর হচ্ছে এখানে প্রবাসী শ্রম ও রেমিটেন্স ঝুঁকি। আপনি দেখবেন যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, যে রাষ্ট্রগুলোতে বাংলাদেশি হচ্ছে বেশি যায় প্রবাসীরা, ওই রাষ্ট্রগুলো কিন্তু অটোমেশনের দিকে যাচ্ছে। আপনার এই যে সংযুক্ত আরব আমিরাত, তাদের বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু এখন আপনার রোবোটিক্স এর দিকে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের এখানে যেটা আছে আপনার আইএমএফ বা হচ্ছে আমাদের ওই যে আইএলও আছে না, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তারা ধারণা করছে কিন্তু যে বাংলাদেশের যে বড় অংশের একটা শ্রমিক আগামী কয়েক বছরের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে তাদের চাকরি হারাবে। আরেকটা হচ্ছে ডিজিটাল বিভাজন বা ডিজিটাল ডিভাইড যে টার্মিনোলজিটা আছে, এটা হচ্ছে এই যে এআই আসতেছে, প্রযুক্তি আসতেছে, এগুলো হচ্ছে আমাদের দেখি যে আমাদের হচ্ছে শহর যে অঞ্চলগুলো আছে, এই শহর অঞ্চলে হচ্ছে আমাদের প্রযুক্তির বিস্তারটা ঘটতেছে। শহরের অঞ্চলে ইন্টারনেট অ্যাক্সেস আছে, প্রযুক্তির অ্যাক্সেস আছে, কিন্তু আমাদের গ্রামীণ যে অঞ্চলগুলো আছে সেখানে এই প্রযুক্তির অ্যাক্সেসটা যেতে যেতে অনেক লেট হয়ে যাচ্ছে। তাহলে এই যে গ্রামীণ অ্যাক্সেস এবং হচ্ছে শহরের মধ্যে যে প্রযুক্তির অ্যাক্সেস, এই ক্ষেত্রে আমরা দেখি যে শহরগুলো এগিয়ে যাচ্ছে, গ্রামগুলো পিছিয়ে পড়ছে। ঠিক একইভাবে হচ্ছে আমরা দেখি যে পুরুষ, এবং যদি এটা লিঙ্গভিত্তিক দেখি, যে পুরুষদের প্রযুক্তির অ্যাক্সেসের ক্ষেত্রে তাদের কাছে অ্যাক্সেস বেশি, নারীদের ক্ষেত্রে হচ্ছে এই প্রযুক্তিগত অ্যাক্সেসটা কম। তার মানে এই ক্ষেত্রে পুরুষদের থেকে নারীরা পিছিয়ে যাচ্ছে। এভাবে যদি আপনি রাষ্ট্রভিত্তিক যদি এটাকে চিন্তা করেন, যে ডেভেলপিং যে রাষ্ট্রগুলো আছে, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র বা গ্লোবাল নর্থের, তাদের কাছে প্রযুক্তির যেই ব্যবহার, সেটা তারা অনেক বেশি এগিয়ে যাচ্ছে। আমাদের মতো উন্নয়নশীল যে রাষ্ট্রগুলো আছে, অনুন্নত যে রাষ্ট্রগুলো আছে, তারা এই চতুর্থ শিল্প বিপ্লব থেকে পিছিয়ে পড়ছে সক্ষমতা না থাকার কারণে। তাহলে এই যে আমাদের যে এটা ডিভিশন, যেটা এটাকে আমরা বলি আসলে ডিজিটাল ডিভাইড। তাহলে ডিজিটাল ডিভাইড যেটা, এটা মানে হচ্ছে আমাদের ওই যে বৈষম্য যেটা আছে না, ওই বৈষম্যটাকে আমরা যেমন আয় বৈষম্য বলি, তারপর হচ্ছে আমরা যে ওয়েলথ বৈষম্য যেটা বলি, সম্পত্তির বৈষম্য। তো এই জায়গায় ডিজিটাল ডিভাইড হচ্ছে প্রযুক্তিগত বৈষম্য, প্রযুক্তিগত অ্যাক্সেসের বৈষম্য। তো এখানে আমরা দেখি যে বাংলাদেশের মতো যে রাষ্ট্রগুলো আছে, এদের এখানে প্রচুর পরিমাণে ডিজিটাল বিভাজন ঘটার সম্ভাবনা আছে। তারপর হচ্ছে ডেটা নিরাপত্তা। আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এই যে মিস ইনফরমেশন বেশি করতেছে, এআই দিয়ে ভিডিও বানাচ্ছে। তারপর হচ্ছে রাষ্ট্রের যে সার্ভিলেন্স, যেটা রাষ্ট্রের হচ্ছে নজরদারি, যে রাষ্ট্রগুলো স্বৈরতান্ত্রিক কায়দায় আপনার উপর নজরদারি করতেছে, সে আপনি কোথায় কি করতেছেন, আপনার পলিটিক্যালি যে ইন্টেনশন আছে সেটাকে সে মোটিভেটেড করতেছে, ফেক নিউজ ছড়িয়ে হচ্ছে ভোটের ফলাফল চেঞ্জ করে দিচ্ছে। তার মানে এখানেও আমাদের অনেকগুলা ঝুঁকি বাড়ছে। তারপর হচ্ছে অবকাঠামো, শক্তি নির্ভরতা। তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালানোর জন্য আমরা দেখি যে আমাদের বিশাল ক্লাউড লাগবে, আমাদের ডাটা সেন্টার লাগবে, আমাদের হচ্ছে বিভিন্ন লাগবে। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের এখনো সক্ষমতা হয় নাই। তৃতীয়ত হচ্ছে এখানে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সীমাবদ্ধ আছে। পরিবেশগত ঝুঁকিও কিন্তু একটা আছে। আপনি যদি এই যে রোবট যদি আপনি চালান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি নির্ভর কারখানাগুলোকে করেন, তখন কিন্তু আপনার এগুলাতে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি প্রয়োজন। মানে বাংলাদেশে যখন প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি বা বিদ্যুতের প্রয়োজন হবে, তখন এই ইলেকট্রিসিটি আমরা দেখি কি দিয়ে উৎপাদন করে। আমাদের ইলেকট্রিসিটি উৎপাদন করতে গিয়ে আমরা তেল ব্যবহার করছি, আমরা গ্যাস ব্যবহার করছি, আমরা কয়লা ব্যবহার করছি। তাহলে আপনি তেল, গ্যাস, কয়লার ব্যবহার যত বেশি বৃদ্ধি করবেন, আপনার কার্বন নিঃসরণ তত বেশি হবে, আপনার পরিবেশ দূষণ তত বেশি বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে প্রযুক্তিগত যে ওয়েস্টেজ যেগুলো আছে, যে বর্জ্য, ক্ষতিকর বর্জ্য যেগুলো আছে, এগুলো হচ্ছে আপনার পরিশোধনের মতো, নিঃশেষ করার মতো আমাদের এখানে ওই ধরনের সক্ষমতা নাই। তো এগুলো হচ্ছে। তারপরে সর্বশেষ নীতিগত সমন্বয় বা প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নেই। আমাদের এখানে পলিসি ফ্র্যাগমেন্টেশন আছে, কারণ এই প্রযুক্তির সাথে আপনার বাণিজ্য মন্ত্রণালয় কানেক্টেড, আপনার আইসিটি মন্ত্রণালয় কানেক্টেড, আপনার নারী মন্ত্রণালয় কানেক্টেড, আপনার এটার সাথে এডুকেশন মিনিস্ট্রি কানেক্টেড, আপনার হচ্ছে ইকোনমি মিনিস্ট্রি কানেক্টেড। তার মানে হচ্ছে এই যে এতগুলো মিনিস্ট্রি কানেক্টেড, এগুলোর মধ্যে সমন্বয়হীনতাও একটা আছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা সবগুলো বিস্তারিত পড়লাম, বাট হচ্ছে আপনার যেন অন্তত 5টা বা হচ্ছে 6টা আপনি মনে রাখতে পারেন পরীক্ষায় যদি আসে। তো এখন আসি যে বাংলাদেশের জন্য সম্ভাবনা এবং সুযোগগুলো কি কি আছে, এটা একটু এক নজর আপনার এখানে রিডিং পড়লেই হবে। মানে প্রযুক্তিগত সম্ভাবনা কি আছে, তাহলে প্রথম হচ্ছে আমাদের উৎপাদনশীলতা, চ্যালেঞ্জ যেহেতু আছে আবার সম্ভাবনাও আছে, তাহলে সম্ভাবনাগুলো একটু দেখবেন। যে শিল্পে আমরা রূপান্তর করতে পারবো, যে আমরা বর্তমানে যে ম্যানুয়াল যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, ম্যানুয়ালি করে ওই জায়গা থেকে যদি আমরা প্রযুক্তিতে যাই, আমাদের হচ্ছে এখানে উৎপাদনশীলতা বাড়বে, আমাদের হচ্ছে শিল্পে রূপান্তর হবে। তো এখন হচ্ছে আমরা যখন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে বিগ ডেটা জিনিসটা কি, বিগ ডেটা, বিগ ডেটা হচ্ছে, এটা আপনারা আইসিটি তেও পড়ছেন। বিগ ডেটা মানে এটাকে আবার 3 ভিও বলা হয়।
মানে একটা হচ্ছে ডাটার ভলিউম, দুই নম্বরে হচ্ছে ডাটার ভেলোসিটি, তিন নম্বর হচ্ছে ডাটার ভ্যারাইটি। বিগ ডেটা মানে হচ্ছে আপনার এই যে বিশাল পরিমাণে ডাটা হচ্ছে আপনার এক জায়গায় থাকে, তাহলে এটা হচ্ছে আমরা বলি যে ডাটার ভলিউমটা হচ্ছে অনেক বড় বা বিশাল, এটার ব্যাপ্তিটা বিশাল। তাহলে ডাটার ভলিউম যদি আমরা দেখি একটা বিগ ডাটা, ধরুন ফেসবুক, এটা একটা বিগ ডাটা, কারণ ফেসবুকের কাছে কিন্তু আপনার সব তথ্য আছে। এই বাংলাদেশের রিজিয়নের মানুষ কি পছন্দ করে, কোন খাবার খায়, তারা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে, এই সব রিলেটেড বিশাল ভলিউম ডাটা কিন্তু হচ্ছে ফেসবুকের কাছে আছে। তার মানে ফেসবুক একটা বিগ ডাটা, ইউটিউব একটা বিগ ডাটা, আমার যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সবগুলো একটা বিগ ডাটা। তারপর ধরেন অ্যাপল, এটা একটা বিগ ডাটা, আপনি যে উইন্ডোজ ব্যবহার করতেছেন এটা একটা বিগ ডাটা। আর ভেলোসিটি মানে হচ্ছে ডাটার, আপনার ডাটা হচ্ছে দ্রুত পরিবর্তন হচ্ছে। আমরা দেখি যে এই যে আমাদের ডাটার বিভিন্ন তথ্যের কিন্তু খুব বেশি দ্রুত পরিবর্তন হচ্ছে। আপনি যদি রাজনৈতিক নিউজের দিক থেকে দেখেন, অলওয়েজ কিন্তু নিউজ পরিবর্তন হচ্ছে। আপনি ফুডের নিউজ দেখেন, অলওয়েজ পরিবর্তন হচ্ছে। তার মানে বিগ ডাটা মানে হচ্ছে এই যে দ্রুত যে ডাটা পরিবর্তন হচ্ছে এগুলো সে অন্তর্ভুক্ত রাখে। আর ভ্যারাইটি মানে হচ্ছে ডাটার ভেরিয়েশন আছে, মানে আপনার বাংলাদেশের শিক্ষা নিয়ে ডাটা তার কাছে আছে, আপনার এডুকেশন নিয়ে, স্বাস্থ্য নিয়ে ডাটা আছে, প্রযুক্তি নিয়ে ডাটা আছে, সংস্কৃতি নিয়ে ডাটা আছে, কালচারাল নিয়ে ডাটা আছে। তার মানে হচ্ছে আমরা বলছি যে বিগ ডাটা যেটা আছে, তো এই জায়গায় এগুলো যখন আমাদের শিল্প খাতে যখন আসবে, আমরা যখন এগুলো ব্যবহার করতে পারবো, এই ধরনের বিগ ডাটা, তারপর হচ্ছে অটোমেশন, এগুলো হচ্ছে আমাদের যে উৎপাদন যেটা আছে সেটাকে আমরা বিশাল আকারে ব্যক্তি করতে পারবো। তো এখন এই বিগ ডাটার কারণে হচ্ছে আপনি ইজিলি করতে পারবেন, ধারণা করতে পারবেন যে আপনার কোন কোন পণ্য প্রয়োজন, তারপরে হচ্ছে আপনার মানুষের চাহিদা কি, মানুষের হচ্ছে প্রয়োজনীয়তা কি, এগুলো খুব দ্রুত আপনি অ্যানালাইসিস করে ওই স্বল্প সময়ের মধ্যে আপনি পণ্য উৎপাদন বাড়াতে পারেন। তো এই ক্ষেত্রে বাংলাদেশ সম্ভাবনাগুলো একটু দেখবেন, এখানে কিছু ডাটা আছে। তারপর হচ্ছে আইএলওর মতো ডাটা আছে যে প্রযুক্তি যখন যদি বাংলাদেশে আসে, এটার দক্ষতা পাইলে আমাদের যে পণ্য উৎপাদন 30% পর্যন্ত বেড়ে যেতে পারে। তারপর হচ্ছে আমাদের এখানে কৃষিখাত যেটা আছে, এখানে কৃষিখাতে যদি স্মার্ট কৃষি আসে আমাদের এখানে, তাহলে আমাদের কৃষি প্রযুক্তি যেটা আছে, আমাদের কৃষি আধুনিকায়ন হবে, এখানে পণ্য আধুনিকায়ন হবে। তো এগুলি একটু জাস্ট দেখবেন। তারপর হচ্ছে শিক্ষা এবং মানব সম্পদে, তারপরে হচ্ছে এই শিক্ষা মানব সম্পদ আরেকটা জিনিস আছে এই জায়গাটাতে, যেই জায়গাটাতে ফোকাস দেয়, এটা হচ্ছে আপ স্কিলিং এবং রি স্কিলিং। এই দুইটা ধারণা একটু ভালো করে মনে রাখবেন, এই আপ স্কেলিং আর একটা হচ্ছে রি স্কেলিং। ধরেন হচ্ছে বাংলাদেশে গার্মেন্টস সেক্টর হচ্ছে প্রযুক্তি আসছে, রোবট রোবট আসছে, তো ওই জায়গায় হচ্ছে এই যে গার্মেন্টস এর একজন শ্রমিক, সে হচ্ছে তার চাকরিচ্যুত হয়ে গেছে, তার চাকরি চলে গেছে, রোবট আসার কারণে তার গার্মেন্টস থেকে চাকরি চলে গেছে। তখন এখানে যে রি স্কিলিং যেটা, এটা আমাকে বলে যে আপনার যে শিক্ষা ব্যবস্থা যেটা আছে ওই জায়গায় হচ্ছে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট নলেজ, ডিফারেন্ট ডিফারেন্ট স্কিল আপনি হচ্ছে শিখান। তো ধরেন একজন গার্মেন্টস শ্রমিক, সে আসলে এই যে গার্মেন্টস কিভাবে একটা শার্ট বানাইতে হয় সে সেটাই জানে। তো এখন আবার যখন প্রযুক্তি আসবে, সেজন্য তার এই চাকরিটা ছেড়ে নতুন আরেকটা পেশা সে বেছে নিতে পারে। ধরেন হচ্ছে তাকে আপনি হচ্ছে কম্পিউটারের টাইপিং শিখাইলেন, তাকে হচ্ছে কিভাবে কম্পিউটার অপারেট করতে হয়, তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এগুলো শিখে রাখলেন তাকে। তার মানে একদিকে তার গার্মেন্টসের চাকরি যখন চলে যাবে, সে যেন নতুন আরেকটা পেশায় হচ্ছে সে ইজিলি শিফট করতে পারে। তো এটা হচ্ছে আমার রি স্কেলিং। তাহলে রি স্কেলিং মানে একটা পেশায় আছে, ওই পেশার চাকরি যদি কোনো চ্যালেঞ্জ তৈরি হয়, তাহলে সে যেন ইজিলি তার স্কিল যেটা আছে আলাদা আরেকটা স্কিল, ওটাতে সে শিফট করতে পারে। আর আপ স্কিলিং যেটা আছে, আপ স্কিলিং মানে হচ্ছে আপনি বর্তমানে যে জায়গায় আছেন ওইটাকে আপগ্রেড করা। আপগ্রেড কি, ধরেন আমি হচ্ছে ধরেন একসময় হোয়াইট বোর্ডে ক্লাস দিতাম, তো এখন হচ্ছে আমি এই যে ডিজিটাল বোর্ডে ক্লাস দিচ্ছি, তার মানে আমি নিজেকে আপগ্রেড করেছি। তো এটা হচ্ছে আপ স্কিলিং। তাহলে একটা হচ্ছে আপনার কলকারখানায় হচ্ছে আপনার কিছু শ্রমিক আছে যারা ধরেন মোটামুটি পড়াশোনা জানে, তাদেরকে আপনি কি করলেন, কিভাবে হচ্ছে আপনার রোবট চালাইতে হয়, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট করতে হয়, এই কাজগুলো হচ্ছে তাকে আপগ্রেড করলেন। মানে হচ্ছে আপনি বর্তমান যে অবস্থায় আছে ওটার সাথে যোগের সাথে তাল মিলিয়ে নিজেকে আপগ্রেড করাই হচ্ছে আপ স্কিলিং। আর রি স্কিলিং মানে হচ্ছে নতুন আরেকটা পেশায় যেন সে খুব দ্রুত চলে যেতে পারে, এখানে যেন স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটা যাতে না ঘটে, সেজন্য খুব দ্রুত সুইচ করতে পারে, সেজন্য বেকারত্ব না ঘটে, এটা হচ্ছে রি স্কিলিং। তো বাংলাদেশে হচ্ছে শিক্ষা ব্যবস্থা আমরা বললাম যে আপ স্কিলিং, রি স্কিলিং, এই দুইটার প্রতি জোর দিতে হবে। এখন আসি যে বাংলাদেশ আসলে এই চ্যালেঞ্জ যেগুলো দেখলাম, এটা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে কি কি করণীয় আছে। তো এই জায়গায় করণীয়গুলোর ক্ষেত্রে আমরা যেটা বললাম, ওই যে আমরা জাপান পড়েছি, আমরা হচ্ছে দক্ষিণ কোরিয়া পড়েছি, আমরা যে সিঙ্গাপুর পড়েছি, ওই জায়গা থেকে হচ্ছে আপনি পলিসিগুলো নিতে পারবেন এখানে। যে প্রথম, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন কৌশল।
তাহলে আমরা এখানে কি করব, ওই যে বেকারের যে হিউম্যান ক্যাপিটাল থিওরি আছে বা হচ্ছে স্কিল বেসড যে কম্পিটিটিভনেস, সেটা আমরা এখানে পড়াবো। যে আপ স্কিলিং, রি স্কিলিং যেগুলো আছে এই প্রোগ্রামগুলো হচ্ছে আমরা শিক্ষা খাতে অন্তর্ভুক্ত করব। তারপর হচ্ছে শিল্প ও বিনিয়োগে দুই দুই হচ্ছে প্রযুক্তি অবকাঠামো প্রশাসনিক সংস্কার। তো এখানে হচ্ছে আমাদের যে প্রশাসনিক যেগুলো আছে, আমাদের হচ্ছে বিডা আছে, আইসিটি মন্ত্রণালয় যেটা আছে, এগুলা পরিকল্পনা কমিশন যেটা আছে, ইকোনমিক কমিশন যেটা আছে, এগুলোকে হচ্ছে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করার একটা ফ্রেমওয়ার্ক এখানে দাঁড় করাবো। তারপর হচ্ছে উচ্চ গতির যে ইন্টারনেট, 5G নেটওয়ার্ক, ক্লাউড সেন্টার, তো এইগুলো আমরা প্রতিষ্ঠা করব। তারপরে সরকারি সেবার মধ্যে যেমন হচ্ছে ট্যাক্স, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, এগুলা এআই চালিত স্মার্ট ব্যবস্থার দিকে আমরা রূপান্তরিত করব। করণীয়ের মধ্যে 3 নম্বরে শিল্প ও বিনিয়োগ, মানে আমরা যেই যেই জায়গাগুলোতে চ্যালেঞ্জেস দেখেছি ওই জায়গাগুলোতে হচ্ছে আপনি একটা করে পলিসি থ্রো করবেন। তো এখানে অনেকগুলো পলিসি দেওয়া আছে অল্টারনেটিভ, আপনি এখানে খুব সহজে, তাহলে এখানে আছে যে শিল্প ও বিনিয়োগের রূপান্তর। তো এর আগের ক্লাসে আমরা ইকোনমিতে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পড়েছিলাম না, ওই যে হচ্ছে ডেস্ট্রাকটিভ ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, যেটা জোসেফ সুবিটারের। তাহলে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন হচ্ছে আমার প্রযুক্তি যখন আসবে, রোবট যখন আসবে, তখন হচ্ছে আমার সে কি ডিস্ট্রাক্ট করে ফেলবে, আগের যে সিস্টেম আছে, আগের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, সেটাকে সে ধ্বংস করে ফেলবে। তাহলে আমাদের হচ্ছে প্রযুক্তি, রোবট আসবে, আমাদের হচ্ছে কলকারখানা যেগুলো আছে সেখানে মানুষের যে কাজ, মিড লেভেল ওয়ার্কার্সের যে কাজ, ম্যানুফ্যাকচারিং যে কাজ, এগুলোকে ডিস্ট্রাকশন করে ফেলবে। তখন সে আবার ডিস্ট্রাক্ট করে সে কি করবে, সে আরেকটা জিনিস ক্রিয়েট করবে। তাহলে ক্রিয়েট কি, এখানে হচ্ছে আমার প্রযুক্তি নির্ভর যে চাকুরিগুলো আছে এগুলাকে হচ্ছে সে ক্রিয়েট করবে। তার মানে হচ্ছে সে একটাকে ডিস্ট্রাকশন করে, ম্যানুয়াল কাজগুলোকে ডিস্ট্রাকশন করে, প্রযুক্তি নির্ভর চাকরিগুলোকে সে ওপেন করবে, ক্রিয়েট করবে। তো এই জায়গায় হচ্ছে আমরা যেটা করবো, এই যে শিল্প এবং বিনিয়োগে যে রূপান্তরের ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমাদেরকে এইভাবেই সাজাইতে হবে যেন এই ডিস্ট্রাক্ট করার পরে আমাদের যে নতুন যেই ক্রিয়েশন যেটা হচ্ছে প্রযুক্তি নির্ভর, ওটার সাথে যেন আমাদের শিক্ষার্থীরা খাপ খাওয়াইতে পারে, আমাদের হচ্ছে শ্রমিকরা খাপ খাওয়াইতে পারে, সেই দিকে আমরা এগোবো। তারপর কৃষি ও গ্রামীণ উন্নয়ন কৌশল, এই জায়গা থেকে সবগুলাই আপনারা একবার পরে একটা একটা করে এখান থেকে নিলেই হবে। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের একাডেমিক থিওরি এখানে আরো কিছু আছে যদি আপনারা দেখেন। তো একটা হচ্ছে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন থিওরি, যেটা আমরা মাত্রই পড়লাম জোসেফ সুপিটারের। দ্বিতীয়ত হচ্ছে স্কিল বেসড টেকনোলজি চেঞ্জ। তাহলে স্কিল বেসড টেকনোলজি চেঞ্জ আমরা বললাম আমাদের যে শ্রমিক যারা আছে তাদেরকে আপ স্কিলিং এর মাধ্যমে, রি স্কিলিং এর মাধ্যমে তাদেরকে স্কিলিং করা। একই থিওরি হিউম্যান ক্যাপিটাল থিওরি, যেটা আমরা পড়লাম, যে মানুষদেরকে ডিজিটাল লিটারেসি শিখানো, তাদেরকে হচ্ছে ইন্ডাস্ট্রি সম্পর্কে হচ্ছে তাদেরকে অবগত করা। তারপর হচ্ছে ক্যাপাসিটি অ্যাপ্রোচ থিওরি অমর্ত্য সেনের যেটা আছে। তারপরে ডিজিটাল ডিভাইড থিওরি। তারপর হচ্ছে জাস্ট ট্রানজিশন থিওরি। জাস্ট ট্রানজিশন থিওরিটা হচ্ছে ওই যে জাস্ট ট্রানজিশন আমরা কি পড়ছি, জাস্ট মানে হচ্ছে ন্যায় বিচার, যেটা পরিবেশের অধ্যায়ে আমরা পড়ছি যে জাস্ট মানে হচ্ছে ন্যায় বিচার। আমার যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলো, এটার প্রভাবটা যেন আমার একজন শ্রমিকও পায়। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব যেন একজন শ্রমিকও পায়, বা একটা ইন্ডাস্ট্রি যেন সে বন্ধ করে দিতে না হয়, তাহলে একটা যেটা করতে হবে, যে ইন্ডাস্ট্রির সক্ষমতা আছে সে তো প্রযুক্তির সাথে অ্যাডাপ্ট করবে, আর যে ইন্ডাস্ট্রির সক্ষমতা নাই সে যেন হচ্ছে তার ইন্ডাস্ট্রিটা বন্ধ করে না দেয়। তাহলে সরকার এখানে কি করবে, সরকার হচ্ছে তাকে ফান্ড দিবে, গ্রিন ফান্ড দিবে বা হচ্ছে টেকনোবেসড ফান্ড দিবে, যে কারণে ওই ইন্ডাস্ট্রিতে টিকে থাকবে, তার কর্মচারীরাও হচ্ছে চাকরি হারাবে না। তো এই ক্ষেত্রে আমরা বলছি যে জাস্ট ট্রানজিশন যেটা আছে এখানে সরকার থেকে সহযোগিতা করবে। তো এটা ছিল মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হচ্ছে আমাদের চতুর্থ শিল্প বিপ্লব বা রোবোটিক্স, অটোমেশন, যেটা নিয়ে আসুক না কেন, আপনি যেটা করবেন ওই যে জাপান, তারপরে জার্মানি, যেটা আমরা পড়েছি একদম ফার্স্টে, ওইটা একটু মনে রাখবেন যে কোন দেশ, সাউথ কোরিয়া কি নিয়েছে, জাপান কি করেছে, সিঙ্গাপুর কি করেছে, এটা একটু অ্যানালাইসিসটা দিবেন তাদের পলিসিগুলো, যে বাংলাদেশ এই কাজগুলো করতে পারে। দক্ষিণ কোরিয়া উদাহরণ এনে বলবেন যে শিক্ষা খাতে বাংলাদেশ এটা বাধ্যতামূলক করতে পারে, কারিগরি শিক্ষায় অন্তর্ভুক্ত করতে পারে। আপনার শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে হচ্ছে আপনি বলবেন যে হচ্ছে আমাদের সরকারি যে কাজগুলো আছে এগুলাকে প্রযুক্তি নির্ভর করা। আপনি হচ্ছে চীনের ইয়াটা দিয়ে বলবেন যে আমাদের দেশীয় যে প্রযুক্তি যে খাতগুলো আছে আইসিটি মন্ত্রণালয়ের অধীন, সেগুলোকে আরো ডেভেলপ করা। পাশাপাশি হচ্ছে এই যেই থিওরিগুলো আমরা পড়লাম সেগুলো একটু থ্রো করলেই মোটামুটি এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন আশা করি যে আপনি পারবেন। তো ই গভর্নেন্স যেটা, এটা আসলে সিঙ্গাপুরের যে মডেলটা, এখানে আসলে 4টা জিনিস মনে রাখবেন, যে এটার 4টা উপাদান যেটা আছে, এটা পারলেই আপনি সবকিছু লিখতে পারবেন। তাহলে একটা হচ্ছে গভর্নেন্স টু সিটিজেন। ই গভর্নেন্স কি, মানে সরকারের প্রত্যেকটা সেবা খাতকে আসলে আবার প্রযুক্তি বেসড করে ফেলা। তাহলে আমরা দেখি যে এখানে গভর্নমেন্ট টু সিটিজেন, তাহলে সরকার হচ্ছে সিটিজেনকে কি দিবে, সিটিজেনকে হচ্ছে আমাদের এই যে নাগরিক যে সেবাগুলো আছে এগুলো সব সে টেকনো বেসড অনলাইনে নিয়ে আসবে। যেমন হচ্ছে আপনি জন্ম নিবন্ধন করবেন, এটা হচ্ছে সরকার।
অনলাইন বেসড করবে। পাসপোর্ট করবেন, আপনি ট্যাক্স দিবেন, আপনি হচ্ছে শিক্ষা খাত, আপনার স্বাস্থ্যসেবা, এগুলো সব হচ্ছে আপনি অনলাইনের দিকে সরকার হচ্ছে এগুলাকে ট্রান্সফার করবে। তারপর গভর্নমেন্ট টু বিজনেস যেটা আছে, যে এই যে আমাদের ই গভর্নেন্সে বলতেছে আমাদের বিজনেসটাকে হচ্ছে আমার ইন্টারনেট ভিত্তিক করে ফেলা, প্রযুক্তি ভিত্তিক করে ফেলা। তাহলে একটা হচ্ছে আমার গভর্নমেন্ট টু সিটিজেন, যেটা হচ্ছে সরকার নাগরিকদেরকে প্রযুক্তি সুবিধাগুলো দিবে, আর একটা হচ্ছে গভর্নমেন্ট টু বিজনেস, মানে ব্যবসা প্রতিষ্ঠানে অনলাইন নিবন্ধন, ট্রেড লাইসেন্স, তারপর হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা আছে তাদের হচ্ছে কর দেওয়া, তাদের ভ্যাট সংক্রান্ত যে সেবা, এগুলো সব অনলাইন নির্ভর। তারপরে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার টু সরকার। তাহলে সরকার টু সরকার হচ্ছে আমাদের হচ্ছে ইলেকশন কমিশন টু হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন টু হচ্ছে আমাদের ইকোনমিক কমিশন। তার মানে হচ্ছে সরকারের যে প্রশাসনিক যেই মন্ত্রণালয়গুলো আছে, আন্তঃ মন্ত্রণালয়ের যে সম্পর্ক, এগুলোকে সব অনলাইন ভিত্তিক এবং হচ্ছে টেকনো বেসড করা। আর সর্বশেষ হচ্ছে গভর্নমেন্ট টু এমপ্লয়ি, তাহলে G2E যেটা, এটা হচ্ছে সরকার থেকে সরকারি কর্মচারী যারা আছে তাদের প্রশিক্ষণ, তাদের বেতন, তাদের হচ্ছে ছুটি, তাদের ব্যবস্থাপনা, তাদের কর্ম সংক্রান্ত যাবতীয় যা আছে সব অনলাইন দিব। তো এখান থেকে জাস্ট এই ই গভর্নেন্স দিয়ে যেটা করবেন আপনারা, একবার রিডিং পরে এটার জাস্ট পয়েন্ট যেগুলো আছে এগুলো একটু একটা একটা করে আপনারা মনে রাখবেন যে ই গভর্নেন্সে আমাদের সুবিধা কি। তাহলে আমরা জানি এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা আসে, সেবা প্রদানের গতিশীলতা আসে, আমার ব্যয় কম হয়, আমার সময় বেঁচে যায়, তারপর হচ্ছে আমার ডেটা নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আমার অংশগ্রহণটা বৃদ্ধি পাচ্ছে এখানে, তারপর হচ্ছে আমার ডিজিটাল অন্তর্ভুক্তি হচ্ছে। তো বাংলাদেশের কিছু চ্যালেঞ্জ আছে এই টেকনোলজির ক্ষেত্রে, এখানে আমাদের অবকাঠামো সীমাবদ্ধ আছে, সাইবার নিরাপত্তার হুমকি আছে, ডিজিটাল সাক্ষরতার অভাব আছে, আমাদের নীতিমালার সমন্বয়ের অভাব আছে। অর্থাৎ একই জিনিস একটু জাস্ট রিডিং পড়লি আপনার এই অধ্যায়টা খুবই সহজ হয়ে যাবে। এখন বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবে, তাহলে এই মোকাবেলা করার ক্ষেত্রে হচ্ছে আমরা বললাম যেগুলা চ্যালেঞ্জ, এগুলা কি আমরা লিখবো যে ডিজিটাল অবকাঠামো উন্নয়ন করতে হবে, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি করতে হবে, জনসচেতনতা বাড়াইতে হবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেটা আছে ওইটাকে সম্প্রসারণ করতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক এই বর্তমানে ই গভর্নেন্সকে কেন্দ্র করে হচ্ছে আপনারা যারা পাবলিক এডে পড়ে আসছেন, আপনারা যেই থিওরিগুলো পড়ছেন 3-4টা, ওইগুলো হচ্ছে এখানে আপনারা অ্যাপ্লাই করলে এখানে হয়ে যাচ্ছে। ই গভর্নেন্সের ক্ষেত্রে আমাকে যেটা দেখাচ্ছে যে এখানে প্রথমত নিউ পাবলিক ম্যানেজমেন্ট থিওরি যেটা, এটা হচ্ছে আপনার 90-এর দশকে ব্রিটেন এবং হচ্ছে যুক্তরাষ্ট্র এই থিওরিটা আপনারা অ্যাডাপ্ট করে। তো নিউ ডেভেলপমেন্ট থিওরি মানে কি, তো নিউ পাবলিক ম্যানেজমেন্ট থিওরি হচ্ছে এই যে সরকারের যে আমলা আছে, আমাদের যে সচিবালয় আছে, আমাদের যে আমলাতান্ত্রিক যে প্রশাসনিক যে কাঠামো আছে, এটা আমরা দেখি যে এটা সরকারের হওয়ার কারণে এটা আসলে প্রাইভেট সেক্টরের তুলনায় এটা আসলে অনেক পিছিয়ে আছে। তাহলে এখানে আসলে নিউ পাবলিক ম্যানেজমেন্ট থিওরি যেটা বলে, আমাদের একটা বেসরকারি একটা কর্পোরেশনের কথা চিন্তা করেন, একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করেন। একটা কর্পোরেশন কিভাবে ফাংশন করে, কর্পোরেশন ফাংশন করে যে সে হচ্ছে একটা কর্পোরেশন বা প্রতিষ্ঠান সবসময় আপডেটেড থাকে। দ্বিতীয়ত হচ্ছে একটা কর্পোরেশন যেটা থাকে তার মধ্যে একটা স্বচ্ছতা থাকে, সে হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড থাকে, যে আমার এখানে যে 10 জন কাজ করতেছে, এই 10 জন কাজ শেষে আসলে আমার আউটপুটটা কি থাকে। তার মানে হচ্ছে সে চেষ্টা করে এই 10 জনকে সর্বোচ্চ ইউটিলাইজ করে তার আউটপুটটাকে ম্যাক্সিমাইজ করা, মানে সর্বোচ্চ করা। তো এখানে আসলে এই যে নিউ পাবলিক ম্যানেজমেন্ট যেটা আছে, এটা আমাকে বলতেছে আমাদের বেসরকারি যে খাতগুলো আছে, প্রাইভেট যে ফার্মগুলো আছে, তারা যেভাবে তাদের ব্যবস্থাটাকে রেজাল্ট ওরিয়েন্টেড করেছে, অনেক বেশি প্রযুক্তি নির্ভর করেছে, সরকারের এই যে আমলাতান্ত্রিক যে কাঠামো আছে এটাকেও প্রযুক্তি নির্ভর করা, এটাকেও রেজাল্ট ওরিয়েন্টেড করা। তো এখানে এই নিউ পাবলিক ম্যানেজমেন্ট যে থিওরিটা আমরা দেখি যে আমাদের ই গভর্নেন্সের ক্ষেত্রে এই থিওরিটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো এখন আমাদের যদি গভর্নমেন্ট যদি হচ্ছে যে ই টেন্ডারিং, তারপর হচ্ছে ই ফাইলিং, ই সার্ভিস যেগুলো, এগুলো যদি বৃদ্ধি করে, যেটা প্রাইভেট সেক্টর গুলাতে করে, বিভিন্ন রাষ্ট্র কিন্তু এগুলো করছে। এবং বাংলাদেশেও ই টেন্ডারিং শুরু হয়েছে, বিভিন্ন ই ফাইলিং শুরু হয়েছে, ই সার্ভিস দিচ্ছে। তার মানে আমরা নিউ পাবলিক ম্যানেজমেন্ট যেটা আছে এটার অধীনেই আছি, তাহলে এটাকে আরো বেশি সম্প্রসারিত করতে হবে। তারপর গুড গভর্নেন্স, গুড গভর্নেন্সটা আপনারা পড়ছেনই, ওই যে স্বচ্ছতা, জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি, তারপর হচ্ছে ফাংশনিং, কার্যকারিতা, টেকনোলজি আসলে আমাদের এগুলো। আরেকটা হচ্ছে আমার ডিফিউশন। তাহলে ই গভর্নেন্সের ক্ষেত্রে ডিফিউশন মানে কি, ডিফিউশন হচ্ছে এর আগে আমরা পড়ছিলাম না যে ডিফিউশন থিওরি, তাহলে এখানে ডিফিউশন অফ ইনোভেশনাল থিওরি যেটা আসছে রজার্সের, এটা আসলে আপনি দেখবেন যে এক সময় আপনার গ্রামে একজন আশেপাশে একজন সৌর বিদ্যুৎ আনছে, সোলার প্যানেল। তো একজন যখন আপনার সৌর বিদ্যুৎ নিয়ে আসে, যখন আমাদের কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, আমরা দেখতাম যে একটা ফ্যামিলি সৌর বিদ্যুৎ আনলে তার পাশের ফ্যামিলি ওই সৌর বিদ্যুৎ দেখে সেও সৌর বিদ্যুৎ আনতো। তখন কিন্তু আসলে দেখতেন যে 20,000 টাকা 30,000 টাকা কিস্তিতে সৌর বিদ্যুৎ নেওয়া যেত। তার মানে এই যে একটা ইনোভেশন যে নতুন আসছে, একটা রিনিউয়েবল এনার্জি যে আসছে, এটা একজন আপনার পাশের ফ্যামিলি নিয়ে আসছে, তার দেখা দেখি হচ্ছে আপনিও সৌর বিদ্যুৎ অ্যাডপ্ট করলেন।
তারপরে আপনার ওই আরেকজন নিল, তারপর দেখলেন যে আপনার পুরা গ্রামে পুরা বাড়িতে হচ্ছে সবাই এখন সৌর বিদ্যুৎ ব্যবহার করে ইলেকট্রিসিটি আসার পরে। আবার যখন আপনার কারেন্ট যখন চলে আসলো, ইলেকট্রিসিটি চলে আসলো, আপনার হচ্ছে পাশের বাসায় একজনে হচ্ছে ধরেন আপনার ডিস এন্টিনা আনলো, তখন ওইটার দেখা দিকে আবার আপনি আনলেন, তার প্রতিবেশী আরেকজন আনলো, তারপরে এটা হচ্ছে ডিফিউজ করতেছে, এটা ছড়িয়ে যাচ্ছে। তো একইভাবে হচ্ছে এই যে প্রযুক্তি যেটা আছে এটা আমাকে বলতেছে যে এই প্রযুক্তি আমরা যদি দেখি মোবাইল যেটা আছে, যে প্রথমে স্মার্টফোন আসে, আশেপাশের মানুষ এটা দেখে, এটা সহজে অ্যাডাপ্ট করে, আবার আরেকজন স্মার্টফোন কিনে, তারপর আরেকজন কিনে, এখন আমরা দেখি যে সবার কাছে স্মার্টফোন অ্যাভেলেবেল। তার মানে প্রযুক্তিগুলো খুব দ্রুত হচ্ছে আপনার ডিফিউজড হয়, মানে ছড়িয়ে পড়ে। তো এই জায়গায় ই গভর্নেন্স যেটা আছে, রাষ্ট্র যদি তার একটা সেক্টরে ই গভর্নেন্স চালু করে, তাহলে এটা হচ্ছে জনগণকে ওই দিকেই ধাবিত করবে, পুরো রাষ্ট্রকে ওই দিকেই ধাবিত করবে। ধরেন আমাদের মেট্রো রেল যখন আসে, তাহলে মেট্রো রেল আসার কারণে হচ্ছে আপনি যখন মেট্রো রেলে যদি প্রতিদিন আপনি চড়েন, আপনি যখন তারপর দেখবেন যে আপনার বাসে উঠতে ভালো লাগবে না, কারণ হচ্ছে আপনার মনে চাইবে যে আপনার হচ্ছে মেট্রো রেলের মতোই হচ্ছে এই ধরনের ই সার্ভিস আমাদের সকল ট্রান্সপোর্টেশন যে সেক্টর আছে সেখানে হওয়া উচিত। তার মানে এই যে আপনার মধ্যে যে পরিবর্তন আসতেছে, এই পরিবর্তন একসময় রাষ্ট্রের মধ্যে আসবে, রাষ্ট্র চেষ্টা করবে আমাদের যে যানবাহন যে সিস্টেম আছে ওইটাও হচ্ছে আধুনিকায়ন করার, ওইটাও হচ্ছে আমার ই গভর্নেন্সের অধীনে নিয়ে আসার। তার মানে হচ্ছে আমরা দেখি যে আমাদের এখানে বিভিন্ন ব্রিজে যে হচ্ছে টোল আগে হচ্ছে ম্যানুয়ালি নিত, এখন কিন্তু হচ্ছে আপনি অনলাইনেও টুল দিতে পারেন, বিকাশে দিতে পারেন। তার মানে এগুলো হচ্ছে ডিফিউজড করে। তাহলে নিউ পাবলিক ম্যানেজমেন্ট থিওরি দেখাচ্ছে রাষ্ট্রের একটা সেক্টরে যদি ই গভর্নেন্স ফাংশন করে, তাহলে এটা অন্যান্য সেক্টরগুলোতে ছড়িয়ে যায়। আরেকটা হচ্ছে পাবলিক ভ্যালু থিওরি। পাবলিক ভ্যালু থিওরি হচ্ছে আমরা পড়ছি যে মানুষের যে ভ্যালু, মানুষের আপনার যে সময়, আপনি ব্যাংকে গেলে দেখবেন যে ইসলামী ব্যাংকে যদি যান, আমি আজকে গিয়ে দেখি যে ওখানে হচ্ছে একজন মানুষ, সে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, সে সিরিয়াল পাবে, তারপরে সে টাকা জমা দিবে, তারপরে হচ্ছে সে বাসায় যাবে। তার মানে হচ্ছে এই যে আপনার যে সময়ের যে ভ্যালু, এটা কিন্তু আসলে কমে গেছে, মানে অনেক কমে গেছে। এখন আপনার ইসলামী ব্যাংক যদি এটাকে যদি পরিপূর্ণভাবে ই গভর্নেন্সের অধীনে এসে নিয়ে আসতো, এটা যদি সম্পূর্ণ প্রযুক্তি ভিত্তিক করে ফেলতো, তাহলে ওই লোকটাকে টাকা জমা দেওয়ার জন্য হচ্ছে ধরেন ব্যাংকে এসে সিরিয়াল দেওয়া ইয়া করে এটা করা লাগতো না। সে আশেপাশের কোনো এটিএম বুথ থেকেই সে টাকাটা জমা দিয়ে বা হচ্ছে অনলাইন মাধ্যমে সে জমা দিয়ে ইজিলি এখানে তার সময়টা বেঁচে যাইতো, তার যে ভ্যালু আছে পাবলিক ভ্যালু সেটা হচ্ছে বেড়ে যাইতো, তার সময়টা সে অন্য জায়গায় কাজে লাগাইতে পারতো। তার মানে ই গভর্নেন্স দিয়ে যদি পরীক্ষায় আসে, এই থিওরিগুলো জাস্ট একটু মনে রাখবেন, পাবলিক ম্যানেজমেন্ট থিওরি, তারপর হচ্ছে ডিফিউশন থিওরি, পাবলিক ভ্যালু থিওরি। তারপরে স্টারলিংকের যে পার্টটা আছে, এটা ইন্টারিম গভর্নমেন্ট আপনার যখন ছিল তখন গুরুত্বপূর্ণ ছিল স্টারলিংক। তো এখন হচ্ছে আপনি যেটা করবেন, এই স্টারলিংকের এই পয়েন্ট যেগুলো আছে, যে স্টারলিংকের সুবিধা কি, তো সুবিধা তো আমরা সবাই জানি, এটা জাস্ট পয়েন্টগুলো একবার রিডিং করবেন। তারপর হচ্ছে স্টারলিংকের এই যে সুবিধা যেগুলো আছে, এটা জাস্ট 20টা সুবিধা এখানে একবার রিডিং পড়বেন। স্টারলিংকের অসুবিধাগুলো কি, এটা একবার রিডিং পড়বেন, যে আমাদের আসলে তো এখানে সক্ষমতা নাই, আমাদের ডিজিটাল যে সভরেন্টির কথা বলছি, আমাদের এখানে ডাটা সুরক্ষা থাকবে কিনা, আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল সক্ষমতা নাই, আমাদের জনগণের হচ্ছে ডিজিটাল লিটারেসি নাই, এগুলো একটু দেখলেই হবে। তারপরে বিদ্যুতের সংকট। এবার আসি যে একদম সংক্ষেপে এই যে টার্মিনোলজি যেটা আছে, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, আর একটা হচ্ছে ডিপ ফেক। এখন হচ্ছে ধরেন আপনি এটা একদম ইজিলি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার বন্ধুর একটা ভিডিও দেখলেন যে সে একটা কিছু শেয়ার দিয়েছে, ওইটা আপনি সম্পূর্ণ না জেনে আপনি সাথে সাথে শেয়ার দিয়ে ফেলেছেন। তার মানে এই যে না জেনে, মানে অজ্ঞতার কারণে যে কোনো একটা ভুল তথ্য আপনি যখন শেয়ার দিয়ে ফেলেন, ওইটাকে আমরা বলি এটা হচ্ছে মিস ইনফরমেশন। ধরেন কেউ একজন হচ্ছে পোস্ট দিয়েছে যে এই বাংলাদেশে যখন ধরেন বন্যা চলতেছে, বন্যার সময় আমরা দেখি যে হচ্ছে ভারতের একটা বন্যার ভিডিও কিংবা হচ্ছে থাইল্যান্ডের একটা বন্যার ভিডিও বাংলাদেশের বন্যার সাথে কানেক্ট করে কেউ ছেড়েছে, ওইটা আপনি না জেনে আপনি শেয়ার দিয়ে ফেলেছেন। তার মানে যেটা হচ্ছে আপনি অজ্ঞাতবশতার কারণে, আপনার হচ্ছে না জানার কারণে যেটা আপনি ভুলবশত শেয়ার দিয়ে ফেলেন, যেটা আসলে সঠিক না, ওইটা হচ্ছে মিস ইনফরমেশন। তাহলে মিস তো মানে বুঝছেন এটা ভুল, আর ডিস ইনফরমেশন মানে কি? ডিস ইনফরমেশন মানে হচ্ছে কোনো একটা ভুল তথ্য, কোনো একটা তথ্যকে আপনি ইচ্ছাকৃতভাবেই আপনি ভুল জানেন, তারপর ওটা শেয়ার দিতেছেন মানুষকে মিসলিড করার জন্য, বা কোনো একটা সত্য তথ্যকে হচ্ছে আপনি ঘুরে পেঁচে ওটাকে মিসলিডিং ভাবে আপনি উপস্থাপন করতেছেন, ওটা হচ্ছে ডিস ইনফরমেশন। আর ডিপ ফেক যেটা আছে, ডিপ ফেক হচ্ছে আপনার ওই যে মেশিন লার্নিং ব্যবহার করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, যে এখন যেগুলো বানানো হচ্ছে বিভিন্ন ছবি ব্যবহার করে, মানুষের ভয়েস ব্যবহার করে, এআই যে ভিডিওগুলো যেগুলো আছে, এআই ভিডিও যেটা আপনারা রিলস আকারে দেখেন এখন, ওই ভিডিওগুলো হচ্ছে যদি আপনার যদি মিসলিডিং করে, কোনো ভুল তথ্য দিয়ে ইয়া করে, তাহলে ওইটাই হচ্ছে আমার ডিপ ফেক। তাহলে একটা হচ্ছে আমার মিস ইনফরমেশন, যেটা হচ্ছে আমি অজ্ঞতার কারণে আমি শেয়ার দিচ্ছি, আরেকটা হচ্ছে আমার ডিস ইনফরমেশন, যেটা হচ্ছে আমি
ইচ্ছাকৃতভাবে, যেটা হচ্ছে মিডিয়া প্রোপাগান্ডা। প্রোপাগান্ডা তাহলে কিসের অংশ? এটা তো ডিসইনফরমেশন, ইচ্ছাকৃতভাবে ফেব্রিকেটেড করা হচ্ছে। তারপর হচ্ছে ওই যে ভুয়া জরিপ তৈরি করা, নির্বাচনের রেজাল্ট ফলাফল আপনি তৈরি ম্যানিপুলেট করার জন্য। ধরেন নির্বাচন হবে কালকে, আপনি আজকে একটা ভুয়া জরিপ দেখাইলেন যে হচ্ছে এ পার্টি, এখানে বি পার্টি আছে, আপনি ভুয়া একটা জরিপ নিয়ে আসলেন যে হচ্ছে এ পার্টি হচ্ছে মেজরিটি আসনে জয়ী হবে। কারণ এই যে আপনি একটা ভুয়া জরিপ আপনি মিসলিডিং আকারে নিয়ে আসলেন, এটাই হচ্ছে আপনার ডিসইনফরমেশন। আর ডিপ ফেক, ওই যে বিভিন্ন ব্যক্তির ছবি দিয়ে তার নামে হচ্ছে ভিডিও বানানো, বিভিন্ন ব্যক্তির ভয়েস এডিট করে তাকে ভিডিও বানানো, এগুলো হচ্ছে আমার ডিপ ফেকের অন্তর্ভুক্ত। আর মিডিয়ার, এটা আমরা এখানে একটু 5 মিনিট সময় লাগবে, যে মিডিয়ার যে ভূমিকা যেটা আছে। তো এই অধ্যায়ে আছে যে রুল অফ মিডিয়া, রুল অফ মিডিয়া। তো মিডিয়ার যে ভূমিকা এটা আমরা সবাই জানি, যে একটা মিডিয়া আসলে কি কি করে। একটা রাষ্ট্রের মিডিয়া হচ্ছে তারা তথ্য প্রচার করে। তাহলে এই যে আপনার অ্যাক্সেস টু ইনফরমেশন, আপনি যে তথ্যগুলা পাচ্ছেন বাংলাদেশে কি ঘটতেছে, এটা কাজটা আপনি কোত্থেকে পাচ্ছেন? এটা হচ্ছে মিডিয়া থেকে আপনি পাচ্ছেন। তারপর হচ্ছে আপনার মিডিয়া আপনাকে কি করে? আপনাকে বিভিন্ন তথ্য দিয়ে আপনার সচেতনতা বৃদ্ধি করতেছে। আপনার মিডিয়া জলবায়ু রিলেটেড পূর্বাভাস যেটা আছে সেটা সার্কুলেট করে আপনাকে সচেতনতা করতেছে। পরিবেশ রিলেটেড বিভিন্ন সচেতনতা করতেছে। আপনার স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন জিনিস দিয়ে সে সচেতনতা করতেছে। তারপর মিডিয়া আপনার কি করে? বিভিন্ন ইস্যুতে সে জনমত গঠন করে এবং হচ্ছে রাষ্ট্রের পলিসিগুলোর দিকে আপনাকে ম্যানিপুলেট করে বা প্রভাবিত করে। মানে মিডিয়া হচ্ছে বিভিন্ন ইস্যুতে, ধরেন শিক্ষানীতিতে, শ্রমিকদের ইস্যুতে, তারপর হচ্ছে কোনো একটা স্পেসিফিক পলিসিতে, নারী ইস্যুতে মিডিয়া আমরা দেখি সে বিভিন্ন জনমত গঠন করে। তারপর হচ্ছে গণতন্ত্র ও স্বচ্ছতা রক্ষায়, এগুলো একদম বেসিক জিনিস, একটু মনে রাখবেন যে সামাজিক ঐক্য এবং জাতীয় চেতনা গঠনে, সংকট মোকাবেলা এবং মানবিক ভূমিকা, যখন দুর্যোগের সময় কিন্তু মিডিয়া খুব ভালো ভূমিকা পালন করে। তারপর হচ্ছে ডিজিটাল যুগে মিডিয়ার নতুন ভূমিকা। দেখেন আমরা জানি যে ডিজিটাল যুগে মিডিয়া হচ্ছে বিভিন্ন তার অনলাইন যে নিউজ আছে, তারপরে তার যে ইন্টারনেট যে মিডিয়া আছে, এগুলোর মাধ্যমে হচ্ছে সে খুব দ্রুত সময়ের মধ্যে ওই যে মিস ইনফরমেশন যেটা হয়, ডিস ইনফরমেশন যেটা হয়, ডিপ ফেক যেটা হয়, এটাকে সে সহজে আইডেন্টিফাই করে জনগণের সামনে তুলে ধরতে পারে যে এটা হচ্ছে ডিস ইনফরমেশন, এটা হচ্ছে ভুয়া তথ্য। তার মানে হচ্ছে আমাদের সচেতনতা সে বাড়িয়ে তোলে। তো এখন এই যে মিডিয়ার যে ভূমিকা, এটা হচ্ছে একাডেমিক 3টা থিওরি আছে, আমরা একটু 1 মিনিট করে একটু দেখি এই 3টা থিওরি। একটা হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক থিওরি। তো লিবারেল ডেমোক্রেটিক থিওরি হচ্ছে এই যে মিডিয়ার যে ভূমিকাটা আমরা এতক্ষণ পড়লাম, যে তার যে ইতিবাচক যে ভূমিকা, এই আপনার লিবারেল ডেমোক্রেটিক থিওরি হচ্ছে মিডিয়ার এই ইতিবাচক ভূমিকাগুলোই হচ্ছে সে তুলে ধরে। সে বলে যে মিডিয়ার কারণে আমাদের প্রত্যেকটা রাষ্ট্রের গণতন্ত্র সুসংহত হয়। রাষ্ট্রের হচ্ছে যে ত্রুটি আছে, সরকারের যে ত্রুটি, সে মিডিয়া তুলে ধরে। বিভিন্ন দুর্নীতি হলে সেটার একটা রিপোর্ট প্রকাশ করে। তার মানে হচ্ছে যে লিবারেল থিওরি যেটা, এটা হচ্ছে মিডিয়ার ভালো পজিটিভ যে দিকগুলো আছে সেগুলো তুলে ধরে। 2 হচ্ছে সামাজিক দায়িত্ব তথ্য বা সোশ্যাল রেসপন্সিবিলিটি থিওরি। তাহলে বলেন তো এটার কাজ কি? এটা তো আপনি দেখলেই বুঝতেছেন যে এটার মিডিয়ার কাজ কি। তাহলে এই সামাজিক রেসপন্সিবিলিটি যে থিওরিটা আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি, এখানে বলেন যে আসলে যে মিডিয়া যেগুলো আছে এগুলোর হচ্ছে একটা সোসাইটির প্রতি একটা দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতার জায়গা থেকে হচ্ছে তারা। তো এটা মূলত হাচিন কমিশন যেটা আছে, HUCHIN। তো হাচিন কমিশন এটা হচ্ছে 1945-এর দিকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে একজন মিডিয়া কর্মী ছিল। তিনি দেখলেন যে প্রত্যেকটা রাষ্ট্রের যে মিডিয়া যেগুলো আছে, তিনি তার গবেষণায় পাইলেন যে এই মিডিয়াগুলো হচ্ছে আপনার কোনো না কোনো বড় বড় প্রতিষ্ঠানের অধীনে, কোনো বড় বড় পুঁজিপতিদের অধীনে। তো এখন এই যে পুঁজিপতিদের অধীনে যে মিডিয়াগুলো থাকে, তারা আসলে দেখা যাচ্ছে তাদের মিডিয়াগুলো তাদের স্বার্থে ব্যবহার করে, বিভিন্ন রাজনৈতিকভাবে তারা প্রভাবিত হয়। যেমন হচ্ছে আপনি যদি বাংলাদেশের মিডিয়া যেগুলো আছে আপনি যদি একটা তালিকা করেন, বেশিরভাগই দেখবেন যে হচ্ছে এই মিডিয়াগুলো হচ্ছে বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের মালিকানাধীন। তো এখন হচ্ছে তারা দেখেন যে বাংলাদেশের প্রায় 22টা মিডিয়ার মতো যদি আপনি দেখেন, দেখবেন যে এগুলো হচ্ছে সব বসুন্ধরা কোম্পানির মালিকানা অধীন। ঠিক এভাবে হচ্ছে আপনি যদি অন্যান্য মিডিয়াগুলো দেখেন, বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়াগুলো হাসিন দেখানোর চেষ্টা করছে যে মিডিয়াগুলো এই প্রতিষ্ঠানের অধীনে থাকার কারণে তারা আসলে নিজেদের স্বার্থে মিডিয়াগুলোকে বেশি ব্যবহার করে। এখন হাসিন বলার চেষ্টা করলেন যে এই যে সোশ্যাল রেসপন্সিবিলিটি থিওরি, মিডিয়াগুলোর একটা দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব, যেটা আসলে তাদের পালন করা উচিত। তো এই সামাজিক দায়িত্ব হিসেবে তারা বললেন যে মিডিয়ার কাজ হবে জনগণকে সঠিক তথ্য তুলে ধরা, নিরপেক্ষ তথ্য তুলে ধরা এবং ভারসাম্যপূর্ণ তথ্য তুলে ধরা, ঘৃণা বা হেট্রেড যেটা আছে বা মিসলিডিং ভয় ভীতি যেগুলো আছে এগুলো সৃষ্টি না করা।
আর হ্যাবারমাসের যে পাবলিক স্পিয়ার থিওরি, এই থিওরিটা রিসেন্টলি খুব বেশি ব্যবহার হয়। পাবলিক স্পিয়ার থিওরি হচ্ছে মিডিয়া আমাদেরকে কি করে, মিডিয়া আমাদেরকে একটা স্পেস তৈরি করে দেয়, যে হচ্ছে আমরা বিভিন্ন জনমত তৈরিতে, সরকারের সাথে কোলাবোরেশন তৈরিতে। তাহলে এখানে যে পাবলিক স্পিয়ার কি, যে আমাদের যে টক শো যেগুলো হয়, টক শোতে আমাদের কি করে একটা সংলাপের স্পেয়ার বা সংলাপের জায়গা সে আমাকে তৈরি করে দিচ্ছে, যেখানে হচ্ছে আমার বিরোধী দল বা সরকারি দল বা বিভিন্ন বিশেষজ্ঞ তারা একসাথে বসে আলোচনা করছে, যে আলোচনা আমি আপনি টেলিভিশনে দেখছি, ইউটিউবে দেখছি, যেটার মাধ্যমে হচ্ছে আমার রাষ্ট্রে একটা ইতিবাচক পরিবর্তন আসতেছে। তার মানে হচ্ছে এই যে হ্যাবারমাসের পাবলিক স্পিয়ার থিওরি হচ্ছে মিডিয়ার যে রুল, সেই রুলের ক্ষেত্রে দেখানোর চেষ্টা করে মিডিয়া আমাদের একটা সংলাপের ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। আর সর্বশেষ চমস্কির যে প্রোপাগান্ডা মডেল আছে, তো চমস্কি একটু ক্রিটিক্যালি দেখে নোয়াম চমস্কি। তো এই ধরনের হচ্ছে প্রোপাগান্ডা মডেলে তিনি দেখার চেষ্টা করেন যে ভাই এই যে মিডিয়া যেগুলো আছে এগুলো আদৌ, এই যে উপরে যে তিনটা আমরা থিওরি বললাম ভালো ভালো কথা বলে, যে মিডিয়া আসলে এগুলো করে না। মিডিয়া, প্রত্যেকটা মিডিয়া আসলে রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত, সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে মিডিয়ার কাজ কি? মিডিয়ার কাজই হচ্ছে সে প্রোপাগান্ডা আপনার জেনারেট করবে। মিডিয়ার কাজই হচ্ছে সে ম্যানুফ্যাকচার নিউজ তৈরি করবে, সঠিক নিউজ সে আপনাকে দিবে না। তাহলে এই যে ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট মানে কি, যে সে বলছে যে মিডিয়া আসলে এটা সরকার নিয়ন্ত্রণ করে। আমরা যেমন রিয়ালিজমে পড়েছিলাম যে হচ্ছে রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আইএমএফ আছে, জাতিসংঘ আছে, ওগুলো আসলে রাষ্ট্র ধারাই নিয়ন্ত্রিত, বরং রাষ্ট্রকে এই জাতিসংঘ নিয়ন্ত্রণ করতে পারে না, বরং জাতিসংঘকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে। ঠিক একইভাবে এই যে মিডিয়া যেটা আছে, আগের থিওরিগুলোতে আমরা পড়ছি মিডিয়া হচ্ছে সরকারের দুর্নীতি তুলে ধরে, পলিসিগত ভুল তুলে ধরে, যে কারণে সরকারকে জবাবদিহিতা করে। তো এখানে এই নোয়াম চমস্কি দেখানোর চেষ্টা করছেন যে মিডিয়া আসলে এগুলো করতে পারে না, মিডিয়াগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত, তারা প্রোপাগান্ডা জেনারেট করে মিডিয়াগুলোর মাধ্যমে, তারা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট তৈরি করে। তো এখন হচ্ছে বাংলাদেশে যদি দেখেন, যে একদম সিম্পল উদাহরণ, ধরুন যে ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল, তখন দেখবেন যে হচ্ছে বাংলাদেশের সব জায়গায় আপনার যে প্রশাসক নিয়োগ দেখবেন যে হচ্ছে 2টা বা 3টা সিটি কর্পোরেশনের মেয়র নিয়োগ হয়েছিল। তখন দেখবেন যে মিডিয়াতে এমন একটা এই আপনার ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট বা হচ্ছে নিউজ আসছে যে বাংলাদেশে অগণতান্ত্রিক ভাবে হচ্ছে এই যে সিটি কর্পোরেশনগুলো নিয়োগ দেওয়া ঠিক হচ্ছে না, এগুলাতে নির্বাচন হবে, মানে অগণতান্ত্রিক ভাবে সরকারের বিভিন্ন জায়গায় সে নির্বাচন ছাড়াই এই প্রশাসক নিয়োগ দিচ্ছে। কিন্তু আপনি যদি আজকের নিউজ দেখেন, আজকে দেখবেন যে হচ্ছে বাংলাদেশের প্রায় সবগুলো সিটি কর্পোরেশনে দেখবেন যে ইন্টারিম যে দুইজনকে যেভাবে নিয়োগ দিছে, যে নির্বাচন ছাড়া প্রশাসক আকারে, জেলা প্রশাসক আকারে, আজকে দেখবেন যে বাংলাদেশের সবগুলো সিটি কর্পোরেশনে কিন্তু এভাবে নিয়োগ হয়েছে। তারপর হচ্ছে বাংলাদেশের যে জেলা প্রশাসক যেগুলো আছে প্রায় 40টার মতো এভাবে নিয়োগ হয়েছে। তাহলে ইন্টারিম গভর্নমেন্টের আমলের নিউজ আপনারা যদি এখনকার নিউজ দেখেন, দুইটার মধ্যে কিন্তু মিডিয়ার আপনি রুল যেটা, ভূমিকা যেটা, এটার মধ্যে আপনি দেখবেন যে পার্থক্য আছে। ঠিক একইভাবে হচ্ছে আপনি যদি যুক্তরাষ্ট্রের নিউজগুলো দেখেন, আপনি ইন্ডিয়ান নিউজ দেখেন, ভারতের নিউজ দেখেন, প্রত্যেকটা রাষ্ট্রে আপনি পাবেন যে এই মিডিয়া যেগুলো আছে এগুলো আসলে মূলত সরকারের বাহিরে বা সরকারের যে স্পেয়ার আছে, সরকারের যে কর্তৃত্ব আছে, ডোমিনেন্স, এটার বাহিরে যেতে পারে না। এখানে নোয়াম চমস্কি দেখানোর চেষ্টা করছেন যে ভাই এগুলো সরকারই আসলে নিয়ন্ত্রিত করে, সরকার যেভাবে চায় আমার নিউজটা অপারেট বা জেনারেট সেভাবেই হবে। তো এই জায়গা থেকে আসলে মিডিয়ার যে ভূমিকা, এখানে উপরের 3টা দ্বারা ভালো ভূমিকা দেখাইতে পারবেন, আর এই 4 নাম্বার যেটা, এটা দ্বারা হচ্ছে মিডিয়ার যে সমালোচনা আছে সেটা দেখাইতে পারবেন। তো এখানে এই 4টা তথ্য, লিবারেল থিওরি আমার মিডিয়ার স্বাধীনতার উপর জোর দেয়, যারা সরকারকে জবাবদিহিতা রাখে। সোশ্যাল রেসপন্সিবিলিটি থিওরি বলে যে মিডিয়াগুলো বিভিন্ন কর্পোরেশন অধীন, তাদের একটা সোশ্যাল দায়িত্ব আছে ভালো দিকগুলো তুলে ধরা। হ্যাবারমাসের থিওরি বলে যে আমার সংলাপের ক্ষেত্র তৈরি করে। আর চমস্কি যেটা, এটা আমার সমালোচনা করে যে রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা মিডিয়াগুলো ব্যবহৃত হয়। তো এই ছিল মোটামুটি। আর এখানে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ইন্টারিম আমলে যেটা করছিল, এই যে ডিস ইনফরমেশন, মিস ইনফরমেশন, নারীদের সাইবার বুলিং, এটার একটা আইন করেছিল। এটা জাস্ট একটু আপনারা রিডিং দেখলেই হবে। আমাদের সর্বশেষ জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে যে 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তাহলে আমরা হচ্ছে ফার্স্ট পড়লাম যেটা হচ্ছে আমাদের মেশিন আবিষ্কার হয়, বাষ্পীয় মেশিন, রেল মেশিন। তারপরে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা দেখলাম যে হচ্ছে বিদ্যুৎ আবিষ্কার হয়। আমরা থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দেখলাম যে হচ্ছে আমাদের ইন্টারনেট আবিষ্কার হয়। এগুলো একটু মনে রাখবেন। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে রোবোটিক্স বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এটা হচ্ছে 4টা আমরা পড়লাম। এখন হচ্ছে বলা হচ্ছে যে পঞ্চম শিল্প বিপ্লব। তাহলে 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কি? 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা মূলত দেখায় একটু জাস্ট সহজে আপনারা মনে রাখলে এটা পারবেন, যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমাকে মোর ফোকাস দিচ্ছে কিসে? আমার রোবোটিক্সের প্রতি। সে মোর ফোকাস দিচ্ছে আমার টেকনোলজির প্রতি। সে মোর ফোকাস দিচ্ছে হচ্ছে আমার যে প্রযুক্তির প্রতি, মানে প্রযুক্তিকে কিভাবে বৃদ্ধি করা যায়। তাহলে সে প্রযুক্তির মধ্যে হচ্ছে ধরেন আইওটি, ইন্টারনেট অফ থিংস, সে হচ্ছে বিগ ডেটাকে ফোকাস দিচ্ছে, সে ফোকাস দিচ্ছে হচ্ছে রোবোটিক্স, সে ফোকাস দিচ্ছে হচ্ছে আপনার
আপনার এই প্রযুক্তির ক্ষেত্রে হচ্ছে আমরা যে ব্লক চেন যেটা আছে, ব্লক চেন, সে ফোকাস দিচ্ছে হচ্ছে অ্যালগোরিদম। তার মানে চতুর্থ শিল্প বিপ্লবের মোর ফোকাস যেটা, এটা হচ্ছে যত বেশি প্রযুক্তিয়ায়ন করা যায়, মানে প্রযুক্তিকে যত বেশি এক্সপান্ড করা যায়। ঠিক একইভাবে হচ্ছে আমরা এই যে ফার্স্ট রিভলিউশন যেটা দেখি, এটার মধ্যে কি দেখছিলাম, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে হচ্ছে আমার অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, তারপর হচ্ছে আপনার যে মার্শাল, তারা দেখানোর চেষ্টা করছে যে ভাই আমার ইকোনমিকে, ইন্ডাস্ট্রিকে, শিল্পকে যত বেশি বুস্ট করা যায়। তো আমরা তখন বলছিলাম যে ওই সময়টা ছিল ব্রাউন ইকোনমি, যেখানে আমার এই যে পরিবেশ যেটা আছে এটাকে আসলে কোনো ধরনের গুরুত্ব দেয় নাই। তার মানে তখন আমার কি কালো ধোঁয়া কতটুকু হচ্ছে, আমরা ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য ডিসচার্জ কতটুকু হচ্ছে, আমার হচ্ছে আশেপাশে পরিবেশ কি পরিমাণে ক্ষতি হচ্ছে, এটাতে তারা জোর দেয় নাই। যেটাতে হচ্ছে যেটা করছে শুধুমাত্র শিল্পের বিকাশ, কিভাবে আসলে শিল্পায়ন বৃদ্ধি করা যায়, প্রোডাকশন বৃদ্ধি করা যায়, আমার নগরায়ন ঘটা যায়। তার মানে হচ্ছে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে যেমন আমার শিল্পকে বেশি ফোকাস দিয়েছে, শিল্পায়নকে ফোকাস দিয়েছে, আমার পরিবেশকে বলছে যে ভাই আমার পরিবেশ আলাদা, পরিবেশ এবং ইকোনমি আলাদা। ঠিক একইভাবে আমরা দেখি যে চতুর্থ শিল্প বিপ্লব যেটা, এটা হচ্ছে আমার কোন দিকটাকে গুরুত্ব দিয়েছে, সে সবচেয়ে বেশি প্রযুক্তিকে গুরুত্ব দিয়েছে, প্রযুক্তির যে এক্সপানশন এটাকে বেশি গুরুত্ব দিয়েছে। তাহলে আমরা দেখলাম যে প্রথম শিল্প বিপ্লবে শিল্পকে, আমার কলকারখানাকে বেশি গুরুত্ব দিয়েছে, পরিবেশকে আলাদা করেছে। পরবর্তীতে এসে এটাকে আমরা এখন বর্তমানে কি করলাম, আমরা বর্তমানে হচ্ছে পড়লাম যে এটা একটা সাস্টেনেবল ইকোনমি, যেটা আমরা পড়ছি এতদিন, যে সাস্টেনেবল ইকোনমি বা হচ্ছে যে ইকোলজিক্যাল মডার্নাইজেশন থিওরিটা আপনাকে পড়াইছি, যে হচ্ছে আজকের দুনিয়া আমার ইকোনমি এবং হচ্ছে পরিবেশ দুইটাকে আমি আলাদা করতে পারবো না। তাহলে কি করব, আমার হচ্ছে ট্রিপল পি মডেলটা আমরা পড়ছি, যে আমার হচ্ছে প্রফিট হবে, আমার ইন্ডাস্ট্রি হবে, পাশাপাশি ইন্ডাস্ট্রিতে যে লোকগুলা কাজ করবে, ইন্ডাস্ট্রি আশেপাশে যে জনগণ থাকবে তারাও বেনিফিটেড হবে, পিপল বেনিফিটেড হবে। তারপর বললাম ইন্ডাস্ট্রি আশেপাশে যে পরিবেশ আছে, প্ল্যানেট, সেটাকেও আমার রক্ষা করতে হবে। তার মানে হচ্ছে আমরা আবার পুনরায় পরিবেশ দূষণের কারণে আমরা হচ্ছে এনভায়রনমেন্ট এবং হচ্ছে আমরা শিল্প ইন্ডাস্ট্রি যেটা আছে সেটাকে আবার একত্রিত করলাম। ঠিক একইভাবে আজকে চতুর্থ শিল্প বিপ্লবে আমরা যেটা করলাম, যে আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিকে বেশি ফোকাস দিলাম। ফোকাস দেওয়ার কারণে আমরা এসে আবার এখন দেখলাম যে ওখান তখন যেমন পরিবেশের ক্ষতি হয়েছে, এখন হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে। মানুষের ক্ষতি কিভাবে হচ্ছে, এই যে আমরা চ্যালেঞ্জগুলো পড়লাম, যে রোবট আসলো, আমার শ্রমিকদের চাকরিচ্যুত হইলো, আমার রোবট, সংযুক্ত আরব আমিরাতে রোবট আসবে, আপনার সৌদি আরবে অটোমেশন আসবে, আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে তারা বেকার হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা দেখি যে এই যে অধিক পরিমাণে হচ্ছে প্রযুক্তির দিকে, অটোমেশনের দিকে জোর দেওয়ার কারণে হিউম্যান যারা আছে তারা একটা ভালো রকমের বিপদের মধ্যে পড়েছে। ঠিক তখন যেমন পরিবেশ যেমন বিপদের মধ্যে পড়েছিল। তো এখন ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এসে যেটা করলো, সে বললো যে ভাই আমার এই অটোমেশনের সাথে, আমার এই রোবোটিক্সের সাথে, আমার এই ব্লক চেনের সাথে, আমার এই বিগ ডেটার সাথে মানুষ যারা আছে, হিউম্যান যারা আছে, তাদেরকে অন্তর্ভুক্ত করো, তাদেরকে ইনকর্পোরেট করো। তো এটা হচ্ছে একদম কোর আইডিয়া, একদম বেসিক আইডিয়া, যে আমার প্রযুক্তির সাথে, টেকনোলজির সাথে আমার মানুষকে অন্তর্ভুক্ত করো। তাহলে মানুষকে সে কিভাবে অন্তর্ভুক্ত করবে, মানুষকে অন্তর্ভুক্ত করবে যে হিউম্যান সেন্টার্ড টেকনোলজি। তো এখন আসলে যে প্রযুক্তি যেটা, এটা তো আসলে মানুষের প্রয়োজনই। তাহলে প্রযুক্তি আসলে যে মানুষ একদম বিচ্ছিন্ন হয়ে পড়বে মানে চাকরি থেকে, সেটা করা যাবে না। এখানে হিউম্যান সেন্টার্ড টেকনোলজি। দ্বিতীয়ত হচ্ছে হিউম্যান রোবট একটা কোলাবোরেশন হবে, মানুষ এবং রোবট একসাথে কাজ করবে। যে শুধুমাত্র রোবট কাজ করবে আর মানুষ চাকরিচ্যুত হয়ে যাবে, এটা না, মানুষ এবং রোবটকে একসাথে কাজ করবে। মানুষ রোবট অপারেট করবে, রোবট হচ্ছে তার কাজটা করবে। তার মানে মানুষের ম্যানুয়াল যে পরিশ্রম, শারীরিক পরিশ্রম, সেটা কমে যাবে। তারপর হচ্ছে সাস্টেনেবিলিটি যোগ দেয়, যে আমার এই যে চতুর্থ শিল্প বিপ্লবের প্রসার যত হচ্ছে, আমার বিদ্যুতের ব্যবহার তত বাড়ছে, আমার হচ্ছে বর্জ্য যেটা আছে, বর্জ্য, সেটাও বাড়তেছে, আমার পরিবেশ ক্ষতি হচ্ছে। তার মানে আমার পরিবেশ ক্ষতি হওয়ার কারণে আমার মানুষেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যে কারণে হচ্ছে আমার এই চতুর্থ শিল্প বিপ্লবের সাথে পরিবেশ যেটা আছে, সাস্টেনেবিলিটি, সেটাকেও অন্তর্ভুক্ত করছে। তো এখন ধরুন হচ্ছে এটাই ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আসলে কি বলে। তাহলে এটার একটা উদাহরণ হচ্ছে, ধর আমি একদম সহজে দেই। ধরুন হচ্ছে এই ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে সমসাময়িক যারা ফিলোসফার আছে, পলিটিক্যাল সায়েন্টিস্ট আছে, তারা বলতেছে যে আমার একটা কারখানা, এখানে হচ্ছে আমি 1 2 3 4 5 6, এই 6 জন ব্যক্তি এখানে কারখানায় কাজ করে, দিনে হচ্ছে 8 ঘন্টা। তাহলে শ্রমিক আইন অনুযায়ী সে 8 ঘন্টা এখানে কাজ করে। তাহলে সে তো এতদিন এই সেবাটা দিয়ে আসছে, এই প্রতিষ্ঠানের মালিক যিনি আছে তাকে দিয়ে আসছে। তো এখন এই প্রতিষ্ঠানের মালিক এখানে কি করলো, সে রোবট নিয়ে আসলো। তাহলে সে যখন রোবট নিয়ে আসলো, তাহলে রোবট আনার ফলে এই প্রতিষ্ঠানের মালিকই কি শুধু বেনিফিটেড হবে নাকি শ্রমিক সহ বেনিফিটেড হবে? সে বলল ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ধারণাটা হচ্ছে এই যে এখানে যে রোবট আসলো, রোবট আসার কারণে শুধুমাত্র এই প্রতিষ্ঠানের মালিকই বেনিফিটেড হবে না, বরং এই যে শ্রমিক যারা আছে, এই শ্রমিকরাও হচ্ছে আমার
বেনিফিটেড হবে কিভাবে? তাহলে রোবট এখন যেটা করবে, এই শ্রমিকরা হচ্ছে, এই রোবটগুলা হচ্ছে তারা দিক নির্দেশনা দিবে, রোবট হচ্ছে কাজ করবে। পাশাপাশি আগে এই মানুষ যখন 8 জন বা 6 জন মানুষ তারা যখন 8 ঘন্টা কাজ করতো, এখন তারা যেটা করবে, এখন তারা কাজ করবে 2 ঘন্টা, আর বাকি কাজটুকু তো হচ্ছে আমার রোবট করে দেবে। তার মানে এই যে রোবট যে কাজ আমার করে দিচ্ছে, এইটার যে ফসল, এটার যে প্রফিট, এটার প্রফিটটা আসলে শ্রমিকও পাইতে হবে। শ্রমিক আগে 8 ঘন্টা কাজ করতো, রোবট আসলে রোবটের সুবিধাটা মালিকের পাশাপাশি শ্রমিকও পাবে, তার কাজের আওয়ার কমে যাবে, সে হচ্ছে 2 ঘন্টা কাজ করবে। তাহলে রোবট আসার কারণে হচ্ছে আমার উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে আগে শ্রমিক যদি 10,000 বেতন পাইতো, তাহলে এই যে উৎপাদন বৃদ্ধি পেলো, আমার হচ্ছে পুরা ক্যাপিটাল বৃদ্ধি পেলো প্রতিষ্ঠানের, তাহলে এটার প্রফিট হচ্ছে শ্রমিকও পাবে, শ্রমিকের বেতনও বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে আমাদের দেখানোর চেষ্টা করছে যে হিউম্যান সেন্ট্রিক টেকনোলজিটাকে গড়ে তোলা, মানে প্রযুক্তি আসলে শুধুমাত্র মালিকই বেনিফিটেড হবে এটা না, আবার মানুষ, হিউম্যান যারা আছে তারাও বেনিফিটেড হবে। তার মানে হচ্ছে এই যে আইডিয়াটা যেটা আছে, এটা যদি আসে, আপনারা কিন্তু একটু তুলনাটা দেখাইবেন যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়ালে কি হয়েছিল, এখানে ইকোলজি, পরিবেশ যেটা আছে সম্পূর্ণ আলাদা করে দিয়েছিল। পরবর্তীতে আমরা দেখি পরিবেশের কি পরিমাণে ব্যাপক ক্ষতি হয়েছে, আমাদের মতো বাংলাদেশের মতো উপকূলীয় যে রাষ্ট্রগুলো আছে ডুবে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়েছে। তার মানে হচ্ছে এখন আইসা আমরা ইকোলজিক্যাল মডার্নাইজেশন থিওরি নিচ্ছি, আমরা বলতেছি হচ্ছে যে 3P মডেল, যে পিপল, প্ল্যানেট, তারপর হচ্ছে প্রফিট মডেল, মানে আমরা পরিবেশ এবং শিল্পকে আবার একত্রিত করছি। ঠিক একইভাবে যে চতুর্থ শিল্প বিপ্লব যেটা আছে, এটাতে আছে আমরা শুধু প্রযুক্তিকে জোর না দিয়ে প্রযুক্তিটাকে আমরা হিউম্যান সেন্ট্রিক করব, একটু মানবিক করব, মানুষ এবং প্রযুক্তিকে একসাথে কোলাবোরেট করব, দুইটাকে আলাদা করব না। তাহলে এই যে পুরাটা আমরা যে পড়লাম, যদি ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসুক, চতুর্থ শিল্প বিপ্লব আসুক, এই প্রযুক্তি নিয়ে যেই প্রশ্নে আসুক না কেন, যেই রচনায় আসুক না কেন, আপনি চেষ্টা করবেন যে সার্বিক যে দিকগুলো আছে এগুলো তুলে ধরার। তার মানে হচ্ছে আমরা এই অধ্যায়ে হচ্ছে যদি আমরা একটু সামারি করি যে আমরা আসলে কি শিখলাম, আমরা এখানে প্রযুক্তি নিয়ে মোটামুটি হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের পলিসিগুলো শিখলাম। বাংলাদেশের আমরা ওই উদাহরণগুলো দিতে পারবো যে হচ্ছে সাউথ কোরিয়া এটা করেছে, আপনার সিঙ্গাপুর এটা করেছে, চীন এটা করেছে, ভারত এটা করেছে। একইভাবে আমাদের চতুর্থ শিল্প আসলে কি কি চ্যালেঞ্জেস হবে সেটা শিখলাম, কি কি সম্ভাবনা আছে সেটা শিখলাম, কিভাবে মোকাবেলা করবে সেটাও শিখলাম। সর্বশেষ এই যে ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে আমরা কিভাবে একটা তুলনা করলাম, একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করলাম, সেটাও শিখলাম। দ্বিতীয়ত হচ্ছে আমরা আজকে পুরো ক্লাসে হচ্ছে কি পড়লাম, উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারীদের যে ক্ষমতায়ন, সেটা আমরা একটা ডিফারেন্ট লেয়ারে পড়েছি যে নারীদের এই ক্ষমতায়নের ব্যক্তিটা আসলে কতটুকু, ওখানে আমরা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সবকিছু দেখেছি। তারপর হচ্ছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে নারীদের ক্ষমতায়ন নিয়ে যে 4টা থিওরি আছে সেটা আমরা দেখেছি। অমর্ত্য সেনের কেপাবিলিটি অ্যাপ্রোচ আমরা দেখেছি। তারপর হচ্ছে ওই যে আরেকটা হচ্ছে ইকোনমিক্স, যে ওই যে রিসোর্সের যে তিনটা মডেল দেখিয়েছেন সেটা দেখেছি। তো এরকম হচ্ছে আমরা নারীদের নিয়েও মোট 4টা মডেল আমরা পড়েছিলাম। তারপরে হচ্ছে এই উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে হচ্ছে আমরা কিছু দৃষ্টিভঙ্গি পড়েছি একদম রিসেন্ট যেটা আসছে, আমরা বলছি যে জেন্ডার্ড জিডিপি যেটা, সেটা আমরা দেখার চেষ্টা করেছি যে আনপেড যে ওয়ার্ক যেটা আছে সেটাকে জিডিপির অন্তর্ভুক্ত করা। তাহলে এগুলোর পাশাপাশি হচ্ছে আমরা ছোট ছোট করে মিডিয়ার যে রুল সেটা আমরা দেখেছি, আর পাশাপাশি ওই যে ডিস ইনফরমেশন, মিস ইনফরমেশন, এটা দেখেছি। আর আপনাদেরকে বলছি যে হচ্ছে এই অধ্যায় থেকে হচ্ছে স্টার্লিং যেটা আছে এটা একটু একবার রিডিং পড়বেন, এখানে আমার পড়ানোর কিছু ছিল না। আর হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটা, সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটা, এটা একটু দেখবেন। তাহলে হচ্ছে মোটামুটি এখানে 2টা অধ্যায় আমাদের পরিষ্কার। তো নারীদের থেকে যদি কোনো প্রশ্ন আসে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, নারীর ক্ষমতায়ন নিয়ে, আশা করি যে আপনারা পারবেন। আর প্রযুক্তি নিয়ে যদি যে প্রশ্ন আসে তাও আশা করি যে আপনারা পারবেন। ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই টপিকটা মেবি লিখিত বইতে নাই। আচ্ছা আচ্ছা, এটা রিসেন্ট রেড তো, এগুলো হচ্ছে আমি দেখি শিটে বা ইয়াতে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এখানে যতটুকু আছে এটা বুঝলেই হবে যে আজকে লাস্টের যে এটা ফিফথ, একদম এটা নিউ আইডিয়া তো, এটা জাস্ট এটা মূল কোর আইডিয়াই হচ্ছে আমার হিউম্যান সেন্ট্রিক টেকনোলজি। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হচ্ছে আমরা শেষ করে দিই। 2 ঘন্টা ক্লাস অনেক প্যারা হয়ে যায় এই রমজানের, 2 ঘন্টা কথা বলা। দেখি কোনো প্রশ্ন আছে কিনা। জি জি জি। এরকম যদি মতামত চায় আমাদের কাছে যে এখন কি বেশি
আপনি কি মনে করেন ওইটা কথা বলা উচিত নয় কি আপনি কি মনে করেন সেক্ষেত্রে কি আমি পক্ষে অবস্থান নিয়ে বেশি বেনিফিট পাবো না বিপক্ষে আর দুটো তো কি হতে পারে না, ওই জায়গা থেকে হচ্ছে আপনারা ওই যে প্রথম ইয়াগুলো দেখাবেন যে উত্তরণ হলে আমাদের সুবিধাগুলো কি কি আছে। তাহলে আমরা ওখানে ওই যে দেখছিলাম না যে কান্ট্রি ইফেক্ট আছে, তারপর হচ্ছে আমাদের এখানে বিনিয়োগ বৃদ্ধি পাবে, তারপরে হচ্ছে আমাদের ব্র্যান্ড ভ্যালু বাড়বে, তারপরে হচ্ছে জিডিপি বাড়বে, কর্মসংস্থান বাড়বে। তো ওই ইফেক্টগুলো দেখানোর পরে আপনারা যখন চ্যালেঞ্জগুলো দেখবেন, তাহলে আমরা দেখি যে আমাদের চ্যালেঞ্জেস বেশি। তখন আমরা বলছিলাম না ওই যে কস্ট বেনিফিট যে অ্যানালাইসিস, তখন এই ধরনের প্রশ্নগুলোতে যেটার দুই দিকই আছে, আমার সুবিধাও আছে আমার চ্যালেঞ্জেসও আছে, তখন আপনি যেটা করবেন সুবিধাগুলো দেখে আপনি দেখাবেন যে আমাদের চ্যালেঞ্জ আসলে বেশি, আমাদের যে পোশাক শিল্প ওইটা আসলে গ্রোথ থেমে যাবে, আমাদের যে ওষুধ শিল্প ওইটার গ্রোথ থেমে যাবে। তারপর আমরা বলছি যে আমাদের ওখানে যে দুর্যোগ মোকাবেলার যে হচ্ছে সহযোগিতা যেটা পাই সেটা আমরা পাবো না। তারপরে হিউম্যান ইন্ডেক্সের যে ভালনারেবিলিটি যেটা আছে ওই জায়গাতে আমাদের ইন্ডেক্স কমে যাবে। তো এই ক্ষেত্রে আপনি এটার বিপক্ষে অবস্থান নেওয়াটাই আমার হচ্ছে সেফ। ওই কস্ট বেনিফিট যে অ্যানালাইসিস যেটা আছে, যে আমার আসলে সুবিধার থেকে আমার চ্যালেঞ্জেসগুলো বেশি আসলে। তো এই ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জেসের পক্ষে অবস্থান নেওয়াটাই বেটার, যেহেতু সরকারেরও অবস্থান এই দিকে, সরকার কিন্তু এটা পিছানোর জন্য আবেদন করবে। জি থ্যাংক ইউ আচ্ছা। বাই ফিক্সড ইন্ডাস্ট্রিয়াল সম্পর্কে জানতে চাই, ওটা তো ব্যাখ্যা করলাম না। আচ্ছা।